সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টুডেজ clinical discussion. Today's topic is outline of short cases for undergraduate students. At first, I want to thank the Genesis Online Medical University to give me the opportunity to share something with my beloved students. তো আমরা শুরু করতে যাচ্ছি। কামাল, ওয়ালাইকুম সালাম। তো আমরা শুরু করতে যাচ্ছি। ওয়ালাইকুম সালাম। শর্ট কেজেস ইন ক্লিনিক্যাল মেডিসিন ইজ এ ভেরি মাচ ইম্পর্টেন্ট টপিক। আমরা জানি একটা ক্লিনিক্যাল এক্সামিনেশনের জন্য আমাদের দুইটা জিনিস ফেস করতে হয় ফ্রিকোয়েন্টলি। একটা হচ্ছে শর্ট কেস অ্যান্ড আরেকটা হচ্ছে লং কেস। আন্ডার গ্রাজুয়েট পরীক্ষাতেও ফেস করতে হয়, পোস্ট গ্রাজুয়েট পরীক্ষাতেও ফেস করতে হয়। এখন এই শর্ট কেস আর লং কেসের বেসিক ডিফারেন্সটা আসলে কি? শর্ট কেসের বেসিক ডিফারেন্স হচ্ছে শর্ট কেসেস টু বি পারফর্মড উইথিন ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। শর্ট কেসগুলি খুবই কম সময়ের ভিতরে পারফর্ম করতে হবে, ভেরি ইন্টেলিজেন্টলি পারফর্ম করতে হবে, ফাইন্ডিং পেতে হবে, ফাইন্ডিং ইন্টারপ্রিট করতে হবে, এবং শর্ট কেসগুলোতে খুব শর্টলি কোশ্চেন করা হবে, ক্রস কোশ্চেন করা হবে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করার জন্য অনুরোধ করব, যথাসাধ্য আলোচনা করার চেষ্টা করব। তাহলে শর্ট কেসের বেসিকটা হচ্ছে আমাদের শর্ট কেসগুলোকে আমাদের খুবই যেহেতু এটা খুবই শর্ট পিরিয়ড অফ টাইমের ভিতরে পারফর্ম করতে হবে, তাহলে খুবই এক্সপার্ট হতে হবে জিনিসটাতে। তাহলে এক্সপার্ট হতে হলে আগে থেকেই প্র্যাকটিস করে থাকতে হবে, আর শর্টলি পারফর্ম করে শর্টলি ফাইন্ডিং বের করে ভেরি শর্টলি স্যারকে প্রেজেন্ট করতে হবে, এক্সামিনারকে প্রেজেন্ট করতে হবে ভেরি শর্টলি। তারপরে হয়তো শর্টলি একটা থেকে দুইটা কোশ্চেন হয়তো স্যার করতে পারে। এ হচ্ছে শর্ট কেস। আর লং কেস হচ্ছে উল্টো, লং কেজে একটু সময় বেশি দেওয়া হবে। লং কেজে মূলত অ্যাসেস করা হয় পেশেন্টের হিস্ট্রি নেওয়ার অ্যাবিলিটি কেমন, স্টুডেন্টদের হিস্ট্রি নেওয়ার অ্যাবিলিটি। একটা পেশেন্টের সাথে কথা বলে হিস্ট্রি নিয়ে তার সিমটম অ্যানালাইসিস করে একটা ডিজিজকে থিঙ্ক করা যায় কিনা, তারপরে এক্সামিনেশন করে সেই এক্সামিনেশনের ফাইন্ডিংগুলো হিস্ট্রির সাথে কোরিলেট করে একটা ডায়াগনোসিসে পৌঁছানোর এবিলিটি কতটুকু স্টুডেন্টের আছে, সেটা দিয়ে একটা মানুষের লং। একটু নেট প্রবলেম ছিল। তাহলে আমরা যেটা বলছিলাম যে শর্ট কেজে একজন স্টুডেন্টের অ্যাসেস করা হয় ভেরি শর্ট পিরিয়ড অফ টাইমে একজন স্টুডেন্ট কতটুকু এক্সামিনেশন পারফেক্টলি করতে পারে, এক্সামিনেশনের প্রসিডিউর সে পারফেক্টলি করতে পারে কিনা, শর্ট টাইমের ভিতরে ইন্টারপ্রিট করতে পারে কিনা এই এক্সামিনেশনের ফাইন্ডিং, এবং এটাকে সুন্দর করে বলতে পারে কিনা। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এই এক্সামিনেশনটাকে সুন্দর করে বলতে পারে কিনা। আচ্ছা, একজন বলেছেন স্যার আজ কতক্ষণ লাইভ করবেন? শুধুমাত্র আউটলাইন দিব আজকে কোনো সিস্টেমের ডিটেইল আলোচনা করব না, শুধুমাত্র আউটলাইন দিব শর্ট কেজের। তো আউটলাইনটা দিতে হয়তো বা 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে। সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য অনুরোধ করছি, কারণ আমি সাধারণত এই ক্লাসগুলোতে কোনো ক্লাসেই পরীক্ষার বাইরে কথাবার্তা তেমন কিছু বলি না। মানে থিওরিটিক্যাল কথাবার্তা বা নলেজ এনরিচ করার মতো কোনো ধরনের কথা সাধারণত আমি বলার চেষ্টা করি না, কারণ আমার কথাগুলো থেকে যদি স্টুডেন্টরা পরীক্ষাতে উপকৃত হয় তাহলে আমার বেশি ভালো লাগে, এবং আমি চাই সবাই পরীক্ষায় পাশ করুক, সবাই। মানে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরা যেন খুব তাড়াতাড়ি পরীক্ষায় পাশ করে, আটকে না থাকে, এবং কনফিডেন্স যেন লস না হয় কোনোভাবে। পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টরাও যেন সবাই পাশ করতে পারে, এই জন্য আর্থিকতা তেমন বলি না, বা নলেজ এনরিচ করার মতো খুব বেশি থিওরিটিক্যাল কথাবার্তা আমি কখনোই বলি না। আচ্ছা, আমি একটা ডিফারেন্স বলছিলাম, যে আমি একটু ডিফারেন্স বলে নিই 1-2 মিনিট, যে লং কেজ এবং শর্ট কেজে ডিফারেন্স বলছিলাম। তাহলে লং কেজে স্যার অ্যাসেস করে যে একটা স্টুডেন্ট কতটুকু পারফেক্টলি ক্লিনিক্যাল হিস্ট্রি নিতে পারে। একটা হিস্ট্রি থেকে একটা স্টুডেন্ট কোনোভাবে একটা ডিজিজ সম্পর্কে ধারণা করতে পারে কিনা।
তারপরে ক্লিনিক্যাল এক্সামিনেশন করে সেই হিস্ট্রির সাথে সে কোরিলেট করতে পারে কিনা, কোরিলেট করে একটু মোটামুটি একটা লম্বা সময়ে, আধা ঘন্টার মতো একটা সময়ে বা 20 মিনিটসের মতো একটা সময়ে সে ইন্টারপ্রিট করতে পারে কিনা যে আচ্ছা, একজন বলছে যে স্যার বেলস বলছে আপার মোটর নিউরন ফেশিয়াল, এইগুলো নিয়ে আমি পরে আলাদা ক্লাস নিব, আজকে শুধুমাত্র আউটলাইন দিব, একটু ধৈর্য সহকারে শোনার জন্য অনুরোধ করছি। আজকে হবে শুধু শর্ট কেজের আউটলাইন, মানে আমাদের কি কি শর্ট কেজ পরীক্ষাতে ফেস করতে হবে এগুলো নিয়ে আলোচনা করব। আর পরবর্তীতে আশা করি প্রতি সপ্তাহে একটা ক্লাসের মাধ্যমে এক একটা সিস্টেম আমি শেষ করব। মানে এক সপ্তাহে কার্ডিওভাস্কুলার সিস্টেম, এক সপ্তাহে নার্ভাস সিস্টেম, এক সপ্তাহে রেসপিরেটরি সিস্টেম, এক সপ্তাহে অ্যাবডোমেন, আরেক সপ্তাহে জেনারেল এক্সামিনেশন, মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, এইভাবে হয়তো আমরা শেষ করার চেষ্টা করব। তো আজকে শুধু আউটলাইন দেবো, একটু ধৈর্য সহকারে শোনার জন্য বলছি, অনুরোধ করছি। তো আমি যেটা বলছিলাম, তাহলে লং কেজে একটু লম্বা সময় দিয়ে একটা ডায়াগনোসিস এবং ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস সেট মানে রিচ করতে পারে কিনা স্টুডেন্টরা সেইগুলো, এবং হিস্ট্রি বলার স্কিল কেমন এটা স্যাররা অ্যাসেস করে। এবং একটা ডিজিজের তখন হিস্ট্রির স্কিল যদি ভালো থাকে, তার হিস্ট্রি নেওয়ার টেকনিক, এক্সামিনেশন ফাইন্ডিং বলার টেকনিক, হিস্ট্রি বলার টেকনিক যদি ভালো থাকে, তারপরে স্যাররা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, ইনভেস্টিগেশনস, ম্যানেজমেন্ট অ্যান্ড ফলো আপ ফার্দার প্রসিড করেন স্যাররা। আর যদি শুরুতেই হিস্ট্রি নেওয়ার স্কিল এবং এক্সামিনেশনের স্কিলে দুর্বলতা থাকে, তাহলে আর স্যাররা খুব বেশি প্রসিড করতে চান না। আচ্ছা, এখন আমি বলি আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট শর্ট কেজের পার্থক্যটা আমি একটু বলে নিই। পোস্ট গ্র্যাজুয়েট শর্ট কেজে সাধারণত এমনভাবে এক্সামিন করতে দিবে, আমি একটু পরে আলোচনাতে প্রত্যেকটা সিস্টেম ওয়াইজ আলাদা করে বুঝিয়ে দেবো যে এখানে পোস্ট গ্র্যাজুয়েট শর্ট কেজ হলে কী করা হতো আর আন্ডার গ্র্যাজুয়েট শর্ট কেজ হলে কী করা হতো। তো পোস্ট গ্র্যাজুয়েট শর্ট কেজে একটা সিস্টেমকে সাধারণত একটু বেশিভাবে এক্সামিন করতে দিবে। যেমন আমি বলি এক্সামিন দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম, এরকম বললো, এটা পোস্ট গ্রাজুয়েশনে বলতে পারে, বাট আন্ডার গ্রাজুয়েশনে এতটা কঠিন করে দেয় না। আন্ডার গ্রাজুয়েশনে আরও স্পেসিফিক করে দেয়। যেমন আমি বলি যে যদি পোস্ট গ্রাজুয়েশনে বলে যে এক্সামিন দ্য লিম্ফ নোডস অফ দিস পেশেন্ট বা এক্সামিন দ্য সার্ভাইকাল লিম্ফ নোডস, তাহলে তো স্টুডেন্ট আগে থেকেই মেন্টালি প্রিপেয়ার যে হয়তো বা লিম্ফ নোডে কোনো একটা ঝামেলা আছে, তাহলে সে পেয়ে যাবে। এতটা সহজ করে পোস্ট গ্রাজুয়েশনে শর্ট কেজ হবে না, কখনোই হবে না। বাট আন্ডার গ্রাজুয়েশনে স্পেসিফিক করে বলে দিতে পারে যে এক্সামিন দ্য সার্ভাইকাল লিম্ফ নোডস। এটার কারণ হচ্ছে সে লিম্ফ নোড এক্সামিনেশনের এবিসিগুলো জানে কিনা, একজন এমবিবিএস স্টুডেন্ট লিম্ফ নোড এক্সামিনেশনের এবিসিগুলো জানে কিনা, সেই এবিসিগুলো থেকে ফাইন্ডিং যেমনই হোক, তারপরে থিওরিটিক্যাল ক্রসিং পারে কিনা, যে কেমন ধরনের ফাইন্ডিং হলে ডায়াগনোসিসটা লিম্ফোমা, কেমন ধরনের ফাইন্ডিংস হলে ডায়াগনোসিসটা টিউবারকুলোসিস, কেমন ধরনের ফাইন্ডিং হলে ডায়াগনোসিসটা মেটাস্টেটিক লিম্ফ নোড। তো এইভাবে মানে আন্ডার গ্রাজুয়েট শর্ট কেসগুলো হয় একটু স্পেসিফিক এবং সহজ। যেমন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট একজনকে এমবিবিএস পরীক্ষায় বললো যে এক্সামিন ফর কন্ডিশন অফ দ্য অ্যানিমিয়া অফ দিস পেশেন্ট, বা এক্সামিন ফর ক্লাবিং, অর এক্সামিন ফর সায়ানোসিস, অর এক্সামিন ফর ইডিমা। তো এই ধরনের কোনো এক্সামিনেশান এইভাবে পোস্ট গ্রাজুয়েশনে এইভাবে কখনো করা হবে না। পোস্ট গ্রাজুয়েশনে এত স্পেসিফিক করে কখনো বলা হবে না। অথবা আন্ডার গ্রাজুয়েশনে একটু বললো যে, আমি কিন্তু মূল আলোচনায় যাচ্ছি না, খুবই সিস্টেমেটিক ওয়েতে সাজানো আছে আলোচনাটা, আশা করি একটু প্যালাটেবল হবে, কেউ বোর্ড হবে না আশা করি। আমি একটু এক্সট্রা কথা বলে নিচ্ছি। যেমন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টকে বললো যে পালপেট দ্য লিভার, এই কোশ্চেন কখনো পোস্ট গ্রাজুয়েশনে কখনো এভাবে করবে না। লিভারে যদি কোনো প্যাথোলজি থাকেও, তাহলে পোস্ট গ্রাজুয়েশনে বলবে এক্সামিন দ্য অ্যাবডোমেন, মানে একটু ব্রড হেডিংয়ে এক্সামিনেশনটা আশা করবে স্যাররা যদি আগেই বলে দেয় যে এক্সামিন দ্য লিভার, তাহলে তো এটা স্পেসিফিক হয়ে যায়, হয়তো বা লিভারে কিছু আছে, তাই না? তাহলে আন্ডার গ্রাজুয়েশনে কিন্তু অনেক সহজ, একদম স্পেসিফিক করে, অথবা বললো যে পালপেট দ্য স্প্লিন, অথবা শুধু বললো পালপেট দ্য অ্যাবডোমেন, তাই না? তাহলে এইভাবে আন্ডার গ্রাজুয়েশনে আসলে সহজ করে দেওয়া হয়। কীভাবে সহজ করে এই শর্ট কেসগুলো জানতে চাওয়া হয়, আমি একটা আউটলাইন আজকে দিব টোটাল শর্ট কেস। কারণ আমরা স্টুডেন্টদেরকে সব কিছু পড়ানোর চেষ্টা করি, অ্যাকচুয়ালি পরীক্ষাতে সব কিছু জিজ্ঞাসা করা হয় না, সব কিছু অ্যাসেস করা হয় না। তাহলে ফ্রিকোয়েন্টলি কোনগুলো কীভাবে অ্যাসেস করা হয়, আমি সেই জিনিসগুলো আজকে আলোচনা করার চেষ্টা করব। ফ্রিকোয়েন্টলি মানে কোন জিনিসগুলো একদম ফ্রিকোয়েন্টলি পরীক্ষাতে জিজ্ঞেস করা হবে। আরেকটা জিনিস বলি, আন্ডার গ্রাজুয়েট পরীক্ষায় সাধারণত 1টা থেকে 2টা শর্ট কেস দিয়ে স্টুডেন্টদেরকে ফাইনাল প্রফেশনাল এমবিবিএস এক্সামিনেশনে জাজ করা হয়, 1টা অথবা 2টা।
কিন্তু পোস্ট গ্রাজুয়েশনে শর্ট কেস এক্সামিনেশান একটা দুইটার ভিতরে সীমাবদ্ধ থাকবে না। ওইখানে টোটাল এখন 30 মিনিটস করা হয়েছে, আগে আসলে 18 মিনিটস ছিল এফসিপিএস পরীক্ষাতে, এখন 30 মিনিটস করা হয়েছে। এই 30 মিনিটসের ভিতরে যে যে কয়েকটা শর্ট কেস মানে ক্রস করতে পারে এটা তার উপরে থাকবে। যেমন কেউ যদি 3টা ক্রস করতে পারে 3টা, কেউ যদি 4টা ক্রস করতে পারে 4টা, কেউ যদি 5টা ক্রস করতে পারে 5টা। তবে মোটামুটি অ্যাভারেজ, আমরা তো পরীক্ষা অনেক দিয়েছি এবং পরীক্ষাগুলো আমরা কাছে থেকে দেখেছি, তো অ্যাভারেজ পোস্ট গ্রাজুয়েশনে 4টা সিস্টেমের 4টা শর্ট কেস ফেস করতে হয়। এবং পোস্ট গ্রাজুয়েশনের শর্ট কেসে এক্সামিনেশন প্রসিডিউর হতে হবে খুবই চমৎকার, এখানে কোনো ধরনের কোনো ঝামেলা করা যাবে না। ফাইন্ডিং হতে হবে ক্লিন কাট, একদম কোনো ধরনের কনফিউশন থাকা যাবে না ফাইন্ডিংয়ে। আপনার ফাইন্ডিং এবং এক্সামিনারের ফাইন্ডিং একরকম হতে হবে এবং আপনার বলার টেকনিক হতে হবে খুবই স্মার্ট। আপনি যে ল্যাঙ্গুয়েজে আমরা কথা বলি, ভাষায় কথা বলি, নিজেদের ভিতরে কথা বলি, যাই হোক, কিন্তু পরীক্ষার ল্যাঙ্গুয়েজ হতে হবে খুবই স্মার্ট ল্যাঙ্গুয়েজে আপনাকে যেন খুবই সুন্দর হয় শুনতে, সকল টিচারই যেন সেটা মেনে নেয়, সেইভাবে পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা শর্ট কেসটা বলতে হবে। এবং বলার পরে তখন স্যাররা খুবই ইন্টেলিজেন্টলি 1 থেকে 2টা কোশ্চেন করবেন, সেই 1 থেকে 2টা কোশ্চেন যেন পারা যায় তার জন্য প্রত্যেকটা শর্ট কেসের এগেনস্টে আপনাকে আগে থেকেই 100টা কোশ্চেনের আনসার নিজেকে জানতে হবে এবং ইন্টারপ্রিট আগে থেকেই করে রাখতে হবে যে এই ধরনের কোশ্চেন আমার জন্য এই শর্ট কেস থেকে হতে পারে, এটা আগে থেকেই আপনাকে জানতে হবে। স্যাররা মুখ থেকে কোশ্চেনটা বের করার সাথে সাথে চট করে আনসার দিয়ে দেবেন। তাহলে আমি বলতে চাচ্ছি যে পোস্ট গ্রাজুয়েশনের শর্ট কেস ইজ ভেরি মাচ ডিফিকাল্ট বলতে আমার কাছে কখনোই ডিফিকাল্ট মনে হয় নাই। আমি যতগুলো শর্ট কেস ফেস করেছি আমার পোস্ট গ্রাজুয়েশনে, যেমন আমি ফেস করেছি এফসিপিএসে একবারই পরীক্ষা দিয়েছি, এমডি সেকেন্ড পার্টে, এমডি ফাইনাল পার্টে একবারই পরীক্ষা দিয়েছি। তো এই জায়গাগুলোতে যে আমি শর্ট কেস এবং লং কেস, এই জায়গাগুলোতে আমি কখনোই মানে নিজেকে লেস কনফিডেন্ট মনে করতাম না। মানে আমি মনে করতাম যে শর্ট কেস আমি ইনশাল্লাহ পারবো, লং কেস আমি পারবো। তাহলে এই কনফিডেন্স আমি ডেভেলপ করতে পেরেছি। আমি স্টুডেন্ট পড়িয়েছি অনেক, এসব বিষয়ে স্টুডেন্ট পড়িয়ে আমার নিজের ভিতরের উইকনেসগুলোকে আমি দূর করেছি। তারপরে আমি প্রচুর আমার পার্টনারদের সাথে এইগুলো প্র্যাকটিস করেছি। তারপরে এইগুলো আমি প্রচুর ঘাটাঘাটি করেছি এবং ক্লিনিক্যালি আমি প্রচুর পেশেন্ট দেখেছি, মানে এটা আনবিলিভেবল অ্যামাউন্ট অফ পেশেন্টস। মানে আমি যদি বলি যে কয়েক লক্ষ পেশেন্ট আমি নিজের হাতে ক্লিনিক্যালি এক্সামিনেশন করে আমি নিজেকে এক্সপার্ট করার চেষ্টা করেছি। এই জন্য আপনি এই পোস্ট গ্রাজুয়েশন যারা করতে চান তাদেরকে এইভাবে পরবর্তীতে তৈরি হতে হবে, কিন্তু একজন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট কিন্তু এইভাবে নিজেকে তৈরি করতে পারবেন না। কারণ আপনার যে কারিকুলাম, সেই কারিকুলামে আপনাকে মেডিসিনের পড়াশোনা করতে হচ্ছে, আপনাকে মেডিসিনের ভিতরে পেডিয়াট্রিক্স পড়তে হচ্ছে, ডার্মাটোলজি পড়তে হচ্ছে, সাইকিয়াট্রি পড়তে হচ্ছে, পয়জনিং পড়তে হচ্ছে, আবার জেনারেল সার্জারি পড়তে হচ্ছে, অর্থোপেডিক্স পড়তে হচ্ছে, আই পড়তে হচ্ছে, ইএনটি পড়তে হচ্ছে, নিউরোসার্জারি পড়তে হচ্ছে, গাইনি পড়তে হচ্ছে, অবস্ট্রাকটিভস পড়তে হচ্ছে, এই ধরনের মাল্টিপল এক ঝামেলা। তো এই মাল্টিপল ঝামেলার ভিতরে এটা কেউই আশা করা উচিত না যে একজন স্টুডেন্ট শর্ট কেজে সে পারফেক্টলি সব কিছু পারবে, সে একদম 2 মিনিটেই সব ডায়াগনোসিস করে ফেলবে, 2 মিনিটে ফাইন্ডিং পেয়ে যাবে, তারপরে সে যা বলবো তাই হিসেবে পারবে। এটা আমরা কখনোই স্টুডেন্টদের কাছ থেকে আশা করি না, আমাদের টিচারও কখনো এটা আশা করে না। তাহলে কি আশা করি আপনার কাছ থেকে? আমরা আপনার পরীক্ষাতে কি আশা করি? আপনি একজন ফাইনাল প্রফ এক্সামিনি মেডিসিনে শর্ট কেস দিতে যাচ্ছেন, আমি কি আশা করি আপনার কাছ থেকে? কতটুকু পারলে আপনাকে পাশ করানো হবে? এটা আমি একদম স্যারদের কাছ থেকে আমি এসব দেখেছি যে কোন ক্রাইটেরিয়া, কতটুকু স্যাররা ফলো করেন একজন স্টুডেন্টকে পাশ করিয়ে দেওয়ার জন্য। এটা হচ্ছে আপনাকে শর্ট কেজের এক্সামিনেশনটা পারফেক্টলি করতে হবে। এটা হচ্ছে শর্ট কেজের এবিসি। এক্সামিনেশন যখন বলা হয় যে পালপেট দ্য প্রিকোডিয়াম, একটা কথা বললো, বা অসকাল্টেট দ্য প্রিকোডিয়াম, অথবা বললো যে আপনার এক্সামিন দ্য চেস্ট ফ্রম ব্যাক, অথবা এক্সামিন দ্য চেস্ট ফ্রম ফ্রন্ট, অথবা পালপেট দ্য চেস্ট, অথবা অসকাল্টেট দ্য চেস্ট, এমন যে কথাগুলো বলা হচ্ছে, এই কথাগুলোতে আপনি পারফেক্টলি এক্সামিনেশনটা করেন, এটা স্যাররা চায়। সেই এক্সামিনেশনের ফাইন্ডিং আপনি পারলেন কি পারলেন না, সেটার ওপর খুব বেশি আপনার পরীক্ষার পাস ফেল ডিপেন্ড করবে না। তাহলে এটা ক্লিয়ার। যেমন একজন স্টুডেন্টকে বললো যে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে পালপেট দ্য প্রিকোডিয়াম। এখন একজন স্টুডেন্ট ভালোভাবে পালপেট করলো, আরেকজন স্টুডেন্ট পালপেট করতে পারলো না। তো যে পারলো না, শুরুতেই স্যাররা ধরে নেয় যে এই ছেলে কখনো এক্সামিনেশনই করে নাই, মানে এই ছেলে কখনোই এক্সামিনেশন করে নাই, যদি করতো টুকটাক প্র্যাকটিস থাকতো, অন্তত এক্সামিনেশনটা সে ভুল করতো না। আচ্ছা, যে পারলো তার ক্ষেত্রে তখন স্যাররা দেখে যে ফাইন্ডিং পেলো কিনা,
তো ফাইন্ডিং না পেলেও কোনো সমস্যা নাই, এর জন্য কখনোই আপনি অন্তত আন্ডার গ্রাজুয়েট পরীক্ষায় ফেল করবেন না। কেন ফেল করবেন না? ধরেন আপনি একটা মিস করলেন, একটা গ্রস একটা ফাইন্ডিং ছিল, ধরলাম একটা থ্রিল ছিল প্রিকর্ডিয়ামে পালপেশনে, এই থ্রিলটা আপনি মিস করেছেন, এর জন্য আপনাকে এমবিবিএস পরীক্ষায় ফেল করিয়ে দিবে না। কিন্তু তাহলে পাসটা করাবে কিভাবে? তখন স্যাররা হয়তো বা থ্রিলটা ধরিয়ে দেখিয়ে দেবে যে বাবা এটা কি, তখন আপনি বললেন হয়তো থ্রিল, তাও বলতে পারলেন না, তারপরেও স্যাররা বলবে এটা কি থ্রিল মনে হয় না তোমার কাছে, তখন হয়তো বললেন যে হ্যাঁ এটা থ্রিল। তো তারপরে যেটা করবে আপনাকে তখন পাসটা যেভাবে করাবে সেটা হচ্ছে তখন থিওরিটিক্যাল কিছু আন্ডার গ্রাজুয়েট লেভেলের কোশ্চেন আপনাকে করবে, যে সিস্টোলিক থ্রিলের কারণ কি এই এরিয়াতে, ডায়াস্টোলিক থ্রিলের কারণ কি। তাহলে আপনাকে আন্ডার গ্রাজুয়েট শর্ট কেজে যে জিনিসটার বিষয়ে এক্সপার্ট হতে হবে, যে আপনাকে পারফেক্টলি এক্সামিনেশন শিখতে হবে এবং আন্ডার গ্রাজুয়েট লেভেলের ক্রসিংটা শিখতে হবে শর্ট কেজ, নট দ্য পোস্ট গ্রাজুয়েট লেভেলের ক্রসিং। আপনারা অনেক সময় এমবিবিএস স্টুডেন্টরা মনে করেন যে অনেক বেশি পড়ে ফেলছেন, অনেক বেশি জেনে ফেলছেন। আপনারা যতই পড়েন যতই জানেন, আপনি কখনোই একজন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টের ধারে কাছেও আপনার এক্সপিরিয়েন্স হবে না। কারণ হচ্ছে পোস্ট গ্রাজুয়েট একজন স্টুডেন্ট নিজের ভিতরে স্কিল ডেভেলপমেন্টের জন্য পড়াশোনা করে, কারণ তাকে স্কিল দিয়ে পাস করতে হয়। আর আন্ডার গ্রাজুয়েট একজন স্টুডেন্ট ওনলি থিওরি দিয়ে পাস করতে হয়, আপনার ভিতরে কোনো স্কিল থাকার কোনো প্রয়োজনীয়তা নেই এবং আপনার ভিতরে কোনো ধরনের স্কিল ডেভেলপমেন্টের কোনো সুযোগই নেই। অ্যাকচুয়ালি আপনার সুযোগ নাই, আপনার কারিকুলামটা এত বেশি ভাস্ট, এত বেশি ওয়াইড, এত অল্প সময়ের ভিতরে সব কিছু কাভার করতে হয়। আপনি জীবনেও একজন স্কিল্ড ডক্টর হিসেবে, স্কিল্ড এমবিবিএস ডক্টর হিসেবে এই বাংলাদেশে আপনি বের হওয়ার কোনো ধরনের সুযোগ নেই। সেই স্কিলনেস আস্তে আস্তে ডেভেলপ করতে হয়, এভাবে আমাদেরকে সিস্টেমটা এভাবেই চলছে। তো লেট আস স্টার্ট। আমি অনেক কথা বলে ফেলেছি, এখন খুব র্যাপিডলি আমরা এই আউটলাইন শর্ট কেজের আউটলাইনটা আপনাদেরকে দিব, যে কতটুকু শর্ট কেজ আন্ডার গ্রাজুয়েট পরীক্ষায় কাজে লাগে। পাশাপাশি যদি পোস্ট গ্রাজুয়েট লেভেলের দু একটা কথা বলতে পারি বলবো। আজকে শুধুমাত্র আউটলাইন, আজকে ক্লিনিক্যাল কথাবার্তা আমি খুব বেশি বলবো না। তো থ্যাংক ইউ ধৈর্য সহকারে শোনার জন্য। আমি স্টার্ট করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের আউটলাইন অফ শর্ট কেজেস অফ মেডিসিন ফর আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস। I am Johiruddin Mohammad Sharif, now working as junior consultant in the cardiology department of Mymensingh Medical College Hospital. List of systems কি সিস্টেম থেকে আপনাকে শর্ট কেজ অ্যাসেস করা হতে পারে আন্ডার গ্রাজুয়েট পরীক্ষাতে, এটা আমরা সবাই জানি। জেনারেল এক্সামিনেশন একটা ব্রড হেডিং, তার ভিতরে অনেকগুলো পয়েন্ট আছে, আমরা দেখাবো এখনই। কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন, কার্ডিওভাস্কুলার সিস্টেমের ভিতরে কি আছে আমরা সেটা আলোচনা করব, আউটলাইন দিব আজকে। রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন, অ্যাবডোমেন এক্সামিনেশন, নার্ভাস সিস্টেম অ্যান্ড হচ্ছে মাস্কুলোস্কেলেটাল সিস্টেম। এর ভিতরে কোন কোন সিস্টেম থেকে কতটুকু ইম্পর্টেন্ট সেটা আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। তো এখন আমি প্রথম সিস্টেমে যাই, যেমন জেনারেল এক্সামিনেশন। এটা আমরা প্রথমে মানে এট এ গ্লান্স একটা লুকিং আমরা দেখি জেনারেল এক্সামিনেশনে আমরা কি অ্যাসেস করি। মোস্ট ইম্পর্টেন্ট এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে পোস্ট গ্রাজুয়েট পরীক্ষা যদি বলে যে পারফর্ম দ্য জেনারেল এক্সামিনেশন অফ দ্য পেশেন্ট, তাহলে আপনাকে শর্টলি 3 মিনিটের ভিতরে টোটাল জেনারেল এক্সামিনেশন শেষ করে হয়তোবা 1 থেকে 2টা ফাইন্ডিং থাকতে পারে। কারণ আপনি মনে করবেন না যে একটা মানুষের জেনারেল এক্সামিনেশনের 24টা পয়েন্টের ভিতরে বা 25টা পয়েন্টের ভিতরে 15টা পজিটিভ ফাইন্ডিং থাকবে, এটা কখনো আপনি আশা করবেন না। একটা মানুষের ডিজিজ যাই হোক, হয়তো বা জেনারেল এক্সামিনেশনে 2টা থেকে 3টা বড় জোর 4টা অ্যাবনর্মাল ফাইন্ডিং থাকতে পারে, কিন্তু আপনি 25টা ফাইন্ডিং আপনার মাথার ভিতরে থাকবে। যে অ্যাবনর্মাল ফাইন্ডিংটা পাবেন সেই অ্যাবনর্মাল ফাইন্ডিংটাকে চমৎকার করে প্রেজেন্ট করতে হবে। তাহলে দেখেন এটা একটা কতটুকু কঠিন বিষয়। এই কঠিন বিষয়টা পোস্ট গ্রাজুয়েট এক্সামিনেশনে দেয়, হ্যাঁ প্রায়ই দেয় এটা, যে পারফর্ম দ্য জেনারেল এক্সামিনেশন অফ দিস পেশেন্ট, আপনার স্কিল কতটুকু, কত তাড়াতাড়ি পারফর্ম করতে পারেন, এবং এই 24-25টা পয়েন্টের ভিতরে কোনো ধরনের অ্যাবনর্মালিটি এই 3 থেকে 4 মিনিটের ভিতরে আপনি ডিটেক্ট করতে পারেন কিনা। বাট দিস টাইপ অফ এক্সামিনেশন নেভার টু বি আস্কড ইন দ্য এমবিবিএস শর্ট কেজ এক্সামিনেশন। এমবিবিএস শর্ট কেজ এক্সামিনেশনে ইউজুয়ালি এই ধরনের কোনো শর্ট কেজ করতে কখনোই দেওয়া হয় না, যে বাবা জেনারেল এক্সামিনেশন করো। তো এইটা সাধারণত করতে দেওয়া হয় না, কিন্তু তারপরেও আপনি যেহেতু একজন এমবিবিএস ডক্টর হতে যাচ্ছেন, জেনারেল এক্সামিনেশন করো এই কথা বললে
একদম 3 থেকে 4 মিনিটের ভিতরে কিভাবে এই জেনারেল এক্সামিনেশনটা শেষ করা যায়, এটার একটা স্কিল আপনি নিজের ভিতরে ডেভেলপ করে রাখবেন। এটা শুধু করার জন্য করতে বলবে আপনাকে, খুব বেশি ফাইন্ডিং পাওয়ার জন্য কিন্তু বলবে না এমবিবিএস পরীক্ষায়। কিন্তু এটা কিভাবে করতে হয় সেটা পরে আমরা একসময় ক্লাস নিব, যে খুব শর্ট ডিউরেশন অফ টাইমে একটা জেনারেল এক্সামিনেশন কিভাবে শেষ করা যায়। তাহলে এটা আমরা বুঝলাম যে একটা এমবিবিএস পরীক্ষায় পারফর্ম দ্য জেনারেল এক্সামিনেশন এই ধরনের শর্ট কেস সাধারণত দেওয়া হয় না। কোথাও যদি দেওয়া হয় এটা আসলে স্টুডেন্টের প্রতি টর্চার করা। তবে টর্চার করা না, এটা শুধু দেখবে যে জেনারেল এক্সামিনেশন 3 থেকে 4 মিনিটের ভিতরে করার মতো এবিলিটি একটা স্টুডেন্টের আছে কিনা, এমনি দেখবে। এবং স্টুডেন্ট যদি না পারে কোনো একটা স্টেজে গিয়ে তাকে থামিয়ে দেওয়া হবে, থামিয়ে দেওয়ার পরে তাকে হয়তো বা থিওরিটিক্যাল কোয়েশ্চেন করা শুরু করবে। তো তার মানে এটা এই এমবিবিএস পরীক্ষা সাধারণত এইভাবে দেওয়া হয় না। তো পয়েন্টগুলো আমরা জানি, পয়েন্টগুলো ইম্পর্টেন্ট হচ্ছে, এই পয়েন্টগুলোর ভিতর থেকে স্পেসিফিক জেনারেল এক্সামিনেশন এমবিবিএস স্টুডেন্টদেরকে করতে দিতে পারে, ফাইন্ডিং যেমনই থাকুক। তাহলে সেই পয়েন্টগুলো কী কী আমরা জানি? জেনারেল এক্সামিনেশনে অ্যাপিয়ারেন্স, বডি বিল্ড, অ্যাপিয়ারেন্স, একটা পেশেন্টের অ্যাপিয়ারেন্স কেমন, সেটা বিভিন্ন ধরনের অ্যাপিয়ারেন্স আছে, সেটা পরবর্তীতে আমরা আলোচনা করব। পেশেন্টের অ্যাপিয়ারেন্স নর্মাল থাকতে পারে, স্পেসিফিক ডায়াগনস্টিক অ্যাপিয়ারেন্স থাকতে পারে কোনো ডিজিজের, তারপরে ইললুকিং অ্যাপিয়ারেন্স থাকতে পারে। বডি বিল্ড কেমন, এভারেজ, বিলো এভারেজ, হ্যাঁ। তারপরে পেশেন্ট কোঅপারেটিভ কিনা। ডিকিউবিটাস মানে হচ্ছে একটা পেশেন্ট মানে যে পজিশনে পেশেন্ট কমফোর্ট ফিল করে, কেউ সুপাইন পজিশনে, কেউ প্রন পজিশনে, কেউ ল্যাটারাল ডিকিউবিটাস পজিশনে, হ্যাঁ, কেউ হচ্ছে অন চয়েস মানে যে কোনো ডিকিউবিটাসেই সে কমফোর্ট ফিল করে। তাহলে এক একটা স্পেসিফিক ডিকিউবিটাসের জন্য স্পেসিফিক ডায়াগনস্টিক ভ্যালু আছে। নিউট্রিশনাল স্ট্যাটাস কেমন, তারপর অ্যানিমিয়া, জন্ডিস, ইডিমা, ডিহাইড্রেশন, তাই না? এই জিনিসগুলো আমরা সবাই জানি। তারপরে হাতে কিছু বিষয় আছে, যেমন ক্লাবিং আছে, কয়লোনাইকিয়া, লিউকোনাইকিয়া, এগুলো আমরা সবাই জানি। স্কিন কন্ডিশনটা কেমন, স্পেশালি স্কিনে অনেক ধরনের চেঞ্জ জেনারেল এক্সামিনেশনে পাওয়া যায়, এগুলো পোস্ট গ্রাজুয়েশনের জন্য ইম্পর্টেন্ট। যেমন স্কিনে আপনার কোনো পারপোরা আছে কিনা, কোনো ধরনের ইকাইমোসিস আছে কিনা, স্কিনে কোনো ধরনের পিগমেন্টেশন আছে কিনা, হ্যাঁ, এইসব অনেকগুলো বিষয় স্কিনের সাথে খুব ইম্পর্টেন্ট পোস্ট গ্রাজুয়েশনে। আন্ডার গ্রাজুয়েশনে এগুলো কখনো দেওয়া হয় না, বা এগুলো হয়তো বা ফাইন্ডিং বের করতে হবে এমন কোনো বিষয় না। তারপরে বডি হেয়ার ডিস্ট্রিবিউশন, থিওরিটিক্যালি এগুলো একটু জানতে হবে। টেম্পারেচার থিওরিটিক্যালি জানতে হবে। তারপরে পালস এক্সামিনেশন, ব্লাড প্রেশার এক্সামিনেশন, রেসপিরেটরি রেট, জেবিপি, লিম্ফ নোডস, থাইরয়েড গ্ল্যান্ড, এইভাবে এই মোটামুটি এই পয়েন্ট। এর বাইরেও কিছু পয়েন্ট আছে, এগুলো তেমন ইম্পর্টেন্ট না। এখন আমরা বলতে চাই, আমরা মূল আলোচনায় এখন। তাহলে এই জেনারেল এক্সামিনেশন থেকে আপনাকে এমবিবিএস পরীক্ষায় কতটুকু জানতে হবে, কি কি পারফর্ম করতে দেয় সাধারণত আমাদের স্যাররা ফ্রিকোয়েন্টলি আপনাকে। এই যে একটা বললাম যে পারফর্ম দ্য জেনারেল এক্সামিনেশন, এটুকু হয়তো দিতে পারে দু একজনকে, দিলে খুব র্যাপিডলি চট করে জেনারেল এক্সামিনেশন আপনি করতে থাকবেন। তো অনেক তো টাইম লাগে এমবিবিএস স্টুডেন্টদের, হয়তো বা একটা স্টেজে গিয়ে স্যারা থামিয়ে দিল, তারপরে বললো যে কতটুকু করেছে, এতটুকুর ফাইন্ডিংই বলো, তারপরে কোনো একটা কিছুর ভিতরে ঢুকে টুকটাক দু একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন করে হয়তো ছেড়ে দিল। আচ্ছা, এছাড়া মোস্ট ইম্পর্টেন্টলি এই জেনারেল এক্সামিনেশন থেকে স্যাররা আপনাকে স্পেসিফিক জেনারেল এক্সামিনেশন করতে দিবে। যেমন আমি যদি সিরিয়ালি যাই, কোনটা আপনাকে করতে দিবে, যেমন এক্সামিন দ্য স্ট্যাটাস অফ এনিমিয়া অফ দিস পেশেন্ট, বা বললো যে আপনি এনিমিয়া এক্সামিনেশন করেন। আরেকটা গুরুত্বপূর্ণ মজার বিষয় বলি, আপনি পরীক্ষা দিতে গেলেন, আপনাকে বললো পারফর্ম দ্য মোটর এক্সামিনেশন অফ লোয়ার লিম্ব, তাই না? আপনি এটা করতে গিয়ে একদম ঘেমে টেমে অস্থির হয়ে গেলেন, এই আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন, এগুলো জিজ্ঞাসা করে টরে আপনি একটা ভেবাচাকা খেয়ে গেলেন। আপনারই আরেক বন্ধুকে শুধু স্যাররা বললো যে এনিমিয়া এক্সামিনেশন করে দেখাও। তো তখন আপনার মনে হতে পারে যে দেখো আমাকে এত কঠিন কোয়েশ্চেন করলো স্যার, এই মোটর এক্সামিনেশন অথবা সেরিবেলার ফাংশন টেস্ট দেখতে বললো, আর আমার অমুক বন্ধুকে শুধুমাত্র এনিমিয়া এক্সামিনেশন করে ছেড়ে দিল। তো এটা তো আমার প্রতি ইনজাস্টিস করা হলো। আসলে আপনার প্রতি ইনজাস্টিস করা হয় নাই, যাকে এনিমিয়া এক্সামিনেশন করতে দিয়েছে তাকে ইনজাস্টিস করা হয়েছে। কারণ ইট ইজ সো মাচ রিস্কি টু পারফর্ম এ নর্মাল এক্সামিনেশন, ভেরি ভেরি রিস্কি টু পাস দ্য এক্সামিনেশন। কেমন রিস্কি? যাকে এনিমিয়া এক্সামিনেশন করতে দিবে সে যদি কোনো ভুল করে তার পাসটা আর ওই দিন হবে না, কোনোভাবেই পাস হবে না। কারণ এটা এত একটা সিম্পল এক্সামিনেশন, এখানে যদি ভুল করে বা থিওরিটিক্যাল ক্রসিং যদি কোনো ঝামেলা করে,
মানে গ্রস মিস্টেক করে ফেলে, তাহলে তার আর পাসটা হবে না। আর আপনাকে যে কঠিন এক্সামিনেশনটা দেওয়া হয়েছিল, মোটর এক্সামিনেশন অফ দ্য লোয়ার লিম্ব বা সেরিবেলার ফাংশন টেস্ট বা সায়েন্স অফ মেনিনজিয়াল ইরিটেশন অথবা কোনো একটা ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন দিয়েছিল, সেইখানে আপনি 5টা ভুল করলেও আপনাকে পাস করিয়ে দিবে স্যাররা। তাহলে এই ব্যাপারে সবসময় সতর্ক থাকবেন। কোনো নর্মাল এক্সামিনেশন, সহজ এক্সামিনেশন পেয়ে কখনো খুশি হয়ে যাবেন না পরীক্ষাতে, যে আমি অনেক সহজ এক্সামিনেশন পেয়েছি, আমাকে কিছুই ধরনের ছেড়ে দিয়েছে, হয়তোবা আপনাকে টেনে টুনে পাস মার্ক দিয়ে ছেড়ে দিবে, আপনাকে কখনোই ভালো মার্কস পরীক্ষাতে দেওয়া হবে না। পরীক্ষাতে ভালো মার্কস পেয়ে পাস করতে হলে, অনার্স মার্ক পেতে হলে আপনাকে জটিল জিনিস ফেস করতে হবে। আপনাকে মোস্ট সিগনিফিকেন্ট এক্সামিনেশন, শর্ট কেস, এগুলো ফেস করতে হবে, এগুলো কনফিডেন্টলি পারফর্ম করতে হবে, সিরিয়ালি এগুলোর ফাইন্ডিং বলতে হবে, ভালো করতে হবে, তারপরে আপনি ভালো নাম্বার পেতে পারেন। আর যদি সহজ কোনো কোয়েশ্চেন করে, হয়তোবা 5 নাম্বারটা 60% টেনে টুনে পাবেন, আর যদি গ্রস মিস্টেক করেন তাহলে 5 নাম্বার দিবে না, কিছু 5 নাম্বারের চেয়ে কম মার্কস দিবে ওখানে, তখন আপনার পাস করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে এমবিবিএস স্টুডেন্টদের জন্য এক্সামিন দ্য এনিমিয়া একটু জেনে রাখবেন, আমরা পরবর্তীতে এগুলো আলোচনা করব। এক্সামিনেশন অফ জন্ডিস, হাউ টু পারফর্ম দ্য জন্ডিস এক্সামিনেশন, এটা একটু জেনে রাখবেন। এনিমিয়া যখন এক্সামিন করতে দিবে, এটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন কী কী হবে, এটা আমরা পরবর্তী একদিন ক্লাসে আমরা আলোচনা করব। জেনারেল এক্সামিনেশনের সব পয়েন্ট নিয়ে আমরা একটা ক্লাস ইনশাল্লাহ আয়োজন করার চেষ্টা করব। জন্ডিস থেকে আপনাকে কিভাবে এক্সামিনেশন করতে হবে এবং কি কি প্রশ্ন কমনলি আপনাকে শর্ট কেজে আস্ক করবে, শর্ট কেজে কিন্তু এখানে কিন্তু আপনাকে ভাইবা নিতে বসে নেই স্যাররা, এখানে আপনাকে লং কেজ নিতে বসে না, এখানে শর্টলি 2-3টা কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন স্যাররা। তাহলে কমনলি কি জিজ্ঞেস করা হয় সেটা আমরা পরে আরেকদিন ইনশাল্লাহ আলোচনা করব। ডিহাইড্রেশন স্ট্যাটাস, এগুলো সাধারণত পরীক্ষাতে শর্ট কেজ এক্সামিনেশন করতে দেওয়া হয় না। আচ্ছা, আমি বলছি দেওয়া হয় না, দেওয়া হয়, দেওয়া হয় না, দেওয়া হয়, আপনি সব শিখে রাখবেন, আপনি সব শিখে রাখবেন। যেগুলো বলছি যে দেওয়া হয় ইউজুয়ালি, সেইগুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে শিখে রাখবেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি বলছি যে দেওয়া হয় না, তার মানে আপনি বাদ দিয়ে রাখলেন, আপনি বলবেন কি অমুক স্যার বলেছে এগুলো দেওয়া হয় না, করবো না, এরকম করবেন না। এরকম ডাক্তার আমরা কখনো আশা করি না। আমরা চাই আপনারা সবাই একজন ইন্টেলিজেন্ট ডক্টর হবেন, আমাদের দেশকে ভালোভাবে সার্ভ করবেন, কনফিডেন্টলি সার্ভ করবেন। যে যে লেভেলেরই আপনি চিকিৎসক হন, আপনি আপনার লেভেলে কনফিডেন্ট থাকবেন। আমরা লেস কনফিডেন্ট চিকিৎসক দিয়ে খুব বিপদে পড়তে হয় সবসময়, পেশেন্ট ম্যানেজমেন্ট করতে গিয়ে পেশেন্টেরও ক্ষতি হয়, আমাদেরও মানে বিরক্তি লাগে। তাহলে এই যে আমি বললাম স্কিন কন্ডিশন তো আর আপনাকে এক্সামিনেশন করতে দিবে না, বাট স্কিন কন্ডিশন সম্পর্কে আপনার জানা থাকলে তো কোনো প্রবলেম নাই, তাই না? সুপারফিশিয়ালি জেনে রাখবেন। বডি হেয়ার ডিস্ট্রিবিউশন কখনো এক্সামিনেশন করার বিষয় না এটা, তো এটা জানা থাকলো আর কি, যে হেয়ার ডিস্ট্রিবিউশনে কী কী, হেয়ার লসের কারণ কী, কোথায়, এগুলো 2-1টা পয়েন্ট জেনে রাখবেন। টেম্পারেচার কখনো এক্সামিন করতে দেয় না, শর্ট কেজে দিবে না, বাট লং কেজে আপনাকে টেম্পারেচার হয়তো এক্সামিন করতে হবে। নেক্সট ইম্পর্টেন্ট, এটা দিতে পারে এক্সামিন দ্য পালস, এক্সামিন দ্য পেরিফেরাল পালস। এটা মনে রাখবেন যে পেরিফেরাল পালস অনেক স্যারদের পছন্দের বিষয়, যে পালস এক্সামিনেশন করেন। এখানে যে করেন না এই জীবনে কোনো দিন, সে একটা করবেন কি, রেডিয়াল পালসে হাত দিয়ে বসে থাকবেন, ঘড়ি দেখবেন, এদিক সাথে তাকাবেন, সেদিক তাকাবেন, তাই না? এগুলো করলে কিন্তু হবে না। এই পালস এক্সামিনেশনের কী কী পয়েন্টস আছে একটু পরে আমরা আউটলাইন দিব, সেখানে একটু খেয়াল করবেন। তাহলে পালস এক্সামিনেশন যেন ভালোভাবে হয়। আন্ডার গ্র্যাজুয়েশনে আপনার ফাইন্ডিং নিয়ে এত চিন্তা করার দরকার নেই, আপনি সঠিকভাবে এক্সামিনেশন করবেন। ফাইন্ডিং পেলে তো খুবই ভালো কথা, ফাইন্ডিং না পেলেও থিওরিটিক্যাল কোয়েশ্চেন, আপনার লেভেলের থিওরিটিক্যাল কোয়েশ্চেন, এত বেশি কঠিন না এগুলো, আমি আলোচনা করলেই বুঝবেন যে এই জিনিসগুলো কতটা সহজ। তাহলে এই কোয়েশ্চেনগুলোর আনসার আপনারা আগে থেকেই প্রিপেয়ার থাকবেন। ব্লাড প্রেশার এক্সামিনেশান, আমি দেখেছি এটা খুবই কম স্যারদের প্রিয়, খুবই কম স্যারদের, মানে বেশিরভাগ স্যাররা এটা করতে দেন না কখনো, কিন্তু 2-1জন স্যারকে আমি দেখেছি ওনারা ব্লাড প্রেশার এক্সামিনেশন করতে দেন। যেমন আমাদের নাম বলা তো আসলে ঠিক না, স্যারদের নাম বলবো না, আমি ইনডাইরেক্টলি বলি। যেমন আমাদের একজন এক্সটার্নাল স্যার মাঝে মাঝে আসেন ময়মনসিংহ মেডিকেল কলেজে, উনি স্টুডেন্টদেরকে ব্লাড প্রেশার এক্সামিনেশন করতে দেন মাঝে মাঝে। আবার উনি যখন না আসেন তখন অন্যান্য স্যাররা এসে সাধারণত ব্লাড প্রেশার এক্সামিনেশন করতে দেয় না। তো ব্লাড প্রেশার এক্সামিনেশন শুধুমাত্র আপনি এই যে আপনি স্পিগমোমেনোমিটার কাফটা সেট করলেন আর ঠুস করে আপনি এটা দিয়ে বাল্ব দিয়ে ফুলালেন, করলেন, ছেড়ে দিলেন, এই যে বাসায় যেরকম করে দেখেন, এইভাবে এক্সামিনেশন করলে ব্লাড প্রেশার এক্সামিনেশন হবে না। তো সেটা কিভাবে আইডিয়ালি এক্সামিনেশন করলে স্যাররা খুশি হবেন, কিভাবে বই পুস্তকে লেখা আছে, সেই আইডিয়াল প্রসিডিউর অফ ব্লাড প্রেশার এক্সামিনেশন প্র্যাকটিস করবেন। জেবিপি কখনোই এক্সামিনেশন করতে দেওয়া হয় না পরীক্ষার হলে সাধারণত। কেন দেওয়া হয় না? এই স্কেল ধরে, তারপরে মেজারমেন্ট, এইটা হরিজন্টালি কতটুকু, ভার্টিক্যালি কতটুকু, এইগুলো করে তারপরে এগুলোর কোনো ইন্টারপ্রিটেশনের প্রয়োজন নেই জেবিপিতে। জেবিপি যদি ক্লিনিক্যালি মনে হয় রেজড, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। জেবিপি সিগনিফিকেন্ট হলেই তারপরে রেজড হয়, নন সিগনিফিকেন্ট ওয়েতে কখনো জেবিপি রেজড হয় না।
এই জন্য জেবিপি রেজড অর নট, রেজড হলে পালসেটাইল নাকি নন পালসেটাইল, এটা ইম্পর্টেন্ট। এই জন্য জেবিপি এক্সামিনেশন শর্ট কেস পারফর্ম করার মতো কোনো বিষয় না। কাউকে যদি জেনারেল এক্সামিনেশন দেওয়া হয় পোস্ট গ্রাজুয়েশনে অথবা লং কেজে যদি তার জেবিপি রেজড থাকে, সেই ক্ষেত্রে আপনাকে এটা মেনশন করতে হবে জেবিপি ইজ রেজড, বাট কত সেন্টিমিটার রেজড এটাও খুব বেশি ইম্পর্টেন্ট না। রেজড, পালসেটাইল আর নন পালসেটাইল এতটুকু মেনশন করলে সারা খুশি। সারা যদি বলেও কতটুকু সেন্টিমিটার আপনি মেপেছেন, নো স্যার আমি মাপিনি, আলাপ শেষ, এর জন্য পাস ফিল আর কিছু হবে না, পোস্ট গ্রাজুয়েশনেও কোনো সমস্যা নেই। তাহলে এই জেবিপিটা হচ্ছে আপনার কখনো করতে দেওয়া হয় না। ইম্পর্টেন্টলি, ভেরি ইম্পর্টেন্টলি ফর এমবিবিএস স্টুডেন্টস আপনাকে লিম্ফ নোড এক্সামিনেশন করতে দিতে পারে। তো এর মধ্যেও স্যাররা আপনাকে এতটাই ভালোবাসে যে এক্সামিন দ্য লিম্ফ নোডস অফ দিস পেশেন্ট এইভাবেও কখনো এক্সামিন করতে দেয় না, আপনাকে বাঁচিয়ে দেয় স্যাররা বলে যে এক্সামিন দ্য সার্ভাইকাল লিম্ফ নোডস অফ দিস পেশেন্ট, আবার বাঁচিয়ে দেয় এক্সামিন দ্য অ্যাক্সিলারি লিম্ফ নোডস অফ দিস পেশেন্ট। এখন মজার বিষয় হচ্ছে যদি সার্ভাইকাল লিম্ফোডেনোপ্যাথির কেস থাকে আপনার পরীক্ষার হলে, তাহলে দিতে পারে এক্সামিন দ্য সার্ভাইকাল লিম্ফ নোড অফ দিস পেশেন্ট। হয়তো বা কিছু লিম্ফ নোড আপনি পেলেন, সেগুলোকে সঠিকভাবে ডিসক্রাইব করতে হবে কিন্তু, হ্যাঁ, যে পয়েন্টে আপনি এক্সামিনেশন করলেন সেই পয়েন্ট আগে থেকেই জানা থাকতে হবে, নিজের হাতে এগুলো আগে থেকেই প্র্যাকটিস করা থাকতে হবে, এবং সেই পয়েন্টগুলো আপনি সিরিয়ালি আপনি মেনশন করবেন স্যারকে যে এই অবস্থা। তা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে লিম্ফোডেনোপ্যাথির পেশেন্ট থাকবেই এমন কোনো কথা নেই। এমবিবিএস পরীক্ষাতে এমনি একটা লিম্ফ নোড এক্সামিন করতে দিতে পারে, এমনি দিল আপনাকে যে এক্সামিন দ্য সার্ভাইকাল লিম্ফ নোড অফ দিস পেশেন্ট, আসলে লিম্ফ নোড নাই। তাহলে কি অ্যাসেস করতে চাচ্ছে স্যাররা, আপনি স্টেপস অফ এক্সামিনেশন পারেন কিনা, তাহলে স্টেপস অফ এক্সামিনেশন পারেন, তারপরে লিম্ফ নোড পেলেন না, কোনো সমস্যা নাই। আপনাকে তখন স্যাররা থিওরিটিক্যালি কোয়েশ্চেন করবেন যে আচ্ছা লিম্ফ নোড যদি পালপেবল হতো, হাউ ক্যান উই ডিফারেন্সিয়েট এ টিউবারকুলার লিম্ফ নোড ফ্রম এ মেটাস্ট্যাটিক লিম্ফ নোড, অথবা হাউ ক্যান উই ডিফারেন্সিয়েট এ টিউবারকুলার লিম্ফ নোড ফ্রম এ লিম্ফ নোড অফ লিম্ফোমা, এরকম একটা কোয়েশ্চেন করবে থিওরিটিক্যাল। তখন আপনি একটা দুইটা উত্তর পারেন কিনা, ধরেন আনসার আছে হয়তো চারটার মধ্যে আপনি দুইটা কথা বলতে পারলেন কিনা, তিনটা কথা বলতে পারলেন কিনা, সব পারতে হবে এমন কোনো কথা নেই। তাহলে আপনার এমবিবিএস এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এক্সামিনেশন পারফর্ম করতে পারেন কিনা। আর পোস্ট গ্রাজুয়েশনের জন্য ইম্পর্টেন্স হচ্ছে এক্সামিনেশন তো পারতেই হবে ভালোভাবে। এখানে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের যে দুর্বলতা, সারা বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদেরই এই দুর্বলতা আছে, সেটা হচ্ছে আপনি একটা পোস্ট গ্রাজুয়েট পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনি সব কিছু পারেন, সব জানেন, সব ইন্টারপ্রিট করতে পারেন, কিন্তু আপনি ম্যাথোডিক্যালি এক্সামিনেশনই করতে পারেন না, আপনি ম্যাথোডিক্যালি কথাই বলতে পারেন না বলার সময় এক্সামিনেশনের ফাইন্ডিং, তাহলে আপনাকে কেউ পাস করাবে না। আপনার ওই নলেজ নিয়ে আপনাকে বসে থাকতে হবে বাসায়, আপনি পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা পাস করতে পারবেন না। পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষার পাশের শর্তই হচ্ছে আন্ডার গ্রাজুয়েট লেভেলের সব কিছু 100% পারফেক্ট পারতে হবে আপনাকে, তারপরে পোস্ট গ্রাজুয়েট লেভেলের আপনার এফিকেসি আপনি দেখাবেন স্যারকে যে আপনি কতটুকু নলেজেবল, কতটুকু আপনি শার্প, সেটা আপনি পরে দেখাবেন। বাট আন্ডার গ্রাজুয়েট লেভেলের কোনো দুর্বলতা রেখে আপনি পোস্ট গ্রাজুয়েট পরীক্ষায় বসতে পারবেন না, এটা কখনোই স্যাররা মেনে নেয় না। আচ্ছা, তাহলে আমি একটু কড়া কথা বলতেছি ফর দ্য পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস, ঠিক আছে, নট ফর দ্য আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস। আন্ডার গ্রাজুয়েটদের জন্য স্যাররা সবসময় লিবারেল, এই জন্যই আমরা 2 সেশন মিলে, এখন তো নভেম্বর এবং মে সেশন, দেখা যায় নিয়ার অ্যাবাউট 100% স্টুডেন্টই এমবিবিএস পাস করে যায়, তাদের কোনো প্রবলেম হয় না, নিয়ার অ্যাবাউট 100% স্টুডেন্ট, 1-2 জন হয়তো আটকা থাকে। কাজে আপনার এত ভয় পাওয়ার কিছু নাই যে সামনে পরীক্ষা চলে আসছে। কালকে একজন আমাকে বলেছে যে স্যার রাজশাহী ইউনিভার্সিটিতে তো পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে, এই কয়েকদিনের ভিতরে কী পড়বো, অমুক পড়বো তমুক পড়বো। তখন আমি বললাম যে যত দিনের ভিতরেই পরীক্ষা নিয়ে, একদিন পরেও যদি পরীক্ষা নিয়ে রেজাল্ট যা হবে, ওই 3 মাস সময় দিনে পরীক্ষা দিলে রেজাল্ট তাই হবে। কারণ স্যাররা এমবিবিএস পরীক্ষায় শুধু পাশই করিয়ে দিতে চায়, কাউকে আটকানোর কোনো মেন্টালিটি নিয়ে স্যাররা কোনো পরীক্ষা দেয় না, আর পরীক্ষা নেয় না। আর পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় আপনি পারলে পাস করবেন, এটা স্যারের পাস করার কোনো রেসপন্সিবিলিটি নেই। পোস্ট গ্রাজুয়েট পরীক্ষায় আপনি যদি নিজে পারেন তাহলে পাস করবেন, এটা স্যারদের কোনো রেসপন্সিবিলিটি না। আপনি কি পাস করার লেভেলে আনসার দিতে পারবেন কি পারবেন না, এই ব্যাপারে স্যাররা কোনো হেল্প আপনাকে করবে না। স্যাররা আপনাকে একদম ফ্রিলি ছেড়ে দিবে কোয়েশ্চেন দিয়ে, সেটা আনসার পারা না পারা এটা একান্তই আপনার নিজের বিষয়। তাহলে আমরা আউটলাইন দেখলাম জেনারেল এক্সামিনেশনের ফর দ্য এমবিবিএস পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য হচ্ছে পারফর্ম দ্য জেনারেল এক্সামিনেশন অফ দ্য পেশেন্ট, এই কোয়েশ্চেনটা থাকতে পারে, এবং এখানে 24-25টা পয়েন্টের ভিতরে হয়তো বা 1-2টা অ্যাবনর্মালিটি থাকতে পারে তার, সেটা ইন্টেলিজেন্টলি বের করতে হবে। আর আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য পারফর্ম দ্য জেনারেল এক্সামিনেশন জিনিসটা জানা থাকতে হবে যে এই কোয়েশ্চেন করলে 4 থেকে 5 মিনিটের ভিতরে জেনারেল এক্সামিনেশন সব কিছু কীভাবে একবারে শেষ করে দেওয়া যায়। আর ভাগ করে হয়তো বা জেনারেল এক্সামিনেশন করতে দিতে পারে আন্ডার গ্রাজুয়েট পরীক্ষায়, যেমন আমি কি পয়েন্ট বললাম, এনিমিয়া এক্সামিনেশন করতে দিতে পারে এমবিবিএসে, জন্ডিস এক্সামিনেশন করতে দিতে পারে, ইডিমা এক্সামিনেশন করতে দিতে পারে,
খুবই হাস্যকর। আমার চোখের সামনে আমি দেখেছি ইডিমা এক্সামিনেশন পারে না স্টুডেন্টরা, না পারলেও যে স্যাররা ফেল করে দিয়েছে তাও না, পাস করে দিয়েছে স্যাররা। হ্যাঁ, কাজে এই আন্ডার গ্রাজুয়েট পরীক্ষাটা খুবই সহজ, একটু কনফিডেন্টলি একটু প্র্যাকটিস করবেন দয়া করে। এই পরীক্ষার আগের রাতে শর্ট কেস নিয়ে দৌড়াদৌড়ি করবেন না। আপনার পরীক্ষা যদি 6 মাস পরে থাকে, এখন থেকে আপনি প্রিপেয়ার্ড হবেন এগুলো নিয়ে। তো এখন যদি বলেন যে স্যার তাহলে কি আমি সারাদিন শর্ট কেস করবো, সারাদিন লং কেস পড়বো, তারপরে আবার তাহলে থিওরিটিক্যাল পড়াশোনা কখন পড়বো, রিটেনের পড়া কখন পড়বো, ভাইবার পড়া কখন করবো? আপনি এমবিবিএস পড়াশোনা করছেন মানে আপনাকে সারাদিন রাত পড়াশোনাই করতে হবে, আপনাকে অন্য কোনো কাজ করা যাবে না। আপনি অন্য কোনো কাজ করবেন না বলেই আপনি এমবিবিএস পড়াশোনা করতে এসেছেন। অন্য কোনো কাজ করার আপনার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনি অন্য কাজ খুবই কম করবেন। আপনি খাওয়া দাওয়া ঘুম ছাড়া আপনি সারাদিন আপনার পড়াশোনাটা নিয়ে একটা নেশার মতো ঘোরের মধ্যে আপনি থাকবেন, যে এইটাই আমার কেরিয়ার, এইটাই আমার জীবন, এটাতে আমি ভালো করার চেষ্টা করব। আশা করি জিনিসটা আমি বোঝাতে পেরেছি। আপনি সব কিছু করবেন করে টোরে, তারপরে পড়াশোনাটাকে আপনি অপশনাল বিষয় রাখবেন। এই ধরনের ফিজিশিয়ান যেন আমাদের দেশে তৈরি না হয়, কারণ এই ধরনের ফিজিশিয়ান দিয়ে আমি নিজের চিকিৎসা করাবো না। আমি চাই না আমার ফ্যামিলি মেম্বারকেও এই ধরনের ফিজিশিয়ান দিয়ে চিকিৎসা করা। আমি চাইবো একজন ইন্টেলিজেন্ট, সব কিছুতে এক্সপার্ট, ভালো ডিসিশনওয়ালা ফিজিশিয়ান দিয়ে সবাই যেন চিকিৎসা পায়। এই জন্য এমবিবিএস প্রিপারেশনটা আপনি খুব গুরুত্ব সহকারে নেবেন। আপনি এই যে এটাকে পড়াশোনাটাকে অপশনাল রেখে বাদ বাকি কাজ করার এক্সপার্ট হবেন, এটাতে আপনার ডক্টরি প্রফেশনকে তাহলে আপনার রিভিউ করতে হবে, আপনার থিঙ্কিংকে, যে আপনি ডক্টর হবেন কি হবেন না। আচ্ছা, তাহলে আমাদের আন্ডার গ্রাজুয়েট পরীক্ষায় এনিমিয়া, জন্ডিস, ইডিমা, তারপরে অনেক সময় ক্লাবিং এক্সামিনেশন করতে দেয়, মানে শুধু দেখতে দেয় যে ক্লাবিংটা এক্সামিনেশন আপনি পারেন কিনা। আচ্ছা, এটা বললাম। তারপরে আপনাকে পালস এক্সামিনেশন দিতে পারে, ব্লাড প্রেশার এক্সামিনেশন দিতে পারে। ব্লাড প্রেশার আমি আগেই বলে নিই যে ব্লাড প্রেশারে আমাদের বথ আর্মে ব্লাড প্রেশার মেজার করতে হবে যদি দেয় এক্সামিনেশন করলে। বথ পালপেটরি এবং অস্কালটেটরি মেথডে একটা আর্মে করতে হবে, তারপরে আরেকটা আর্মে পালপেটরি অস্কালটেটরি মেথডে করতে হবে। প্রয়োজনে তাকে পোস্টারাল হাইপোটেনশন আছে কিনা দাঁড়িয়ে ব্লাড প্রেশার দেখতে হবে যদি কাউকে দেয়। এটা এমনি বলে নিলাম, পরে আবার বলবো। জেবিপি এক্সামিনেশন সাধারণত দেয় না। লিম্ফ নোড, স্পেসিফিক লিম্ফ নোড, স্পেশালি সার্ভাইকাল অ্যান্ড অ্যাক্সিলারি লিম্ফ নোড এক্সামিনেশন আপনাকে দিতে পারে। হোল বডি লিম্ফ নোড এক্সামিনেশন শিখে রাখবেন, এক্সামিনেশন প্রসিডিউরটা কিন্তু দিবে এমন কোনো কথা নাই। থাইরয়েড গ্ল্যান্ড এক্সামিনেশন আপনাকে দিতে পারে, এটা ইম্পর্টেন্ট। এবং এই থাইরয়েড গ্ল্যান্ড এক্সামিনেশন পরিডিউসেশন পরীক্ষাতে দিতে পারে, যদি ওইরকম থাইরয়েডের কেস থাকে তাহলে থাইরয়েড গ্ল্যান্ড এক্সামিনেশন দিতে পারে। অথবা থাইরয়েডের কেস আছে, দূর থেকেই দেখা যাচ্ছে গয়টার, স্যার আপনাকে দিল পারফর্ম দ্য জেনারেল এক্সামিনেশন পোস্ট-গ্রাজুয়েশনে, এটাও দিতে পারে যে আপনাকে ওই গয়টারের দিকে চোখটা যায় কিনা, থাইরয়েডের এক্সামিনেশনটা সঠিকভাবে আপনি করছেন কিনা। হয়তোবা তার আর জেনারেল এক্সামিনেশনে কোনো ধরনের কোনো প্রবলেম নাই, অথবা আর দুই একটা হয়তো পজিটিভ ফাইন্ডিং আছে, কিন্তু মেইন ফাইন্ডিংটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডে। তো এইভাবে দিতে পারে। আশা করি আমি আউটলাইন করতে পেরেছি জেনারেল এক্সামিনেশন। নাও দ্য নেক্সট সিস্টেম ইজ দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন। এই কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশনকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। এখানেও কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশনেও কয়েকটা ভাগ, যেমন আমরা বলি এক্সামিনেশন অফ পালস, এক্সামিনেশন অফ ব্লাড প্রেশার, এক্সামিনেশন অফ জেবিপি অ্যান্ড এক্সামিনেশন অফ দ্য প্রিকর্ডিয়াম। এখন দেখেন পালস এক্সামিনেশন জেনারেল এক্সামিনেশনেও আছে, পালস এক্সামিনেশন এই কার্ডিওভাস্কুলার সিস্টেমে হচ্ছে। তাহলে ডিফারেন্সটা কি? এটা হচ্ছে লং কেজের ডিফারেন্স, শর্ট কেজে কোনো ডিফারেন্স নেই। লং কেজের ডিফারেন্স হচ্ছে যখন আমরা একটা লং কেজ হিস্ট্রি বলার পরেই আমি যখন জেনারেল এক্সামিনেশন বলি, সেই ক্ষেত্রে পালসটাতে শুধুমাত্র রেট এবং রিদম এতটুকু, বড় জোর একটু ভলিউম, এতটুকু মেনশন করলেই হয় এই জেনারেল এক্সামিনেশনের পালসে। বাট কেসটা যদি কার্ডিওভাস্কুলার কেস হয়, লং কেস, যেমন অনেক সময় থাকে এএসডি উইথ হার্ট ফেলোর, মাইট্রাল স্টেনোসিস উইথ মাইট্রাল রিগারজিটেশন উইথ হার্ট ফেলোর উইথ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এরকম কেস কিন্তু লং কেস থাকতে পারে পোস্ট গ্রাজুয়েশনে। সেই ক্ষেত্রে আপনি জেনারেল এক্সামিনেশনের পালসে রেট রিদম বলে চলে আসবেন, বড় জোর ভলিউম। আর বাদ বাকি টোটাল ডিটেইলিং অফ দ্য পালস এটা আপনাকে সিস্টেমিক এক্সামিনেশনে বলতে হবে। রিমেম্বার ইট, এটাকে কিন্তু আপনারা কখনোই গরমিল করবেন না যে জেনারেল এক্সামিনেশনে সব বলে দেই, অথবা কিছুই বললাম না সব গিয়ে সিস্টেমিক এক্সামিনেশনে বলি, এরকম করা যাবে না। তো জেনারেল এক্সামিনেশনের পালসে রেট রিদম বড় জোর ভলিউম নিয়ে আপনি কমেন্ট করে চলে আসবেন। সিস্টেমিক এক্সামিনেশনের পালসে গিয়ে আপনি ডিটেইলিং করবেন। আচ্ছা, তাহলে এই পালস বিপি জেবিপি নেওয়ার কথা বললাম না, আমরা প্রিকর্ডিয়ামে চলে আসি, যে আমরা প্রিকর্ডিয়ামে কী কী এক্সামিনেশন আমরা করি। প্রিকর্ডিয়ামে হচ্ছে আমাদের ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন। Percussion is not usually done in cardiovascular system examination.
এটার ইম্পর্টেন্সটা কি এটার আপনার জানা থাকতে হবে যে এটার ইম্পর্টেন্সটা কি পারকাশন, বাট ইট ইজ নট ইউজুয়ালি ডান। বাট পোস্ট গ্রাজুয়েট এক্সামিনিদের পারকাশনটাও জানা থাকতে হবে আপনাকে, যে এইভাবে পারকাস করা হয়। আপনি একদম ব্লাইন্ড থাকলে হবে না। হঠাৎ করে যদি স্যাররা আস্ক করে না, ধরেন আপনি গত 5 বছরে একজনকেও আস্ক করে নাই, এখন আপনাকে করলো, আপনি কি না করতে পারবেন যে এটা কেন আমাকে আস্ক করলেন? তো পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় সব কিছুই প্রিপেয়ার থাকতে হয়, পারকাশনও জানা থাকতে হবে, বাট ইট ইজ ইউজুয়ালি করতে হয় না, পারকাশন করতে হয় না। আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদেরও এই পারকাশন পরীক্ষায় করতে হয় না। এবং আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের এক্সামিন দ্য প্রিকোডিয়াম এত বড় শর্ট কেস ইউজুয়ালি কখনোই দেওয়া হয় না। এখানে ভাগ করে দেওয়া হয় যে অসকালটেড দ্য প্রিকোডিয়াম বা পালপেট দ্য প্রিকোডিয়াম, এইভাবে দেওয়া হয়, আর শুধু ইন্সপেক্ট দেওয়া হয় না। তো আমরা একটু দেখি যে আসলে কী কী আছে এটাতে। ডিটেল আলোচনা অন্য একদিন অন্য একটা ক্লাসে আমরা আলোচনা করব সিবিএস এর যে শর্ট কেসে কী কী থাকে। যেমন একটা ইন্সপেকশন অফ দ্য প্রিকোডিয়ামে শেপ অফ চেস্ট বলতে কি, মানে প্রিকোডিয়াম, শেপ অফ প্রিকোডিয়াম কোনো ডিফর্মিটি আছে কিনা, কোনো কার্ডিয়াক পালসেশন ভিজিবল কিনা, বিশেষ করে এপিক্যাল কার্ডিয়াক পালসেশন অথবা আদার কোনো পালসেশন ভিজিবল কিনা, কোনো এনগোস্ট ভেইন আছে কিনা, কোনো স্কার মার্ক আছে কিনা। একটু খেয়াল রাখবেন, কার্ডিওভাস্কুলার সিস্টেমে এনগোস্ট ভেইন ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে সুপিরিয়র ভেনা কাভার অবস্ট্রাকশন অথবা ইনফিরিয়র ভেনা কাভার অবস্ট্রাকশনে এনগোস্ট, থোরাসিক, অ্যাবডোমিনাল এসব ভেইন থাকতে পারে। সেগুলো নিয়ে ডিটেলস পরে আলোচনা করবো আমরা একদিন। তারপরে স্কার মার্ক হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম রিলেটেড স্কার মার্ক প্রিকোডিয়াম এক্সামিনেশনে কেমন আছে। যেমন আমরা কমনলি কার্ডিওলজি ওয়ার্ডে ভেরি কমনলি একটা সিএবিজি মানে করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিংয়ের আমাদের স্কার মার্ক পাই, মিড লাইন একটা স্টার্নোটমি, স্টার্নামের একদম মাঝখান দিয়ে একটা স্কার মার্ক পাই। তো এটা সিএবিজির জন্য পাই বা অন্যান্য ওপেন হার্ট সার্জারির জন্য এই মিড লাইন স্কার মার্কটা আমরা পাই। এই স্কার মার্কটা ইম্পর্টেন্ট। আর একটা সাব মেমোরি মাইট্রাল কমিশোরেটমির স্কার মার্ক অনেক সময় থাকতে পারে, আগে করা হতো, এখন এইসব ক্লোজ মাইট্রাল কমিশোরেটমি এখন কম করা হয়। তাহলে এই সিএমসি স্কার মার্কটা থাকতে পারে এবং মিড লাইনে একটা স্টার্নোটমি স্কার মার্ক থাকতে পারে কার্ডিওভাস্কুলার সিস্টেমের সাথে রিলেটেড। এছাড়া সিবিএস এর সাথে রিলেটেড না, তারপরেও যদি কোনো স্কার মার্ক চোখে পড়ে আপনি মেনশন করে দিতে পারেন যে এটা একটা স্কার মার্ক এখানে আছে। তাহলে এই জিনিসগুলো আমাদের ইন্সপেকশনের জন্য ইম্পর্টেন্ট। এখন আপনি বলতে পারেন যে স্যার বইতে তো আরও 4-5টা পয়েন্ট আছে, ওইগুলো আপনার জানার দরকার নেই, এগুলোর কোনো ইম্পর্টেন্স নেই। যেমন আপনি প্রিকোডিয়াম এক্সামিনেশন করতে গিয়ে বলছেন স্কিন কন্ডিশন, হেয়ার ডিস্ট্রিবিউশন, এইগুলোর সাথে কোনো সম্পর্ক কি আদৌ আছে? সম্পর্ক খুঁজলে তো কত সম্পর্কই বের করা যায়। বাট কমন ডিজিজ যেগুলো আমরা ইন্টারপ্রিট করবো, শর্ট কেস অফ দ্য কার্ডিয়াক শর্ট কেস, সেগুলোতে স্কিন কন্ডিশন, হেয়ার ডিস্ট্রিবিউশন এগুলোকে টেনে নিয়ে আসবেন না। এগুলোকে কিভাবে টেনে নিয়ে আসবেন? যদি তার প্রবলেম থাকে তাহলে আপনি বলবেন যে স্কিনের এই প্রবলেমটা আছে, হেয়ারের এই প্রবলেমটা আছে। যদি তার প্রবলেম নাই, আপনাকে আগ বাড়িয়ে মেনশন করার দরকার নাই যে স্কিন কন্ডিশন ইজ নর্মাল, হেয়ার ডিস্ট্রিবিউশন ইজ নর্মাল, এইগুলো বলার কোনো প্রয়োজনীয়তা আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেমেও নাই, রেসপিরেটরি সিস্টেমেও নাই। আশা করি বোঝাতে পেরেছি যে এইসব জিনিস আননেসেসারি জিনিস, অতিরঞ্জিত জিনিস, এগুলো এত বেশি মেনশন করার প্রয়োজন নেই। আপনি কার্ডিওভাস্কুলার সিস্টেমের ইন্সপেকশনে শুধু বলবেন শেপ অফ দ্য প্রিকোডিয়ামটা কেমন, কোনো ধরনের ভিজিবল কার্ডিয়াক পালসেশন আছে কিনা, সেটা ভিজিবল এপিক্যাল পালসেশন অথবা আদার কার্ডিয়াক পালসেশন, তারপরে এনগোস্ট ভেইন আছে কিনা, স্কার মার্ক আছে কিনা। ভেরি গুড। তাহলে পালপেশন, এইটা পালপেট করতে দিবে আপনাকে প্রতিনিয়ত। এমবিবিএস স্টুডেন্টদেরকে বলবে যে পালপেট দ্য প্রিকোডিয়াম। সেখানে অ্যাপেক্স বিটের পজিশন অ্যান্ড ক্যারেক্টার, শুধু পজিশন বললেই হবে না, ক্যারেক্টারকে আপনাকে মেনশন করতে হবে। এটা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদেরকে বলছি, শুধু পজিশন বলেন আপনারা যে অ্যাপেক্স বিট, আপনারা শুধু অনেক সময় করেন কি যে পজিশন বলেন যে অ্যাপেক্স বিট ইজ লোকেটেড ইন দ্য লেফট 5th ইন্টারকোস্টাল স্পেস 9 সেন্টিমিটার ফ্রম দ্য মিড লাইন জাস্ট মিডিয়াল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন, এসব মুখস্থ কথাবার্তা বলেন। কিন্তু ক্যারেক্টার কখনো আপনি মেনশন করতে চান না। ক্যারেক্টারটা ভেরি 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 ইম্পর্টেন্ট। বিশেষ করে পোস্ট গ্রাজুয়েট পরীক্ষায় আপনি যখন এক্সামিন দ্য প্রিকোডিয়াম দিবে, তখন টোটাল এক্সামিনেশন ফাইন্ডিং থেকে যে ডিজিজটা আপনি বলতে চাচ্ছেন, এক্সপ্রেস করতে চাচ্ছেন, যে দ্যাট ইজ মাইট্রাল স্টেনোসিস or mitral regurgitation or combined mitral stenosis or mitral regurgitation or aortic stenosis or aortic regurgitation or PDA, VSD, ASD, কত কিছু আছে না। তাহলে সেটা যে আপনি বলতে চাচ্ছেন, যাই বলতে চাচ্ছেন, তার টোটাল ফাইন্ডিংগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত যেন মিলে, কোনো ধরনের অমিল হয় এমন কোনো ফাইন্ডিং বলা যাবে না। যেমন আপনি বললেন, আপনি বোঝাতে যাচ্ছেন মাইট্রাল স্টেনোসিস, কিন্তু এখানে ট্যাপিং অ্যাপেক্স বিট বলা উচিত, আপনি বলছেন হিবিং অ্যাপেক্স বিট, থার্স্টিং অ্যাপেক্স বিট, তাই না? এরকম বললে আপনাকে হবে না। এই জন্য পোস্ট গ্রাজুয়েট পরীক্ষায়, অথবা বললেনই না, আপনি অ্যাপেক্স বিটের ক্যারেক্টার কি মেনশনই করলেন না, তাহলে এটা স্যাররা আপনাকে মেনে নেবে না কখনোই। এই জন্য অ্যাপেক্স বিটের শুধু পজিশন না,
পজিশনের সাথে সাথে ক্যারেক্টার মেনশন করা হচ্ছে মাস্ট, আপনাকে মেনশন করতেই হবে। এটা স্যাররা একদম শোনার জন্য বসে থাকবে যে দেখি তো অ্যাপেক্স বিটির ক্যারেক্টারটা বলে কিনা, কারণ স্যাররাও জানে যে পজিশন বলে বলে সবাই অভ্যস্ত, ক্যারেক্টার বলে বলে অভ্যস্ত না স্টুডেন্টরা। এই জন্য ক্যারেক্টার যেন কোনোভাবেই মিস না হয়, অ্যাপেক্স বিটের ক্যারেক্টার, এটা টোটাল ইমপ্রেশন থেকে আপনি বলবেন। আর আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরা যদি কিছু না বুঝেন নর্মাল বলে দিবেন, সব কিছু, কোনো সমস্যা নেই। অ্যাপেক্স বিটের পজিশন, ক্যারেক্টার এগুলো নর্মাল বলে দেবেন যদি না বুঝেন আপনি। ধরেন আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেমে আসলেই অ্যাবনর্মাল অনেক ধরনের ফাইন্ডিং ছিল, আপনি কিছুই বুঝলেন না, নর্মাল বলে দিবেন, নর্মাল সব ফাইন্ডিং বলে দিবেন। যতটুকু অ্যাবনর্মালিটি আপনি যদি বুঝতে পারেন সেটা বলবেন, না বুঝতে পারলে নর্মাল বলবেন। তো নর্মালের ভিতরে যদি অ্যাবনর্মাল থাকে তখন স্যাররা আপনাকে থিওরিটিক্যাল কোয়েশ্চেন করে আপনাকে বাঁচানোর চেষ্টা করবে, পাস করানোর চেষ্টা করবে। আপনার এক্সামিনেশন প্রসিডিউর যদি ভালো হয়, বলার টেকনিক যদি ভালো হয়, তখন মিস করলেন ফাইন্ডিং, সেই মিসড ফাইন্ডিং থেকে তখন স্যাররা আপনাকে থিওরিটিক্যাল কোয়েশ্চেন করে আপনাকে বাঁচানোর চেষ্টা করবে। আচ্ছা, তাহলে এই অ্যাপেক্স বিটের পজিশনের সাথে ক্যারেক্টার আপনাকে বলতে হবে। তারপরে থ্রিল আছে কিনা আপনাকে বলতে হবে, সেই থ্রিল কোথায় দেখতে হয় এবং সিস্টোলিক থ্রিল নাকি ডায়াস্টোলিক থ্রিল সেটা বলতে হবে। তারপরে আমরা কয়েকটা জিনিস বলি, যেমন পালমোনারি কম্পোনেন্ট অফ সেকেন্ড হার্ট সাউন্ড, এটাকে বলা হয় P2। A2 হচ্ছে এওরটিক কম্পোনেন্ট অফ সেকেন্ড হার্ট সাউন্ড, আর P2 হচ্ছে পালমোনারি কম্পোনেন্ট অফ সেকেন্ড হার্ট সাউন্ড। আমরা জানি ফার্স্ট হার্ট সাউন্ড এবং সেকেন্ড হার্ট সাউন্ড। ফার্স্ট হার্ট সাউন্ড হচ্ছে লাভ, সেকেন্ড হার্ট সাউন্ড হচ্ছে ডাব। তো সেকেন্ড হার্ট সাউন্ডের আবার দুইটা কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট হয় পালমোনারি ভালভ ক্লোজারের জন্য, আরেকটা কম্পোনেন্ট হয় এওরটিক ভালভ ক্লোজারের জন্য। তাহলে সেই পালমোনারি কম্পোনেন্টটাকে আমরা বলি P2 আর এওরটিক কম্পোনেন্টকে বলি A2। তো P2 যদি কোনো কারণে পালপেবল হয়ে যায়, এটা পালমোনারি এরিয়াতে আমরা দেখি লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস জাস্ট ল্যাটারাল টু দ্য লেফট টানাল মার্জিন। তো এই জায়গাটুকুতে আমরা P2 দেখি পালপেবল কিনা। পালপেবল P2 এর সিগনিফিকেন্স হচ্ছে পালমোনারি হাইপারটেনশন ডিউ টু এনি কজ। কোনো কারণে যদি পালমোনারি হাইপারটেনশন হয়, পালমোনারি কম্পোনেন্ট অফ সেকেন্ড হার্ট সাউন্ড পালপেবল হতে হবে, তাহলে এটা মেনশন করতে হবে। আরেকটা বলি যে লেফট প্যারাস্টানাল হিপ বা লেফট প্যারাস্টানাল লিফট, এগুলোর এক্সামিনেশন প্রসিডিউর এবং রিলেটেড কোয়েশ্চেন আনসার আমরা পরে আরেকটা ক্লাসে ইনশাল্লাহ ডিসকাস করবো। আজকে শুধুমাত্র আউটলাইন। আচ্ছা, আজকে আমি টাইম মেনটেন করার চেষ্টা করব যেন বেশি অতিরিক্ত সময় না হয়ে যায়, বোরিং যেন ফিল না করে। তাহলে আমি ইনশাল্লাহ ঠিক সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব। এখন বাজে 9:49, আশা করি যে 10:30টার ভিতরে আমি আউটলাইন শেষ করে দেব। তো এটা হচ্ছে তাহলে পালপেবল P2 আছে কিনা সেই টেকনিকটা। তারপর লেফট প্যারাস্টানাল হিপ কীভাবে দেখতে হয়, তারপর এপিগ্যাস্ট্রিক পাস, আচ্ছা কীভাবে দেখতে হয়, তাই না, এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। যে লেফট প্যারাস্টানাল হিপ একজন স্যার এইভাবে পছন্দ করে, বইতে তো এরকম নাই, বইতে তো অন্যরকম আছে। শোনেন, এই ব্যাপারে আমি একদম ক্লিন কথা বলতে চাই, কোনো স্যারের পছন্দ অথবা বইতে আছে যে কোনো মেথডই অ্যাকসেপ্টেবল, এটা নিয়ে এতটা রিজিডিটি শো করে না স্যাররা। আপনাকে যদি বলেও যে এই এটা কি এভাবে দেখে, এটা ওইভাবে দেখা যায় না, এটা এমনি স্যারের পছন্দটা হয়তো প্রকাশ করলো, কিন্তু এর জন্য কোনোদিন আপনাকে ফেল করিয়ে দেবে না যে এই তুমি এটা কেন এইভাবে করলা, কেন ওইভাবে করলা। এটা পরীক্ষার হলে স্টুডেন্টরা মনে করে কি আমি এইভাবে করেছি এই জন্য মনে হয় স্যাররা ফেল করেছে। ফেলটা একটা জিনিসের জন্য কখনো হয় না। একটা স্টুডেন্ট একদিন মেডিসিনের পরীক্ষায় সামগ্রিকভাবে ফেল করে। কেমনভাবে ফেল করে দেখেন, আপনি শর্ট কেজে পাশের চেয়ে কম নাম্বার পেয়েছেন, আপনি লং কেজেও পাশের চেয়ে কম নাম্বার পেয়েছেন। দেখেন, শর্ট কেজ এসএস করেছিল একজন স্যার, লং কেজ আপনাকে এসএস করেছে অন্য আরেকজন স্যার বা অন্য দুইজন স্যার। আপনি ভাইভাতেও পাশের চেয়ে কম নাম্বার পেয়েছেন, সেটা এক বোর্ডে একরকম স্যার এসএস করেছে, আরেক বোর্ডেও আপনি কম পেয়েছেন। এই যে 4 কম্পোনেন্টে গিয়ে আপনি কম পেয়ে যাচ্ছেন, তখন এই দোষটা আপনি একটা পয়েন্টের উপর চাপিয়ে দেন পরীক্ষার হল থেকে বের হয়ে এসে, যে আমি এই করেছিলাম, এই জিনিসের জন্য ধমক দিয়ে স্যার আমাকে ফেল করে দিয়েছে। নো, নেভার। এরকম ঘটনা যদি কোনো স্যার করেন, এটা আসলে অন্যায় করবেন কোনো স্যার। এরকম স্যার আমাদের স্যাররা কখনো আমি এরকম করতে দেখি নাই। আমাদের স্যারদের অনেক পরীক্ষা, আমি যেহেতু রেজিস্ট্রার ছিলাম মেডিসিনের, আমি চোখের সামনে অনেক শত স্টুডেন্টের আমি পরীক্ষা দেখেছি, অনেকগুলো ব্যাচের পরীক্ষা দেখেছি চোখের সামনে। এইভাবে কখনো কোনো স্টুডেন্টকে ফেল করানো হয় না, একটা পয়েন্টের উপর ভিত্তি করে ঝাড়ি দিয়ে ধমক দিয়ে ফেল করানো, এগুলো কখনো ভালো টিচাররা, ভালো স্যাররা, এখন খারাপ স্যার আমি আশা করি কোথাও নাই, সবাই ভালো স্যার আমাদের। তো এই জন্য একটা পয়েন্টের উপর ভিত্তি করে কখনো কাউকে ফেল করানো হয় না। ফেল করার জন্য আপনাকে মাল্টিপল কম্পোনেন্ট থাকতে হবে। ফেল করার মাল্টিপল কম্পোনেন্ট যদি থাকে তাহলেই শুধুমাত্র আপনি ফেল করতে পারবেন। তো সেই জন্য আপনি এটা নিয়ে ভয় পাবেন না যে প্যারাস্টানাল হিপ অমুক স্যার এইভাবে দেখিয়েছে, তমুক স্যার এইভাবে দেখিয়েছে, সব কিছুই অ্যাকসেপ্টেবল, কোনো স্যারই ভুল দেখায় না। একজন স্যার হয়তো একটা মেথড দেখায়, অন্য স্যার হয়তো আরেকটা মেথড দেখায়, অল মেথডস আর অ্যাকসেপ্টেবল। স্যাররা কখনোই কোনো ভুল মেথড কখনো দেখায় না। আপনি কনফিডেন্টলি আপনার স্যার থেকে যা শিখেছেন আপনি সেটা অ্যাপ্লাই করবেন পরীক্ষার হলে, কোনো প্রবলেম নেই।
যদি প্রবলেম হতো তাহলে তো আমাদের পরীক্ষায় প্রবলেম হতো, তাই না? আমরা যে সময় এফসিএস পরীক্ষা দিলাম কোনো স্যারকেই চিনি না। ওই দিন কারা শর্ট কেস নিল জীবনের প্রথম দেখলাম, ওই দিন যারা লং কেস নিল জীবনের প্রথম দেখলাম। নাম আগে থেকে হয়তো জানতাম কিন্তু চেহারা কখনো দেখি নাই, চিনি নাই। যারা ভাইবা দিল তাদের নামও জানি না, চেহারাও চিনি না। তাহলে স্যাররা কি আমাদেরকে ফেল করেছেন? কখনোই ফেল করার নেই। কারণ যদি ওইরকম পছন্দ অপছন্দ নিয়ে এত টানা হেসরা থাকতো তাহলে ফেল করাই দিত। কিন্তু আসলে দেখলাম যে সব স্যারদের পছন্দ একই রকম। এটা শুধু শুধু দোষারোপ করা হয় যে অমুক স্যারের পছন্দ এরকম, তমুক স্যারের পছন্দ এরকম। কাজে এরকম পছন্দের ভেরিয়েশন নেই। আপনি একটা মেথড ভালোভাবে শিখবেন। তাহলে প্যারাস্টন লিফট কিভাবে দেখতে হয় শিখবেন, এপিগ্যাস্ট্রিক পালসেশনটা কিভাবে দেখতে হয় শিখবেন। তাহলে মোস্ট ইম্পর্টেন্টলি আপনাকে যদি বলা হয় যে পালপেট দ্য প্রিকোডিয়াম, তাহলে সেই পেশেন্টের আপনি পারমিশন নেবেন, পজিশন করবেন, পেশেন্টকে এক্সপোজার করবেন। এই ব্যাপারেও দুটা কথা বলে নেই। আপনাকে একটা শর্ট কেস এক্সামিনেশন দিলে শুরুতেই আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে পেশেন্টের পারমিশন নেওয়া, এক্সামিনেশন। সেই পারমিশনটা কীভাবে নিতে হয় শিখবেন। তারপরে পেশেন্টের আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আমাকে যে এক্সামিনেশন করতে দেওয়া হয়েছে সেই এক্সামিনেশনের পজিশন কেমন হওয়া উচিত। আগে নিজেকে প্রশ্ন করবেন, ঘাবড়াবেন না যে আমি কি জানি এই এক্সামিনেশনের পজিশন কি হওয়া উচিত, মনে মনে প্রশ্ন করবেন নিজেকে। তারপরে সেটা পেশেন্টের ওখানে আপনি অ্যাপ্লাই করবেন, উত্তর দিবেন, নিজের প্রশ্নের উত্তরটা অ্যাপ্লাই করবেন যে হ্যাঁ আমাকে প্রিকোডিয়াম এক্সামিনেশন করতে দেওয়া হয়েছে, তাহলে প্রিকোডিয়ামের পজিশনটা এরকম হতে হবে। হ্যাঁ, আমাকে রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন করতে দিয়েছে, তার পজিশনটা এরকম হতে হবে। আমাকে অ্যাবডোমেন করতে দিয়েছে, তার পজিশন এরকম হতে হবে। আমাকে লোয়ার লিম্বের এক্সামিনেশন করতে দিয়েছে, তার পজিশন এরকম হতে হবে। তাহলে নিজেকে আগে প্রশ্ন করবেন, ঘাবড়াবেন না যে আমাকে তো করতে দেওয়া হয়েছে এই এক্সামিনেশন, তাহলে পজিশন কী হবে, তাই না? তাহলে পারমিশন অ্যান্ড পজিশন করার পরে পেশেন্টের এক্সপোজার, প্রপার এক্সপোজারগুলো আমরা পরে এক একটা সিস্টেম ওয়াইজ আলোচনা করবো যে একটা সিস্টেমের বইতে কতটুকু এক্সপোজার লেখা আছে, আর আমাদের দেশের সোশিও ইকোনমিক অ্যান্ড রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ডে আমি কতটুকু তাকে এক্সপোজার করতে পারবো, কতটুকু এক্সপোজারের আদৌ প্রয়োজন আছে কিনা। যেমন আমি আপনাকে বলি সিম্পলি, যেহেতু প্রিকোডিয়াম আলোচনা করছি আউটলাইন, আপনি ইন্সপেকশন নিয়ে আপনার মাথা নষ্ট হয়ে গেছে, পেশেন্ট ইজ ফিমেল, তাই না? আপনার এত টেনশন করার দরকার নেই। ফিমেল পেশেন্টের ইন্সপেকশনের প্রয়োজন নেই, আপনার কোনোই প্রয়োজন নেই ইন্সপেকশনে। আপনি পালপেশন, পারকাশন এগুলো দিয়ে আপনি ইন্টারপ্রেট করার চেষ্টা করবেন। আপনি ঘাবড়াবেন না। আপনি পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনার মনে হচ্ছে যে আমি ইন্সপেকশন করতে পারছি না, এই জন্য মনে পরীক্ষা এখন ফেল করে যাবো। নো, নেভার। বেশি ওভার স্মার্ট হয়ে গিয়ে ইন্সপেক্ট করতে যাচ্ছেন ফিমেল পেশেন্টে, এখানে আপনি ফেল করে যাবেন। বরং এই ক্ষেত্রে আপনি স্যারের সাথে কথা বলবেন, খোলামেলা কথা বলবেন যে স্যার পেশেন্ট ইজ ফিমেল, আই ক্যান নট ইন্সপেক্ট দ্য প্রিকোডিয়াম অফ দিস পেশেন্ট। আপনি বলবেন, আপনি তো স্যারের ছেলের মতো, সন্তান সমতুল্য। আপনি এখানে এত ঘাবড়ানোর তো কিছু নাই। আপনি বলবেন যে স্যার পেশেন্ট ইজ ফিমেল, আই ক্যান নট এক্সপোজ দ্য প্রিকোডিয়াম ফুললি টু ইন্সপেক্ট প্রপারলি। তখন স্যার আপনাকে বলবে যে ওকে, দ্যার ইজ নো নিড অফ ইন্সপেকশন অফ দিস পেশেন্ট, ইউ ডু আদার এক্সামিনেশনস লাইক ইউ ডু পালপেশন, পারকাশন, এইগুলো। তার মানে আপনি কনফিডেন্ট থাকবেন, এইগুলোর জন্য কখনো পরীক্ষায় ফেল হবে না যে প্রিকোডিয়াম ঢেকে রাখছে, আমি ইন্সপেকশন করতে পারলাম না, এই জন্য মনে পরীক্ষা ফেল হয়ে যাচ্ছে। নো, নেভার। এতটা রিজিড না কেউ। তাহলে এটা, তাহলে যেটা বলছিলাম, তাহলে একটা পেশেন্টের আমাদের এক্সামিনেশনের ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে আমরা স্মার্টলি পেশেন্টের কাছ থেকে পারমিশন নিব। তারপরে সেই এক্সামিনেশন ওয়াইজ আমরা তাকে পজিশন করব, তারপরে তাকে এক্সপোজার করব সেই এক্সামিনেশনের জন্য। তারপরে আমি জেন্টলি তাকে এক্সামিনেশন শুরু করব। আপনি একটা তাড়াহুড়া শুরু করে দিলেন, আপনাকে বললো যে পালপেট দ্য প্রিকোডিয়াম, এখন আপনি মনে হচ্ছে যে পাইছি এখন, ঠিক আছে, এখন তাড়াতাড়ি এটা কি করা যায়। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি একজন অমুক তমুক, এসে আমি এই করতে চাই, মানে কথা একদম আপনি এইভাবে না, আপনি জেন্টলি তাকে বলবেন যে আসসালামু আলাইকুম, হ্যাঁ আমি একজন এমবিবিএস পরীক্ষার্থী স্টুডেন্ট, আমি আপনার বুকটা একটু পরীক্ষা করতে চাই, এতে যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে বলবেন, আশা করি কোনো সমস্যা হবে না। তো তখন উনি বলবে আচ্ছা ঠিক আছে করেন, তখন আপনি এক্সামিনেশন করবেন। কিন্তু একদম সাডেনলি মুখতে বের করে দেবেন, আসসালামু আলাইকুম, আমি একজন অমুক অমুক এসে, ঠিক আছে, তারপরে আমি আপনার বুকটা একটু পরীক্ষা করতে চাই, আপনার কোনো সমস্যা হবে না, ঠিক আছে বলে আপনি শুরু করে দিলেন। এইরকম যেন না হয়, যেন স্পষ্ট দূর থেকে বোঝা যাচ্ছে কোনো ধরনের কমিউনিকেশন আপনার টেকনিকেই নাই, এরকম যেন না হয়। আপনি সুন্দর করে বলবেন যে আসসালামু আলাইকুম, আমি একজন এমবিবিএস পরীক্ষার্থী। আর যারা পোস্ট গ্রাজুয়েট পরীক্ষার্থী তারাও বলবেন যে আসসালামু আলাইকুম, আমি একজন এফসিপিএস মেডিসিন পরীক্ষার্থী, আমি আপনার বুকটা পরীক্ষা করতে চাই, আশা করি কোনো সমস্যা হবে না, যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে বলবেন। তাহলে সেইভাবে আপনি পরীক্ষা শুরু করবেন। তারপরে আপনি পজিশন করবেন পেশেন্টের। প্রিকোডিয়ামের এক্সামিনেশনের এটা আমি আচ্ছা পরে ডিটেলস করি, আমার সময় বেশি নষ্ট হয়ে যাবে। কতটুকু কীভাবে পজিশন করবেন, তারপরে তাকে এক্সপোজার করবেন করে তারপরে এটা। তাহলে পালপেট দ্য প্রিকোডিয়ামে আপনি অ্যাপেক্স বিট লোকালাইজ করবেন, ক্যারেক্টার্স দেখবেন,
তারপরে থ্রিলগুলো আছে কিনা সবগুলো এতে দেখে নেবেন, এবং সেটা সিস্টোলিক না ডায়াস্টোলিক সেটা ক্যারোটিড পালসের সাথে আপনি কোয়েনসাইড করবেন। কোয়েনসাইড করে এগুলো টেকনিক পোস্ট গ্রাজুয়েশনে লাগবে, আন্ডার গ্রাজুয়েশনে লাগবে না। কিন্তু এই যে ক্যারোটিডে হাত দিতে হয় এটা দেখতে চাইবে আর কি, যে স্যাররা মানে এমবিবিএস স্টুডেন্টরা এটা জানে কিনা যে ক্যারোটিডে হাত রেখে এগুলো করতে হয়। তারপরে P2 পালপেবল কিনা, প্যারাস্টোনাল লিফট আছে কিনা, তারপরে এপিগ্যাস্ট্রিক পালসেশন। এই হচ্ছে আমাদের পালপেশনের আউটলাইন। পারকাশন অফ দ্য প্রিকোডিয়াম এটা সাধারণত দেওয়া হয় না, এটা নিয়ে আমরা ডিটেলসের কথা বলবো না। অসকালটেশন অফ দ্য প্রিকোডিয়াম, অসকালটেশন অফ দ্য প্রিকোডিয়ামে আপনি বেসিক অসকালটেশন হচ্ছে 4টা এরিয়া আর কিছু হচ্ছে এক্সট্রা অসকালটেশন। তো বেসিক অসকালটেশনে যেমন এখানে আপনাকে পার্থক্যটা বলি যে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট কীভাবে অসকালটেট করবে আর পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট কীভাবে অসকালটেট করবে, এটার মধ্যে একটু পার্থক্য আছে। যেমন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট প্রিকোডিয়াম অসকালটেট করবে, সে মাইট্রাল এরিয়া অসকালটেট করবে, সে ট্রাইকাসপিড এরিয়া অসকালটেট করবে, তারপরে সে পালমোনারি এরিয়া অসকালটেট করবে, এওরটিক এরিয়া অসকালটেট করবে। তারপরে সে লেফট ল্যাটারাল পজিশন করে ব্রেথ হোল্ডিং আফটার এক্সপাইরেশন করে বেল দিয়ে মাইট্রাল এরিয়াটাকে আরেকটা অসকালটেশন করবে। তারপরে তাকে বসিয়ে এওরটিক রিগার্জিটেশন আছে কিনা সেটা অসকালটেট করবে। এই ছয়টা বেসিক অসকালটেশন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরা করবে, কিন্তু পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টরা এইভাবে অসকালটেট করা যাবে না। পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য বেসিক অসকালটেশন আগে 4টা করবে। সেই বেসিক অসকালটেশন থেকে যদি কোনো ধরনের পজিটিভ ফাইন্ডিং অলরেডি সে পেয়ে যায়, মানে সে তো শুধু অসকালটেটই করে নাই, সে অলরেডি ইন্সপেক্ট করেছে, পালপেট করেছে, তারপর অসকালটেট অথবা শুধু অসকালটেশন, সমস্যা নেই। 4টা এরিয়াতে অসকালটেশন করার পরে যে ধরনের ফাইন্ডিং এক্সপেক্ট করছে সেই ধরনের ফাইন্ডিং অনুযায়ী এক্সট্রা অসকালটেশন করবে। যেমন আমি বলে দিই, সে বেসিক অসকালটেশন থেকে তার ধারণা হয়েছে এটা মাইট্রাল রিগার্জিটেশন থাকতে পারে তার, তখন সে এক্সিলাতে অসকালটেট করবে, লেফট এক্সিলাতে যে মাইট্রাল রিগার্জিটেশনে রেডিয়েশন আছে কিনা। বেসিক অসকালটেশন থেকে তার মনে হচ্ছে যে এওরটিক স্টেনোসিস থাকতে পারে, তখন সে নেকে রেডিয়েশন আছে কিনা এওরটিক স্টেনোসিসের, তখন সেটা সে এক্সামিন করবে। বেসিক অসকালটেশন থেকে তার মনে হচ্ছে এমএস থাকতে পারে, তখন সে লেফট ল্যাটারাল পজিশন করে তারপরে এমএস আছে কিনা সে দেখবে। বেসিক অসকালটেশন থেকে মনে হচ্ছে এওরটিক ভালভুলার কোনো একটা মারমার তার কনফিউজিং হচ্ছে, ইয়ার আছে কিনা আমি দেখতে চাই, তখন সে বসিয়ে সে ইয়ারের মারমার দেখবে। তাহলে আমি মনে করি ক্লিয়ার করতে পেরেছি যে পোস্ট গ্রাজুয়েশনের স্পেশাল অসকালটেশনগুলো ডিপেন্ড করবে তার ফাইন্ডিংয়ের উপরে, ফাইন্ডিং কেমন পাচ্ছে। আচ্ছা, অনেকেই মনে করেন যে এখানে কনফিউজড ফাইন্ডিং, আপনি এক্সট্রাগুলো করে ফেলেছেন, সমস্যা নাই এক্সট্রাগুলো করলে, কিন্তু কিছু স্যার আপনাকে এখানে ঝামেলা করবে যে আপনি কেন এক্সিলাতে অসকালটেট করলেন, আপনি কি এমআরএ মারমার মনে হয়েছিল আপনার, এটা দেখার জন্য অসকালটেট করছেন, তখন এটার উত্তরটা কিন্তু আপনাকে ক্রস করতে হবে। এবং যারা পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা পাশ করবে ভুল কাজ করলেও এমন স্মার্টলি উত্তর দিতে পারে যে ওই ভুল আর থাকে না, তখন স্যাররা ইমপ্রেসড হয়ে যায়। ভুল কাজ করার পরেও তাৎক্ষণিকভাবে এমন একটা সুন্দর উত্তর দিয়ে দেয়, তখন আর ওই ভুলটাকে মাফ করে দেয় স্যার। কিন্তু আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের ক্ষেত্রে আপনি কিছু পান বা না পান, আপনি বেসিক 6টা অসকালটেশন করবেন। সেটা হচ্ছে মাইট্রাল এরিয়াতে আপনার অসকালটেট করবেন, ট্রাইকাসপিড এরিয়াতে করবেন, পালমোনারি এরিয়াতে করবেন, এওরটিক এরিয়াতে করবেন, তারপরে লেফট ল্যাটারাল পজিশন করে মাইট্রাল স্টেনোসিসের অসকালটেশনটা করবেন, এবং বসিয়ে লিনিং ফরওয়ার্ড করে ব্রেথ হোল্ডিং আফটার এক্সপাইরেশনে আপনারা এওরটিক রিগার্জিটেশনের অসকালটেশন করবেন। একটু টাইমটা দেখে নিই আরেকবার। তাহলে আচ্ছা, টাইম আছে আরও আধা ঘন্টা, পারবো ইনশাল্লাহ। তাহলে এই যে আন্ডার গ্রাজুয়েটদের জন্য সব মাপ, মানে 6টা অসকালটেশন করতে পারেন কিনা এটাই শুধু দেখবে, তারপরে স্যাররা আপনাকে থিওরিটিক্যাল কোয়েশ্চেন করবে। আচ্ছা, তাহলে অসকালটেশনে আমরা কী কী দেখি সেটা আমরা পেশেন্টের হার্ট সাউন্ড কেমন দেখি। এখানে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টরা সতর্ক, এট ফার্স্ট কমেন্ট করতে হবে হার্ট সাউন্ড। আপনি মারমার কমেন্ট করে আপনাকে পাস করাবে না পরীক্ষাতে। হ্যাঁ, যে মারমারটা বলতে চাচ্ছেন তার সাথে হার্ট সাউন্ডের মিল আছে কিনা, হার্ট সাউন্ডটা কেমন, এটা কি ফার্স্ট হার্ট সাউন্ডটা কি লাউড নাকি সফট, সেকেন্ড হার্ট সাউন্ড পালমোনারি কম্পোনেন্ট কি এই লাউড কিনা, স্প্লিটিং আছে কিনা সেকেন্ড হার্ট সাউন্ড, এএসডিতে যেরকম স্প্লিটিং থাকে, তাহলে এইগুলো কিন্তু আপনাকে আগে হার্ট সাউন্ড মেনশন করে তারপরে আপনাকে মারমার মেনশন করতে হবে। আর আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের একটা কিছু বললেই হলো, সিরিয়ালি সবগুলো পয়েন্ট কভার করে দিলেই হবে, কিন্তু হার্ট সাউন্ড আগে কমেন্ট করে দেন মারমার সম্পর্কে কমেন্ট করতে হবে, আগেই মারমার সম্পর্কে বলা যাবে না। এটা খুবই কেয়ারফুল। অনেকেই আমি এখানে দেখতে পাচ্ছি পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট আছেন এই লাইভে, এই জন্য আমি বলছি, কিন্তু না থাকলে আমি বলতাম না এই কথাগুলো। তাহলে এই পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য হার্ট সাউন্ড আগে কমেন্ট করে তারপরে মারমার বা অন্য কিছু কমেন্ট করবেন। আচ্ছা, অন্য কিছু কমেন্ট করার ব্যাপারে খুবই সতর্ক থাকবেন। যেমন মারমার ছাড়া যে আদার এডেড সাউন্ডগুলো থাকে, পেরিকার্ডিয়াল রাব, তারপরে ওপেনিং স্ন্যাপ, ইজেকশন ক্লিক, এইগুলো
বলার খুব বেশি প্রয়োজন হয় না। যেমন আমি বলি, আমার আপনার খুব সম্ভবত আমার ইয়াতে এমডি ফাইনাল পরীক্ষায় একটা অ্যাওর্টিক স্টেনোসিস উইথ অ্যাওর্টিক রিগার্জিটেশনের একটা কেস ছিল, খুবই ইয়াং এজের একটা কেস ছিল, আমার ফার্স্ট কেসটা এরকম ছিল। তো আমি ফাইন্ডিং বলার পরে আমাকে স্যাররা বলছিল, আচ্ছা যেহেতু আপনার ডায়াগনোসিস অ্যাওর্টিক স্টেনোসিস উইথ অ্যাওর্টিক রিগার্জিটেশন, আপনি কি কোনো অ্যাডেড সাউন্ড পেয়েছেন? আমি বললাম নো স্যার, আই হ্যাভ নট ফাউন্ড এনি অ্যাডেড সাউন্ড। তারপরে বললো যে কি অ্যাডেড সাউন্ড আপনি আশা করেন এখানে অ্যাওর্টিক স্টেনোসিসের ক্ষেত্রে? তখন আমি বললাম যে স্যার ইজেকশন ক্লিক থাকতে পারে। তো ইজেকশন ক্লিক কি আপনি পেয়েছেন? আবার স্যার আমাকে কোয়ারি করছে। আমি বললাম না স্যার, আমি পাইনি ইজেকশন ক্লিক। তাহলে এই যে একটা জিনিস, মানে এটা হচ্ছে কি, এক্সট্রা সাউন্ডগুলো এত ডিফিকাল্ট টু ডায়াগনোস, এইগুলো মেনশন করতেই হবে এমন কোনো কথা না। আপনি বলবেন যে দেয়ার ইজ নো আদার অ্যাডেড সাউন্ডস, বাট আপনি যদি বলে ফেলেন দেয়ার ইজ ওপেনিং স্ন্যাপ, দেয়ার ইজ ইজেকশন ক্লিক, তাহলে আপনাকে একটু মানে জেনে বুঝে বলতে হবে। যেমন মাইট্রোস্টেনোসিস আছে, আপনি তো ওপেনিং স্ন্যাপ পেতেই পারেন, এটাই তো স্বাভাবিক, তাই না? পোস্ট গ্রাজুয়েট পরীক্ষার্থীদের জন্য বলছি, মাইট্রোস্টেনোসিস আছে, ওপেনিং স্ন্যাপ পেতেই পারেন, কিন্তু এটা পেলেই বলবেন, এটাকে আপনাকে বুঝতে হবে, এটা সম্পর্কে আপনার কানটা আগে থেকেই পরীক্ষিত কান থাকতে হবে আপনার, যে ইয়েস দ্যাট ইজ ওপেনিং স্ন্যাপ, দ্যাট ইজ ওপেনিং স্ন্যাপ। তাহলে এই ওপেনিং স্ন্যাপ মাইট্রোস্টেনোসিসে থাকতেই পারে, অ্যাওর্টিক স্টেনোসিসে ইজেকশন ক্লিক থাকতেই পারে, তাই না? কিন্তু সেই ইজেকশন ক্লিক সম্পর্কে আগে থেকে আপনাকে এক্সপার্ট হতে হবে। পরীক্ষার হলে গিয়ে প্রথম দিন আপনি আবিষ্কার করবেন যে এটা ইজেকশন ক্লিক বা এটা ওপেনিং স্ন্যাপ, তা হবে না। আগে থেকে আপনাকে ধারণা থাকতে হবে, এবং সেই ধারণার সাথে যদি মিলে যায়, আপনি তো বারবার নিজেকে প্রশ্ন করবেন যে আসলে এটা ওপেনিং স্ন্যাপ কিনা। হ্যাঁ, তখন আপনি নিশ্চিত হয়ে তারপরে স্যারকে বলবেন যে দেয়ার ইজ এন ওপেনিং স্ন্যাপ। তাহলে আশা করি বোঝাতে পেরেছি যে আপনারা অসকালটেশনে হার্ট সাউন্ড সম্পর্কে কমেন্ট করবেন, ফার্স্ট হার্ট সাউন্ড অ্যান্ড সেকেন্ড হার্ট সাউন্ড, এগুলো নর্মাল নাকি অ্যাবনর্মাল। তারপরে অ্যাডেড সাউন্ডগুলো সম্পর্কে কমেন্ট করবেন, যেমন মারমার কোথাও আছে কিনা, সিস্টোলিক নাকি ডায়াস্টোলিক। পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা একদম ওইগুলোতেও ভাগ করতে হবে, ইজেকশন সিস্টোলিক নাকি প্যান সিস্টোলিক, হ্যাঁ, তারপরে আর্লি ডায়াস্টোলিক নাকি আপনার মিড ডায়াস্টোলিক, এরকম আপনাকে মেনশন করতে হবে। তারপরে আদার অ্যাডেড সাউন্ড, এইগুলো সম্পর্কে মানে বলবেন যে নো আদার অ্যাডেড সাউন্ড। আর যদি স্পেসিফিক আপনি বুঝেন তাহলে বলবেন যে এটা। তাহলে আশা করি কার্ডিওভাস্কুলার সিস্টেমের আউটলাইন শেষ। কীভাবে কার্ডিয়াক অসকালটেশন করতে হয় আপনারা ফলো করবেন। এটা হচ্ছে ডেভিডসনের একটা বক্স আছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের শুরুতেই। এই বক্সটার স্টেপস অফ অসকালটেশন ফলো করবেন। এটার ঠিক সেম স্টেপস অফ অসকালটেশন আছে হাচিসনস ক্লিনিক্যাল মেথডে, হাচিসনে আছে, হাচিসন এবং ডেভিডসন। এটা কেন বললাম, এটা একটু স্পেসিফিক্যালি অন্য এক্সামিনেশনগুলো ম্যাকলিওর থেকে স্যাররা পছন্দ করলেও এই এক্সামিনেশনটা আপনার এই প্রিকোর্ডিয়ামের অসকালটেশনটা, এটার যে স্টেপস অফ অসকালটেশন, এইটা পছন্দ করেন স্যাররা হাচিসন থেকে, হাচিসন এবং হচ্ছে ডেভিডসন থেকে। সারা দেশের সকল স্যাররা এটা, মোটামুটি সকল স্যাররা এটা পছন্দ করেন। আর এই ম্যাকলিওডের প্রসিডিউরগুলো একটু জটিল, এবং এটা একদম যারা কার্ডিওলজিস্ট বা কার্ডিওলজির জন্য যারা ফাইনাল পরীক্ষা দেয় তাদের জন্য ওই ম্যাকলিওডেরটা দরকার বেশি। তাহলে আমরা যারা এমবিবিএস স্টুডেন্ট তারা ডেভিডসনের ওই বক্সটা ফলো করলেই হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে পালস আর আমরা বলবো না, ব্লাড প্রেশার বলবো না, জেবিপি বলবো না, রেসপিরেটরি সিস্টেম। এখন রেসপিরেটরি সিস্টেমের ভিতরে আমাদের আছে, এটা একটু আউটলাইনটা আমি দিয়ে নিই যে আপনাকে কীভাবে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে একটা রেসপিরেটরি সিস্টেমের এক্সামিনেশন। আন্ডার গ্রাজুয়েট, আগে আন্ডার গ্রাজুয়েট বলে নিই, পরে পোস্ট গ্রাজুয়েট। আন্ডার গ্রাজুয়েটে রেসপিরেটরি সিস্টেমের বলো যে একজামিন দ্য চেস্ট বলতে আপনাকে বুঝে নিতে হবে রেসপিরেটরি সিস্টেম। এখানে যদি আপনি মনে করেন চেস্টের ভিতরে তো হার্টও আছে, লাংও আছে, তাহলে আমি দুইটাই করি। নো, দুইটা না। এটা বলে অভ্যস্ত স্যাররা, এক্সামিন দ্য চেস্ট বললে এটা ওনলি ফর দ্য রেসপিরেটরি সিস্টেম, নট দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেম যদি স্যাররা এক্সামিন করতে বলে তাহলে বলবে এক্সামিন দ্য প্রিকোর্ডিয়াম, আর এক্সামিন দ্য চেস্ট বললে আপনি রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন করবেন। আশা করি এই ব্যাপারে কোনো ধরনের কোনো কনফিউশন যেন কারো না থাকে। এক্সামিন দ্য চেস্ট বললে সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। গুড। এখন হচ্ছে আমাদের আন্ডার গ্রাজুয়েট, আমরা জানি এই চেস্ট এক্সামিনেশনকে আমরা দুই দিক থেকে করতে পারি, এক্সামিনেশন ফ্রম ফ্রন্ট অ্যান্ড এক্সামিনেশন ফ্রম ব্যাক। ফ্রন্ট থেকে আমরা এক্সামিনেশন করতে পারি ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন। আবার ব্যাক থেকেও এক্সামিনেশন করতে পারি ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন। আন্ডার গ্রাজুয়েট পরীক্ষায়, এমবিবিএস পরীক্ষায় সাধারণত ভাগ করে দেয় যে এক্সামিন দ্য চেস্ট ফ্রম ফ্রন্ট। এটা পোস্ট গ্রাজুয়েট পরীক্ষাও ভাগ করে দেয় যে এক্সামিন দ্য চেস্ট ফ্রম ফ্রন্ট।
অথবা এক্সামিন দ্য চেস্ট ফ্রম ব্যাক। তাহলে এই ভাগটা করে দেয়। আর আপনার আন্ডার গ্রাজুয়েট পরীক্ষায় আরও স্পেসিফিক করে দিতে পারে যে পালপেট দ্য চেস্ট ফ্রম ফ্রন্ট, পালপেট দ্য চেস্ট ফ্রম ব্যাক, অথবা পালপেট দ্য চেস্ট। যদি পুরাটা বলে পালপেট দ্য চেস্ট, তাহলে আপনি সামনে থেকেও আগে করবেন, তারপরে পেশেন্টকে বসিয়ে পিছন দিক থেকেও করতে যাবেন। যদি স্যাররা থামিয়ে দেয় কোনো সমস্যা নাই, না থামাইলে আপনি পিছন দিক থেকেও শেষ করবেন। তাহলে স্যাররা মুখ থেকে কী উচ্চারণ করছে সেটাকে আপনাকে কেয়ারফুলি শুনতে হবে, যে স্যাররা কি বলেছে কিনা, যে এক্সামিন দ্য চেস্ট, নাকি এক্সামিন দ্য চেস্ট ফ্রম ফ্রন্ট, নাকি এক্সামিন দ্য চেস্ট ফ্রম ব্যাক। যদি বলে এক্সামিন দ্য চেস্ট, তাহলে সামনে থেকেও করতে হবে, বসিয়ে পিছন থেকেও করতে হবে। যদি বলে পালপেট দ্য চেস্ট, সামনে থেকেও পালপেট করতে হবে, বসিয়ে পিছন দিক থেকে পালপেট করতে হবে। যদি বলে পারকাস দ্য চেস্ট, সামনে থেকেও পারকাশন করতে হবে, পিছন থেকেও পারকাশন করতে হবে। যদি বলে যে অসকালটেট দ্য চেস্ট, তাহলে সামনে থেকেও অসকালটেট করতে হবে, পিছন থেকেও অসকালটেট করতে হবে। কিন্তু যদি ভাগ করে দেয় যে অসকালটেট দ্য চেস্ট ফ্রম ব্যাক, তাহলে আপনি ব্যাক থেকে করবেন। অসকালটেট দ্য চেস্ট ফ্রম ফ্রন্ট, সামনে থেকে করবেন। পালপেট দ্য চেস্ট ফ্রম ফ্রন্ট, সামনে থেকে করবেন। তাহলে আমাদের টোটালটাই জানা থাকতে হবে। অনেকে মনে করেন কি পিছন দিকে মনে হয় কঠিন। পিছন দিকে হচ্ছে সবচেয়ে সহজ, না করার জন্য কঠিন। কারণ পিছন দিকে ট্রাকিয়ার পজিশনও দেখতে হয় না, পিছন দিকে আপনার সামনে লিভারের যে ডালনেসটা থাকে সামনের দিকে, সেই ডালনেসটা এসেও কোনো ঝামেলা করে না। হ্যাঁ, পিছন দিকে একদম সহজ এক্সামিনেশন করা চেস্টের। সামনের দিকে খুব জটিল, কারণ সামনের দিকে হার্টের জন্য প্রিকোর্ডিয়ামের ওইদিকে গিয়ে ডালনেসে একটা প্রবলেম হয়, ডান সাইডে লিভার থাকার জন্য ওইদিকে ডালনেসে গিয়ে একটা প্রবলেম হয়। তখন যদি কোনো ইফিউশন থাকে, অথবা যদি কোনো মাসলেশন থাকে, অথবা যদি কোনো কনসলিডেশন থাকে, তখন এই পারকাশনের ফাইন্ডিংটা খুবই ঝামেলা হয় এই সামনের দিক থেকে। এর চেয়ে পিছন দিকেই ভালো। পিছন দিকে লিভারও নাই, হার্টও নাই, তো এইগুলা কোনো এসে কোনো ইন্টারফারেন্স নাই, একদম ওপেন লাং ফিল্ড। তো এই জন্য আমরা এটাতে একটু সতর্ক থাকতে হবে যে পিছন দিকের এক্সামিনেশনগুলো যেন আমরা ভালোভাবে জানি। তাহলে আপনাকে এইভাবে এক্সামিন করতে দিতে পারে, সামনের দিক থেকে, পিছন দিক থেকে, অথবা টোটালটাও আপনাকে এক্সামিনেশন করতে দিতে পারে। এটা কীভাবে এক্সামিনেশন করতে হয় আমরা পরের ক্লাসে আমরা আলোচনা করব। তবে খেয়াল রাখবেন যে ইন্সপেকশনে আমরা কি কি দেখি। ফর্ম অ্যান্ড শেপ অফ দ্য চেস্ট, এটা আমি সবসময় বলি, এর আগে অনেক ক্লাস নিয়েছি। মুখ ফসকে সাইজ অ্যান্ড শেপ অফ দ্য চেস্ট, সাইজ বলতে কিছু নাই, ঠিক আছে? সাইজ বলতে কিছু নাই। সাইজ মানে কি? চেস্টের কি কোনো সাইজ আছে? তাহলে সাইজকে আমরা মাপি, তাহলে সাইজ অ্যান্ড শেপ অফ দ্য চেস্ট বলা যাবে না, এটা হচ্ছে ফর্ম অ্যান্ড শেপ অফ দ্য চেস্ট, অথবা শুধু শেপ অফ দ্য চেস্ট আপনি বলবেন। কারণ এখানে কোনো ধরনের কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা এগুলো ডিটেল ক্লাস আমরা পরে আলোচনা করব। তাহলে ফর্ম অ্যান্ড শেপ অফ দ্য চেস্ট বলবেন, নট দ্য সাইজ অ্যান্ড শেপ অফ দ্য চেস্ট। তারপরে মুভমেন্ট অফ দ্য চেস্ট, ভেরি ইম্পর্টেন্ট। ইন্সপেকশনে মুভমেন্ট আমরা মিস করি, ইন্সপেকশনে চেস্টের মুভমেন্ট আমরা পরে আরও ডিটেলস আলোচনা করব। আমরা যখন একটা চেস্টকে নর্মালি ইন্সপেক্ট করি তখন এটার মুভমেন্ট ভালোভাবে বোঝা যায় না। এটা নর্মাল ইন্সপেকশনে আপনি কী কী দেখবেন, তার শেপ অফ দ্য চেস্ট দেখবেন, তার কোনো সাইন অফ ডিসনি আছে কিনা দেখবেন, কোনো ধরনের স্কার মার্ক আছে কিনা দেখবেন, এনগোস্ট ভেইন আছে কিনা দেখবেন, তারপরে রেসপিরেটরি রেটটা দেখতে পারেন। এগুলো হচ্ছে নর্মাল ইন্সপেকশন। কিন্তু আপনাকে পায়ের কাছে অথবা মাথার কাছে গিয়ে আপনি নর্মাল ইন্সপেকশন আগে করে নেবেন। আর ইন্সপেকশনে করতে গিয়ে বসে যাবেন না কখনো। বসলে তো আপনি চেস্ট দেখতেই পারবেন না। ধরেন ডান পাশে আপনি বসে গেলেন পেশেন্টের, তাহলে তো ডান সাইড দেখবেন, বাম সাইড আপনি দেখতে পারবেন না। আপনি বসে কোনো এক্সামিনেশন করতে হলে শুধুমাত্র লিভার পালপেট করবেন, মনে রাখবেন। একদম মাটিতে বসে, হাঁটু মাটি ফ্লোরে টাচ করে যদি কোনো এক্সামিনেশন করতে চান, সেটা হচ্ছে লিভার পালপেশনের ক্ষেত্রে লাগে। আর কোনো ধরনের কোনো এক্সামিনেশনে এই যে মাথা থেকে পা পর্যন্ত কোথাও বসে এইভাবে এক্সামিনেশন করতে হয় না। সবগুলো উপর থেকে ভালো করে দেখে শুনে এক্সামিনেশন করবেন। তাহলে যেমন আপনি প্রিকোডিয়াম ইন্সপেক্ট করতেছেন, ইন্সপেকশনের মতো ইন্সপেক্ট করবেন। যতটুকু চোখ যেভাবে তাকাইলে পুরো প্রিকোডিয়াম দেখা যায় সেভাবে তাকাবেন। আপনি যদি লুকায় বসে থাকেন তাহলে তো আপনি প্রিকোডিয়াম দেখতে পারবেন না। ঠিক তেমনি চেস্টও যদি আপনি ডান পাশে বসে পড়েন তাহলে তো আপনি পুরো চেস্ট দেখতে পারবেন না। একদম ভালো করে চোখ খুলে পুরো চেস্ট আপনি ইন্সপেক্ট করে নেবেন। তাহলে নর্মাল ইন্সপেকশনে আপনি দেখবেন যে পেশেন্টের শেপটা কেমন, প্রিকোডিয়ামের শেপের অ্যাবনর্মালিটি পরে ডিসকাস করবো আমরা। তারপরে মুভমেন্টটা কেমন, মুভমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ রেসপিরেটরি প্যাথোলজি কোনো একদিকে থাকবে, সেই ক্ষেত্রে প্যাথোলজি ওই যে সাইডে প্যাথোলজি সেদিকে মুভমেন্ট রেস্ট্রিক্টেড থাকবে। সেদিকে প্লুরাল এফিউশন থাকলেও মুভমেন্ট রেস্ট্রিক্টেড, সেদিকে নিউমোথোরাক্স থাকলেও রেস্ট্রিক্টেড, সেদিকে কলাপস থাকলেও রেস্ট্রিক্টেড, সেদিকে ফাইব্রোসিস থাকলেও রেস্ট্রিক্টেড, হ্যাঁ, সেদিকে কনসলিডেশন থাকলেও রেস্ট্রিক্টেড। মানে ইউনিল্যাটারাল চেস্টে কোনো প্যাথোলজি থাকলেই সেদিকে রেস্ট্রিক্টেড মুভমেন্ট। তো সেই রেস্ট্রিক্টেড মুভমেন্টটা দেখার জন্য আপনাকে পেশেন্টের আইদার মাথার কাছে দেখবেন, পরীক্ষার হলে যে কোনো একদিকে খোলা পাবেন আপনি। মানে পেশেন্টের মাথা যদি দেয়ালের দিকে লাগানো থাকে তাহলে পায়ের দিকে খোলা পাবেন, অথবা পা যদি দেয়ালের দিকে লাগানো থাকে তাহলে মাথার দিকটা খোলা পাবেন। যে কোনো একটা দিকে আপনি যাবেন, হয় মাথার দিকে না হয় পায়ের দিকে। গিয়ে আপনি রুগী পেশেন্টকে বলবেন
যে আপনি বুক ফুলিয়ে ফুলিয়ে নিঃশ্বাস নেন এবং ছাড়েন, বুক ফুলিয়ে ফুলিয়ে নেন এবং ছাড়েন, তখন আপনি নিশ্চিত হবেন কোনো একদিকে তার রেস্ট্রিক্টেড মুভমেন্ট আছে কিনা। শুধু শুধু এমনিতে দেখে রেস্ট্রিক্টেড মুভমেন্ট আপনি পাওয়া যাবে না। তাহলে নর্মাল ইন্সপেকশন অফ দ্য চেস্টে আমরা ফর্ম অ্যান্ড শেপ অফ দ্য চেস্ট দেখব। এই ফর্ম অ্যান্ড শেপ অফ দ্য চেস্টে অনেক কিছুই থাকতে পারে, ব্যারেল শেপ চেস্ট থাকতে পারে সিওপিডিতে, তারপরে পিজিয়ন চেস্ট ডিফর্মিটি মানে প্যাকটাস এক্সকেভেটাম ইন কেস অফ চাইল্ডহুড ব্রঙ্কিয়াল অ্যাজমা, যাদের লং স্ট্যান্ডিং ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকে, তারপরে প্যাকটাস কেরিনেটাম ইন কেস অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা মানে পিজিয়ন চেস্ট, আর প্যাকটাস এক্সকেভেটাম অনেক সময় থাকে কনজেনিটাল ডিফর্মিটি মানে ফানেল চেস্ট ডিফর্মিটি। তারপরে যেমন একজনের ফাইব্রোসিস থাকলে লোকালাইজড ডিপ্রেশন থাকতে পারে, হ্যাঁ, আপার লোবে ফাইব্রোসিস আছে তাহলে আপার পার্টে লোকালাইজড ডিপ্রেশন থাকতে পারে। এইগুলো কোনো ধরনের ডিফর্মিটি আছে কিনা আপনি বলবেন। আর এনগস্ট ভেন আছে কিনা, স্কার মার্ক আছে কিনা, ওইখানেও স্কিন কন্ডিশন, হেয়ার ডিস্ট্রিবিউশন এগুলো সম্পর্কে কমেন্ট করার খুব বেশি প্রয়োজনীয়তা নাই। যদি ঝামেলা থাকে কমেন্ট করবেন, আর কোনো অ্যাবনর্মালিটি না থাকলে কোনো কমেন্ট করার তেমন প্রয়োজনীয়তা নাই। নেক্সট দ্য পালপেশন, আমি শুধু পয়েন্টগুলো বলে শেষ করে দিচ্ছি। শুধু রেসপিরেটরি সিস্টেম পালপেট করতে দিয়েছে, তাহলে আপনি ফ্রম ফ্রন্ট থেকে পালপেশনটা আমার শুরুই হবে ট্রাকের পজিশন দিয়ে। এখন ট্রাকের পজিশন কীভাবে এক্সামিন করতে হয় সুন্দর আছে, বইতে আছে, ওইভাবে মেনে নেয় স্যাররা, এটা আমরা আরেকদিন আলোচনা করব। তারপরে অ্যাপেক্স বিটের পজিশন, এই অ্যাপেক্স বিট এবং ট্রাকের পজিশনকে দুইটাকে একসাথে বলি যে আমরা পজিশন অফ দ্য মিডিয়াস্টিনাম। কোনো কারণে মিডিয়াস্টিনাল শিফটিং আছে কিনা, আমরা জানি রেসপিরেটরি সিস্টেমের সাথে ভেরি ইম্পর্টেন্ট এই মিডিয়াস্টিনাল শিফটিং। যেমন রেসপিরেটরি সিস্টেমের সাথে ইম্পর্টেন্ট পুশিং ইফেক্ট, আমরা বলি পুশ করছে, যেমন একটা টেনশন নিউমোথোরাক্স হয়েছে একদিকে, অথবা ম্যাসিভ প্লুরাল এফিউশন হয়েছে, সে করবে কি পুশ করবে, একদম টোটাল মিডিয়াস্টিনামকে পুশ করে অন্যদিকে নেবে, তখন ট্রাকেটা শিফটেড টু দ্য অপোজিট সাইড, অ্যাপেক্স বিটটাও অপোজিট সাইডে বেশি শিফট হয়ে যাবে। তাহলে এটা এই শিফটিং অফ দ্য মিডিয়াস্টিনাম যদি পুশিং ইফেক্ট থাকে, এটার কারণ হচ্ছে টেনশন নিউমোথোরাক্স এবং ম্যাসিভ প্লুরাল এফিউশন। খেয়াল করবেন কথাগুলো, এখানে টেকনিক্যাল কথা, আমি শুধু নিউমোথোরাক্স বলি নেই, কারণ সব নিউমোথোরাক্সে শিফট হবে না, এটা টেনশন নিউমোথোরাক্সে শুধু শিফট হবে। শুধু প্লুরাল এফিউশন বলি না, এটা বলেছি ম্যাসিভ প্লুরাল এফিউশন। অল্প একটু প্লুরাল এফিউশনের ক্ষমতা নাই মিডিয়াস্টিনামকে প্রেশার দিয়ে শিফট করার মতো, ওই এনার্জি নাই তার। এই ওপেন নিউমোথোরাক্স, ক্লোজ নিউমোথোরাক্সের এনার্জি নাই মিডিয়াস্টিনামকে শিফট করার মতো, ওই টেনশনটুকু তার নাই। কাজেই আমরা এই মিডিয়াস্টিনাম শিফটিংয়ের পুশিং ইফেক্টে আমরা টেনশন নিউমোথোরাক্স বলবো, ম্যাসিভ প্লুরাল এফিউশন বলবো। এরপরে সেম সাইডে শিফটিং হতে পারে, যেমন আমাদের এটাকে পুলিং ইফেক্ট বলি, যেমন কলাপস এবং ফাইব্রোসিস যদি হয় তাহলে পুল করে সেম সাইডে শিফট হয়। যাই হোক, এটা আমাদের ট্রাকের পজিশন দিয়ে এবং অ্যাপেক্স বিটের পজিশন দিয়ে পালপেশন আমরা শুরু করব। এরপরে সিমেট্রি অফ চেস্ট মুভমেন্ট, আমরা ইন্সপেকশনে বলেছিলাম চেস্ট মুভমেন্ট শুধু, আর এখানে আমরা বলবো সিমেট্রি অফ চেস্ট মুভমেন্ট একটা দেখব। আর চেস্ট এক্সপান্সিবিলিটি, টোটাল চেস্ট এক্সপান্সিবিলিটি শর্ট কেজে লাগে না, লং কেজে লাগে। লং কেজ যদি কারো রেসপিরেটরি সিস্টেমে লং কেজ থাকে, তাহলে টোটাল চেস্ট এক্সপান্সিবিলিটি কত সেন্টিমিটার সেটা মেনশন করতে হবে। বাট ইন কেস অফ শর্ট কেজ এই টোটাল চেস্ট এক্সপান্সিবিলিটি ফিতা নিয়ে টানাটানি করার কোনো প্রয়োজন নেই, শুধু মুভমেন্ট রেস্ট্রিকশন আছে কিনা সেটা জানলেই হবে। টোটাল চেস্ট এক্সপান্সিবিলিটি আমাদের দেখার খুব বেশি গুরুত্ব নাই শর্ট কেজে। এরপরে মোস্ট ইম্পর্টেন্টলি ইজ দ্য ভোকাল ফ্রেমিটাস। মনে রাখবেন ভোকাল ফ্রেমিটাস এবং ভোকাল রেজোনেন্স এই দুইটা দিয়েই কিন্তু মেইন ফাইন্ডিংটা বের করতে হয়। মানে আপনার কোনো কিছুতে যদি পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য বলছি, যদি ইন্সপেকশনে, পালপেশনে, পারকাশনে আপনি খুবই কনফিউজড যে ফাইন্ডিংগুলো আসলে কি বুঝতে পারছি না, আলটিমেটলি ফাইনাল সিদ্ধান্তটা আপনার ভোকাল রেজোনেন্স দিয়ে নিতে হবে। এবং ভোকাল রেজোনেন্সেরই পালপিটরি ফর্মটা হচ্ছে ভোকাল ফ্রেমিটাস। ভোকাল রেজোনেন্সের ফাইন্ডিং যেমন হবে তার সাথে মিলিয়ে আপনাকে ইন্সপেকশন পালপেশনের ফাইন্ডিংটাও সাজিয়ে তারপরে আপনাকে একটা ডায়াগনোসিসে পৌঁছাতে হবে। এই জন্য ভোকাল ফ্রেমিটাসটা খুব ইম্পর্টেন্ট। আর যে আদার স্পেশাল পয়েন্টস ইন কেস অফ মানে চেস্ট পালপেশন, এইগুলার কোনো ধরনের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যেমন আপনাকে বলি ট্রাকিয়াল টাগ আপনাকে শেখাবে, থার্ড ইয়ারেই সারা শেখানো শুরু করে দেবে, এগুলো এমনি শিখে রাখবেন, এগুলো কোনোদিন করতে হবে না। ট্রাকিয়াল টাগ, ক্রিকোস্টার্নাল ডিস্টেন্স, কত কিছু যে শেখাবে আপনাকে, এগুলো কিন্তু আমরাও একসময় যখন অনভিজ্ঞ ছিলাম, নতুন টিচার, হ্যাঁ নতুন টিচার, যখন অনারারি মেডিকেল অফিসার ছিলাম, একটা ক্লাস নিতেই ভয়ে আত্মাকে পড়তো, হ্যাঁ, যে কি ক্লাস নেই, কি করতে, কি পড়ায়, যদি কম পড়ায় ছাত্ররা কি মনে করবে। অ্যাকচুয়ালি কম পড়াইতে হয় স্টুডেন্টদেরকে কখনো এত বেশি পড়াইতে হয় না। হ্যাঁ, যে জিনিস লাগবে না, আনইম্পর্টেন্ট, এগুলো কখনোই স্টুডেন্টদের মাথায় ঢোকাইতে হয় না, ব্রেনগুলো এই জন্যই নষ্ট হয় এবং কনফিডেন্স লস হয়। সেই জন্য ট্রাকিয়ালটা, ক্রিকোস্টার্নাল ডিস্টেন্স, রিপ টেন্ডারনেস ইন দ্য কোস্টোকন্ড্রাল জাংশন, সাবকিউটেনিয়াস এমফাইসিমা, এইগুলো কিছুই করার কোনো প্রয়োজন নেই, এগুলো আপনাদের জানতে হবে না। তাহলে পালপেশন অফ দ্য চেস্টে, পজিশন অফ ট্রাকিয়া,
তারপরে পজিশন অফ দ্য অ্যাপেক্স বিট, তারপরে সিমেট্রি অফ দ্য চেস্ট মুভমেন্ট, বড় জোর চেস্ট, টোটাল চেস্ট এক্সপন্সিবিলিটি, তারপরে হচ্ছে ভোকাল ফ্রেমিটাস। এতটুকুর ভিতরে আমাদের পালপেশন। আর পালপেশন ফ্রম দ্য ব্যাক যদি বলে, তাহলে ব্যাকে তো ট্রাকিও নাই, অ্যাপেক্স বিটও নাই, এই দুইটা ছাড়া বাকিগুলো ব্যাকে। সিমেট্রি অফ চেস্ট মুভমেন্ট, টোটাল চেস্ট এক্সপন্সিবিলিটি এবং ভোকাল ফ্রেমিটাস, এই তিনটা হচ্ছে পালপেশন ফ্রম দ্য ব্যাক। পারকাশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য রেসপিরেটরি সিস্টেম। কোন কোন সিস্টেমে আমরা কিভাবে সামনের দিক থেকে, কোন লাইনে আমরা সামনের দিক থেকে সাধারণত মিড ক্লাভিকুলার লাইনে বোথ সাইডে আমরা পারকাস করি, এবং মিড এক্সিলারি লাইন, এই দুইটা লাইনে আমরা সামনের দিক থেকে ফ্রম দ্য ফ্রন্ট আমরা পারকাস করি, ভুলবেন না কিন্তু। হ্যাঁ, এবং ফাইন্ডিংগুলো ওইভাবে বলতে হবে যে ডালনেসটা যে আপনি বলছেন, তাহলে কোন লাইনে কত ইন্টারকোস্টাল স্পেস থেকে কত ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত, এটা আমরা স্পেসিফিক পরে আলোচনা করব সিস্টেম ওয়াইজ। তারপরে অসকালটেশন একই, আপনার যে পয়েন্টগুলোতে আপনি পারকাশন করেছিলেন সেই পয়েন্টগুলোই সামনের দিক থেকে মিড ক্লাভিকুলার লাইন এবং মিড এক্সিলারি লাইন, আর পিছন দিক থেকে ইনফ্রাস্কাপুলার লাইন। একটু উপর থেকে শুরু হবে, অ্যাপেক্স থেকে শুরু হবে, প্যারাস্কাপুলার রিজিয়ন থেকে হয়ে ইনফ্রাস্কাপুলার লাইন দিয়ে শেষ হবে পিছন দিক থেকে। তাহলে এইভাবে আমরা অসকালটেশন শেষ করব। আচ্ছা, এই রিলেটেড কয়েকটা অসকালটেশনে একটু থিওরিটিক্যাল কথা বলি। যেমন অসকালটেশনে আমরা কী কী খেয়াল করি? অসকালটেশনে আমরা ব্রেথ সাউন্ড খেয়াল করি, আমরা অ্যাডেড সাউন্ড আছে কিনা, এবং সবার শেষে ভোকাল রেজোনেন্স। এখানে সিকোয়েন্সগুলো যেন আপনার উল্টাপাল্টা না হয় বলার ক্ষেত্রে। আন্ডার গ্রাজুয়েটে উল্টাপাল্টা করবেন না, পোস্ট গ্রাজুয়েশনে উল্টাপাল্টা করবেন না। আগে বলবেন ব্রেথ সাউন্ড। ব্রেথ সাউন্ডটা কি, আমরা নর্মাল ব্রেথ সাউন্ডকে বলি ভেসিকুলার ব্রেথ সাউন্ড। তাহলে ব্রেথ সাউন্ডটা কি ভেসিকুলার নাকি ভেসিকুলার? যেমন আমরা যদি আপনি সিওপিডি বলতে চাচ্ছেন একটা পেশেন্টের ফাইন্ডিং, সেই ক্ষেত্রে বা ব্রঙ্কিয়াল অ্যাজমা বলতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন। যেমন আন্ডার গ্রাজুয়েট পরীক্ষার হলে সিওপিডির লং কেস থাকে, তো সিওপিডির লং কেসের মধ্যে আপনাকে আবার শর্ট কেস করতে দিল চেস্ট অসকালটেশন। স্যাররা আশা করছে আপনি রংকাইটা পাবেন, বড় জোর একটু ক্রেপিটেশন পাবেন, আর এই যে ব্রেথ সাউন্ডটা ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন, সেইটা যেন আপনি বলতে পারেন, এই জন্য হয়তো আপনাকে দিয়েছে। তাহলে এই আপনাকে ব্রেথ সাউন্ড সম্পর্কে শুরুতেই কমেন্ট করতে হবে, এটা কি ভেসিকুলার নাকি ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন নাকি এই কী বলে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। কারণ যখন আপনি কনসোলিডেশন বলতে যাবেন, ফাইব্রোসিস বলতে যাবেন, অথবা পেরিফেরাল কলাপস বলতে যাবেন, তখন এটা ভেসিকুলার কী বলে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড থাকবে। আরেকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভোকাল রেজোনেন্স। ওই ভোকাল ফ্রেমিটাসটা যেরকম পালপেশনে দেখি, এখানে 1-1 বলবেন, 1-1, কখনোই 1-1 এগুলো বলবেন না। 1 বললে হয় কি, এই সাউন্ডের ট্রান্সমিশন এই ভোকাল কর্ড থেকে এই রেসপিরেটরি পাথওয়েতে ভালো ট্রান্সমিশন হয় না, আটকা পড়ে গেল। এই জন্য ভোকাল কর্ড খুলে রেখে যে সাউন্ডগুলো করা যায়, যেমন 1 হলো একটা রেজোনেন্স তৈরি হয়ে ট্রাকিয়েতে এটা এরকম চলে গেল, তাহলে 1-9-9-99 1 বড় জোর বাংলায় 3 বলতে পারেন আপনি, কিন্তু কখনো 1 বলবেন না। একটা অনেক স্যারদের অ্যালার্জি, এটা শুনতে চায় না পরীক্ষার হলে, যে 1-1 এরকম বলেন, এটা স্যাররা শুনতে চায় না। তাহলে এই ভোকাল রেজোনেন্সটা শুনবেন। এখন আমি আরেকটু সামারাইজ করি যে আন্ডার গ্রাজুয়েটে কোনো চেস্ট প্যাথোলজি থাকুক বা না থাকুক, এই ধরনের এক্সামিনেশনগুলো আপনি পারেন কিনা, সিরিয়ালি বলতে পারেন কিনা, এবং কয়েকটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন এখান থেকে আপনাকে করবে। আর পোস্ট গ্রাজুয়েট পরীক্ষায় কী কী শর্ট কেস সাধারণত এখান থেকে থাকবে, অবশ্যই থাকবে, আমি যে লিস্টগুলো দিচ্ছি এখান থেকে অবশ্যই থাকবে। সেটা হচ্ছে আপনার ফাইব্রোসিস, একটা ইউনিলেটারাল ফাইব্রোসিস আপনার পোস্ট গ্রাজুয়েট পরীক্ষায় ফ্রিকোয়েন্টলি থাকে। একটা কলাপস ফ্রিকোয়েন্টলি থাকে, ইউনিলেটারাল কলাপস। তারপর ইউনিলেটারাল একটা প্লুরাল ইফিউশন আপনার ফ্রিকোয়েন্টলি থাকে, একটা কনসোলিডেশন। মোটামুটি এই 4টা শর্ট কেস আপনাকে পোস্ট গ্রাজুয়েট পরীক্ষায় ফ্রিকোয়েন্টলি ফেস করতে হবে, যে একটা ফাইব্রোসিস, একটা কলাপস, একটা প্লুরাল ইফিউশন, অ্যান্ড একটা কনসোলিডেশন। আর আন্ডার গ্রাজুয়েট পরীক্ষার হলে বড় জোর একটা প্লুরাল ইফিউশনের কেস থাকবে, আর সিওপিডির কেসগুলো এগুলো থাকবে। এগুলোর চেস্টের আপনাকে এক্সামিনেশন করতে দেবে, অথবা নর্মাল একটা মানুষেরই আপনাকে চেস্ট এক্সামিনেশন করতে দেবে। করার পরে এই থিওরিটিক্যালি এগুলো নিয়ে আবার জিজ্ঞেস করবে যে প্লুরাল ইফিউশনের সাথে কনসোলিডেশনের ডিফারেন্স কী, প্লুরাল ইফিউশনের সাথে কলাপসের ডিফারেন্স কী, কলাপসের সাথে ফাইব্রোসিসের ডিফারেন্স কী, ফাইব্রোসিসের সাথে কনসোলিডেশনের ডিফারেন্স কী। হ্যাঁ, এই জিনিসগুলো আপনাকে অ্যাসেস করবে। তাহলে এই 4টা প্যাথোলজির উপরেই কিন্তু আপনার আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট পরীক্ষা আপনার পাস করে যাবেন আপনি। পোস্ট গ্রাজুয়েট পরীক্ষায় আপনাকে ফাইন্ডিংটা পাইতে হবে, প্রপারলি এক্সামিন করতে হবে, ইন্টেলিজেন্টলি বলতে হবে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে কিছুই ভুল করা যাবে না, ভালো করে বলতে হবে। আর আন্ডার গ্রাজুয়েট পরীক্ষায় এমনি থিওরিটিক্যাল এখান থেকে জিজ্ঞেস করবে। কীভাবে জিজ্ঞেস করে, আমি একটা এক্সাম্পল দিই। একজনকে বললো আন্ডার গ্রাজুয়েট পরীক্ষায় শর্ট কেজে, যে বলো তো এই
কনসোলিডেশনে ব্রেথ সাউন্ড কেমন হয়? তো সে বললো কি, আমার সামনেই বললো যে স্যার কনসোলিডেশনে ব্রেথ সাউন্ড অ্যাবসেন্ট হয়। তো স্যার তো এটা মেনে নিতে পারছে না, কনসোলিডেশন অ্যাবসেন্ট হবে কেন? কনসোলিডেশনে তো ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড হওয়ার কথা। তারপরে স্যার তাকে চেষ্টা করছে যে সে পারে কিনা। তাহলে প্লুরাল ইফিউশনে ব্রেথ সাউন্ড কেমন হয় বলো তো? সে বললো যে স্যার প্লুরাল ইফিউশনে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। এইসব মিস্টেক শুধু আন্ডার গ্রাজুয়েট না, এগুলো পোস্ট গ্রাজুয়েশনেও মানে করেন অনেকেই, এগুলো তো একদমই মানে অ্যাকসেপ্টেবল না। তাহলে তাহলে যে ওই স্টুডেন্টকে স্যার বলতেছে যে এই তুমি বললা কনসোলিডেশনে অ্যাবসেন্ট হয় আর প্লুরাল ইফিউশনে এই ব্রঙ্কিয়াল হয়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তুমি ভুল বলছো, এখন একটু গোছায় বলো তো কোনটাতে কি হয়। তো সে আবারও একই কথাই বলছে যে স্যার প্লুরাল ইফিউশনে ব্রঙ্কিয়াল হয়, কনসোলিডেশনে অ্যাবসেন্ট হয়। তখন আমি পাশে দাঁড়াইছিলাম, আমি বললাম এই শোনো, স্যার তো বলছে যে তুমি ভুল করতেছো, উল্টায় বলো তাহলেই তো ঠিক হয়ে যায়। তা আমার কথা শুনে সে ভয়ে পরীক্ষার হলে ঘেমে টেমে অস্থির হয়ে গেলো, আমাকে বললো যে স্যার আমি একটু পানি খাবো। তো আমরা তাকে তখন আবার স্যারও বলে এই তুমি এত ভয় পাও না, এই কিছু ওর জন্য পানি আনো। তো তখন পানিটা নিয়ে এনে টেনে তখন আবার বলা হলো যে তুমি কি পারবা এই ইয়াতে কনসোলিডেশনে এই ব্রেথ সাউন্ডটা কেমন হয়? তুমি ভুল করছিলে আগে, এখন শুধুমাত্র উল্টায় ঠিক করে শুধু বলো। তখন সে বললো যে স্যার এটা আমি ভুল করছিলাম, কনসোলিডেশনে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড হয়। তখন তাকে পাশ করে দেওয়া হয়েছে। তো এই ধরনের এক্সাম্পলও কিন্তু আমাদের চোখের সামনে আছে, কিন্তু আপনি মনে করছেন কি যে না জানি কি জিজ্ঞেস করে। তাহলে এই আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের এই টুকটাক শুধু ডিফারেন্সিয়েটিং পয়েন্টস ইন দ্য শর্ট কেস, যে এটাতে কি হয়, ওইটাতে কি হয়, ওইটাতে কি হয়, এটাতে কি হয়, এই জিনিসগুলো জানলে শুধুমাত্র শর্ট কেসে পাশ করে দেওয়া হয়। আর পোস্ট গ্রাজুয়েশনে এইসব দিয়ে আপনার শর্ট কেস পাস হবে না। তাহলে আমরা রেসপিরেটরি সিস্টেম শেষ করলাম, এখন আসি আমরা অ্যাবডোমেন। এগুলো ভেরি শর্টলি শেষ করে আর 10-15 মিনিটের ভিতরে আমি শেষ করে দিচ্ছি। তাহলে অ্যাবডোমেনের আমাদের কি কি শর্ট কেস দেয় সাধারণত? এক্সামিন দ্য অ্যাবডোমেন, এটা আন্ডার গ্রাজুয়েটে কখনোই দেবে না, পোস্ট গ্রাজুয়েশনে দিতে পারে এক্সামিন দ্য অ্যাবডোমেন। পালপেট দ্য অ্যাবডোমেন, এটাও আন্ডার গ্রাজুয়েশনে দিতে চায় না, তবে অনেক ক্ষেত্রে দিতে পারে যে পালপেট দ্য অ্যাবডোমেন। আর পোস্ট গ্রাজুয়েশনে তো ফ্রিকোয়েন্টলি দেয় পালপেট দ্য অ্যাবডোমেন। তো এই পালপেশন নিয়ে আমার কিছু কথা সেখানে, আচ্ছা পরে বলি। তাহলে টোটাল আর পার্কাস দ্য অ্যাবডোমেন, অসকালটেট দ্য অ্যাবডোমেন এভাবে দেওয়া হয় না কখনো, তবে বলে যে এসআইটিস আছে কিনা ইভালুয়েট করো। এটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট পরীক্ষায় দেয়, কিছু কিছু পোস্ট গ্রাজুয়েশন স্যাররাও দেয়। তো আন্ডার গ্রাজুয়েট পরীক্ষায় দেয় এসআইটিস আছে কিনা, ইভালুয়েট দ্য স্ট্যাটাস অফ এসআইটিস অফ দিস পেশেন্ট, এভাবে বলতে পারে। তাহলে অ্যাবডোমেনের এক্সামিনেশনেরও 4টা পার্ট: ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন। তো ইন্সপেকশনে আমরা যে সকল পয়েন্ট আছে একটু দেখা শেষ করি, খুব র্যাপিডলি শেষ করি, 1 মিনিট করে এক একটা স্লাইড। ইন্সপেকশন অফ দ্য অ্যাবডোমেনে আমাদের শেপ অ্যান্ড মুভমেন্ট অফ দ্য অ্যাবডোমেন, মোস্ট ইম্পর্টেন্টলি শেপ অ্যান্ড পজিশন অফ দ্য আম্বিলিকাস, তারপরে কোনো ধরনের স্কার মার্ক আছে কিনা, কোনো সয়েলিং আছে কিনা, ভিজিবল ভেইন, পেরিস্টালসিস, স্কিন কন্ডিশন, আদার কোনো কিছু আছে কিনা। এবং ইন্সপেকশনে মোস্ট ইম্পর্টেন্টলি যে জিনিসটা ভুল হয় অ্যাবডোমেনে, সেটা হচ্ছে কাফ ইম্পালস দিয়ে হার্নিয়াল ওরিফিস সম্পর্কে একটু কমেন্ট করতে হয় ইন্সপেকশনে। এটা সবাই ভুলে যাই আমরা, এটা সব ইন্সপেকশন করা হয়, কাফ ইম্পালসটা দেখি না। এখন মেডিসিনের কোনো পেশেন্টেরই ইঙ্গুইনাল হার্নিয়া থাকে না, আজ পর্যন্ত আমি দেখি নাই মেডিসিনের কোনো পেশেন্টের ইঙ্গুইনাল হার্নিয়া নিয়ে আপনার পরীক্ষার হলে পেশেন্টকে দেওয়া হবে, কিন্তু এটা কমেন্ট করতে হয়, এটা যেহেতু একটা ইন্সপেকশনের পার্ট, সেই জন্য আপনাকে এটা কমেন্ট করতে হবে, আর না হলে আবার স্যারা বলবে যে কী বাদ পড়ে গেল, কী বাদ পড়ে গেল। হ্যাঁ, তাহলে আমাদের এই জিনিসগুলো ইন্সপেকশনে মেনশন করতে হবে। ধরেন ইন্সপেকশনে সবই নর্মাল, তারপরেও আপনি বলবেন যে অন ইন্সপেকশন শেপ এন্ড মুভমেন্ট অফ দ্য অ্যাবডোমেন ইজ নর্মাল, আম্বিলিকাস ইজ সেন্ট্রালি প্লেসড অ্যান্ড ইনভার্টেড, অ্যান্ড হচ্ছে কি ট্রান্সভার্সলি ভার্টিক্যালি স্লিটেড, ঠিক আছে। তারপরে দেয়ার ইজ নো স্কার মার্ক, নো এনগোস্ট ভেইন, নো সয়েলিং, নো ভিজিবল পেরিস্টালসিস, ঠিক আছে, স্কিন কন্ডিশন ইজ নর্মাল। এইভাবে আপনি বলবেন দ্য কাফ ইম্পালস ইজ নেগেটিভ, হ্যাঁ, কাফ ইম্পালস ইজ নেগেটিভ। তাহলে এইভাবে আপনি বলবেন, মানে নর্মাল ফাইন্ডিংটাকেও এভাবে আপনাকে বলা শিখতে হবে। যতই নর্মাল থাকুক আপনি বলা যাবে না যে ইন্সপেকশন অফ দ্য অ্যাবডোমেন ইজ নর্মাল, এটা কোনো সিস্টেমেই বলা যাবে না। রেসপিরেটরি সিস্টেমে এমবিবিএস স্টুডেন্টদেরকে বললো ইন্সপেক্ট দ্য, মানে এক্সামিন দ্য চেস্ট অথবা এক্সামিন দ্য প্রিকোডিয়াম, পরে আপনি বলা শুরু করলেন যে অন এক্সামিনেশন ইন্সপেকশন ইজ নর্মাল, পালপেশন ইজ নর্মাল, পারকাশন ইজ নর্মাল, এগুলো কখনো বলা যাবে না। আপনি এরকম বললেন, এরকম আমি করতে দেখেছি যে অসকালটেট দ্য প্রিকোডিয়াম, তখন স্টুডেন্ট অসকালটেট করলো, করার পরে বললো যে হোয়াট ইজ ইউর ফাইন্ডিং, তখন সুন্দর করে স্যার নর্মাল ফাইন্ডিং, স্যার নর্মাল ফাইন্ডিং। তো এরকম করলেন আপনি, এরকম করলে তো আপনি কোনোদিন পরীক্ষা পাস করতে পারবেন না। নর্মাল ফাইন্ডিং কি নর্মাল ফাইন্ডিং সেটা আপনাকে বলতে হবে। হোয়াট ইজ দ্য নর্মাল ফাইন্ডিং,
তাহলে এই ব্যাপারে আপনারা খুবই খুবই সতর্ক থাকবেন। এমবিবিএস স্টুডেন্টরাও নর্মাল ফাইন্ডিং বলে কিছু নেই। নর্মালটা কি সেটাকে আপনাকে বলতে হবে। যেমন আপনাকে প্রিকোডিয়াম ইন্সপেকশনে বলা যাবে না নর্মাল, প্রিকোডিয়াম পালপেশন বলা যাবে না নর্মাল ফাইন্ডিং। আপনি বলবেন যে অন পালপেশন অফ দ্য প্রিকোডিয়াম apex bit is located in the left fifth intercostal space which is 9 cm from the midline and which is just medial to the mid clavicular line, and character of the apex bit is normal. There is no thrill, no palpable P2, no parasternal hip, no epigastric pulsation. ঠিক আছে, এতটুকু বললে তখন স্যাররা বুঝে নেবে যে এটা নর্মাল। আর আপনি হাসি খুশি যে স্যার নর্মাল নর্মাল স্যার, কোনো অ্যাবনর্মালিটি নাই, এইভাবে আপনাকে বলা যাবে না। ঠিক তেমনি অ্যাবডোমেনের ইন্সপেকশনেও আপনি এই নর্মাল ফাইন্ডিংগুলো বলতে হবে। তারপরে পালপেশন, অ্যাবডোমেনের পালপেশনকে আমরা ভাগ করি সুপারফিশিয়াল, ডিপ, অর্গান পালপেশন এবং পার রেক্টাল এক্সামিনেশন। এখানে কিন্তু অনেক রং কনসেপশন আছে এবং খুবই ভালো ভালো পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদেরও রং কনসেপশন আছে এখানে। এসব রং কনসেপশন দূর করতে হবে। সুপারফিশিয়াল পালপেশন হচ্ছে একটা সুপারফিশিয়াল পালপেশন, সেখানে কখনোই আপনার এই হাতের মুভমেন্টই হবে না। মাইন্ড ইট, রিমেম্বার ইট। সুপারফিশিয়াল পালপেশনে কোনো হাতের মুভমেন্ট হবে না। হাতটাকে সুপারফিশিয়ালি লেফট লেগ ফসা থেকে স্টার্ট করে অ্যাবডোমেনের 9টা কোয়াড্রেন্ট আপনি টাচ করে চলে যাবেন। এটা আমরা পরে ডিটেল আলোচনা করবো আরেকদিন। তাহলে সুপারফিশিয়াল পালপেশনে শুধুমাত্র সুপারফিশিয়ালি পালপেট করবেন। কেন পালপেট করবেন সুপারফিশিয়ালি? কোনো লোকালাইজ টেম্পারেচার আছে কিনা। হ্যাঁ, ধরেন অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, এক জায়গায় লোকালাইজ টেম্পারেচার থাকতে পারে। কোলিসিস্টাইটিস হয়েছে, একটা লোকালাইজ টেম্পারেচার থাকতে পারে, তাই না? এরকম লোকালাইজ টেম্পারেচার থাকতে পারে। লোকালাইজড কোনো টেম্পারেচার আছে কিনা, এবং ওই ইনফ্লামড এরিয়ার উপরে অনেক সময় লোকালাইজড পারেস্থেশিয়া থাকে, সেই লোকালাইজড পারেস্থেশিয়া আছে কিনা, এটা কমেন্ট করবেন আপনি সুপারফিশিয়াল পালপেশন। ডিপ পালপেশন মানে অর্গান পালপেশন না, রিমেম্বার ইট। এগুলো বললেই স্যারদের মেজাজ নষ্ট হয়ে যায়। স্যাররা মনে করে যে স্টুডেন্টদের বেসিকই নেই, সে কি বলতে চাচ্ছে। ডিপ পালপেশন মানে কিন্তু অর্গান পালপেশন না। ডিপ পালপেশন হচ্ছে সুপারফিশিয়াল পালপেশনটা যে রিজনে করি সেই রিজনেই এই যে এটাকে কি বলে মেটাকার্পো ফ্যালাঞ্জিয়াল জয়েন্টে মুভ করে করে চাপ দিয়ে দিয়ে, ঠিক আছে, আগে থেকে মানে পেশেন্টকে বলে নেবেন যে আপনার কোথাও ব্যথা আছে কিনা। ব্যথার জায়গাটা সবার শেষে পালপেট করবেন। তাহলে বাদবাকি এরিয়াগুলোতে যে আপনি পালপেট করছেন এগুলো প্রসিডিউর পরে আমি ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করব, তো এটা আরেক দিন। তাহলে ডিপ পালপেশনটা সুপারফিশিয়াল পালপেশনের রিজিয়নগুলোতেই আপনি একটু ডিপলি পালপেট করবেন। সেই ডিপ পালপেশনে মেইনলি আমরা যে জিনিসগুলো খেয়াল করি সেগুলো হচ্ছে কোথাও লোকালাইজ টেন্ডারনেস আছে কিনা। টেন্ডারনেসটা ডিপলি পালপেট করে দেখতে হয়। তাহলে টেন্ডারনেস আছে কিনা, মাসল গার্ড, এই ইনফ্লামড এরিয়ার উপরে মাসল গার্ড থাকতে পারে, মাসল রিজিডিটি থাকতে পারে, সেই জিনিসগুলো ডিপ পালপেশনে আমরা খেয়াল করি। এবং মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাবডোমিনাল কোনো মাস থাকলে সেই মাস লেশনটাকে আমরা ডিপ পালপেশনে আমরা মাস লেশন, নট দ্য লিভার স্প্লিন। এন্ডার্স লিভারকে মাস লেশন বলে না, এন্ডার্স স্প্লিনকেও মাস লেশন বলে না, এন্ডার্স কিডনিকেও মাস লেশন বলে না। মাস লেশন যখন বলা হচ্ছে তখন স্প্লিন, কিডনি, লিভারের অতিরিক্ত কোনো মাস লেশন আছে কিনা সেটাকে আমরা ডিপলি পালপেট করি। কোনো জায়গায় রাইট লেগ ফসাতে মাস লেশন থাকতে পারে, লেফট লেগ ফসাতে থাকতে পারে, আপনার লাম্বার রিজিয়নে থাকতে পারে, কোনো যে এপিগ্যাস্ট্রিক মাস লেশন থাকতে পারে। তাহলে সেই মাস লেশনগুলোকে আমরা ডিপ পালপেশনে আমরা মেজার করবো। সেটা কি ইন্ট্রাপেরিটোনিয়াল নাকি এক্সট্রাপেরিটোনিয়াল, সেটার সাইজ কত, কোন দিকে, সেটা কি মোবাইল নাকি ফিক্সড, সেটার কনসিস্টেন্সি কেমন, এগুলো সবই মাস লেশনগুলো আমরা ডিপ পালপেশনে। তাহলে আমাদের কনসেপশন খুবই ক্লিয়ার থাকতে হবে। সুপারফিশিয়াল পালপেশনে শুধু হাতটাকে এরকম বাটি চালান দেয় না, এই যে জাদু করে এই বাটি চালানের মতো হাতটাকে শুধুমাত্র 9টা কোয়াড্রেন্টকে নিয়ে যাব যে কোনো ধরনের লোকাল রাইজ অফ টেম্পারেচার আছে কিনা, কোনো পারেস্থেশিয়া আছে কিনা। আর ডিপ পালপেশনে আমি চাপ দিয়ে দিয়ে এই জায়গাগুলোতে আমরা দেখব যে কোনো ধরনের লোকালাইজ টেন্ডারনেস আছে কিনা, কোনো ধরনের মাসলেশন আছে কিনা, কোনো ধরনের মাসল গার্ড আছে কিনা। আর ফাইনালি আমি অর্গান পালপেশন করব। অর্গান পালপেশনের যে সিরিয়ালি বইতে থাকুক এটা আপনি ভুলে যাবেন। অর্গান পালপেশনের আমাদের দেশের স্যারদের পছন্দের সিরিয়াল হচ্ছে অ্যাট ফার্স্ট আপনি লিভার পালপেট করবেন, ম্যাথোডিক্যালি লিভার পালপেট করবেন, তারপরে আপনি স্প্লিন পালপেট করবেন, তারপরে আপনি 2টা কিডনি পালপেট করবেন, তারপরে মেডিসিনের জন্য ইম্পর্টেন্ট রুগী যদি সিএলডি বা এরকম কিছু মনে হয় তাহলে তার টেস্টিসটা পালপেট করবেন। এই ইউরিনের ব্লাডার পালপেশন করা এত বেশি ইম্পর্টেন্ট না। আর তারপরে আপনি প্যারাওটিক লিম্ফ নোডটা দেখতে পারেন, এগুলো আপনি পালপেট করবেন। এগুলো নিয়ে আমি পরে ডিটেল একদিন আলোচনা করবো, কারণ যখন আলোচনাগুলো ছোট করব তখন ওইখানে ডিটেল কথা বলা যাবে এবং পরীক্ষার সব ধরনের কোয়েশ্চেন এবং আনসারও ওইখানে বলা যাবে। আজকে আর বলবো না, আমাদের সময় প্রায় শেষের দিকে। তাহলে আমি এত কথা বললাম। অ্যাবডোমেন পালপেশনের ভিতরে আপনার যে 4টা পার্ট, সেই 4টা পার্টের ভিতরে প্রথম পার্ট হচ্ছে সুপারফিশিয়াল পালপেশন, তারপরে হচ্ছে ডিপ পালপেশন, তারপরে হচ্ছে অর্গান পালপেশন, তারপরে হচ্ছে পার রেক্টাল এক্সামিনেশন। পার রেক্টাল এক্সামিনেশন মেডিসিনের এক্সামিনেশনের জন্য কখনোই করা লাগবে না, এটা আপনাদেরকে
এটা মাফ করে দেওয়া হলো। এটা কখনোই আন্ডার গ্রাজুয়েট পরীক্ষা, পোস্ট গ্রাজুয়েট পরীক্ষা কোথাও করা লাগবে না। আপনাকে স্যার হয়তো কোয়ারি করতে পারবে যে আপনি কি পারফেক্ট এক্সামিনেশন করেছেন, যে না স্যার আমি করতে পারিনি। কিন্তু এটা সার্জারির জন্য খুবই ইম্পর্টেন্ট, মেডিসিনের এক্সামিনেশনের জন্য পারফেক্ট এক্সামিনেশন স্যাররা তো চান না। তাহলে অ্যাবডোমেন শেষ, পালপেশন শেষ। পারকাশন হচ্ছে এসআইটিসি ইভালুয়েশনের জন্য পারকাস করতে হয় অ্যাবডোমেনে। যেমন এসআইটিসে আমরা ফ্লুইড থ্রিল দেখি, এটা ওয়ান টাইপ অফ পারকাশন। আমরা শিফটিং ডালনেস দেখি, এটাও ওয়ান টাইপ অফ পারকাশন। আর আপার বর্ডার অফ দ্য লিভার ডালনেস, স্প্লেনিক ডালনেস, এটা হচ্ছে লিভারের পালপেশনেরই পার্ট। এটা খেয়াল রাখবেন, এটা কিন্তু অনেকেই ভুল করেন। আপনাকে বলা হলো পালপেট দ্য লিভার, এখন আপনি মনে করছেন যে স্যার তো আমাকে পারকাশনও করতে বলে নেই, অস্কালটেটও করতে বলে নেই। এটা হচ্ছে একদম যারা নতুন ডাক্তার তাদের ভিতরে এই ধরনের কনফিউশন তৈরি হয়। পালপেট দ্য লিভার বললে এখানে পারকাশন এন্ড অস্কালটেশন করা ম্যান্ডেটরি, ওইটা পালপেশনেরই পার্ট, এটা আলাদা কোনো পারকাশন না, এটা আলাদা কোনো অস্কালটেশন না। চেস্টের যেরকম অস্কালটেশন আলাদা, পালপেশন আলাদা, এটা এরকম না। লিভারের সাথে ম্যান্ডেটরিভাবে আপার বর্ডার অফ দ্য লিভার ডালনেস দেখে নিতে হবে আপনাকে, এটা পালপেশনেরই পার্ট। তারপরে যদি লিভারটাকে রাফ ইরেগুলার কোনো আপনার মনে হয়, পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য বলছি, যদি হ্যাপাটোসেলুলার কার্সিনোমা মনে হয়, তাহলে লিভারের সাথে অস্কালটেশনও আপনি করে নেবেন। আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের লিভারে অস্কালটেশন করার কোনো প্রয়োজন নেই। তাহলে এই লিভারের এই পারকাশন এন্ড অস্কালটেশন এটা আলাদা কোনো পার্ট না। স্প্লিনের উপর দিয়ে যদি আপনি ডালনেস দেখতে চান, আমরা তো অবশ্যই দেখতে হয় যে এটা কি স্প্লিন নাকি এটা কি কিডনি, এটা ডিফারেন্সিয়েট করার সময় আমরা করার জন্য আমরা পারকাস করি না। এটা পালপেশনেরই পার্ট। যখন স্প্লিনটা পালপেবল হবে, সাথে সাথে এটার উপর দিয়ে পারকাস করা, এটা স্প্লিনের পালপেশনেরই পার্ট। আশা করি বোঝাতে পেরেছি। তারপরে অ্যাবডোমেনের অস্কালটেশন, দুইটা অস্কালটেশন অবশ্যই করতে হবে, আর বাদ বাকিগুলো হচ্ছে অপশনাল। সেই অস্কালটেশন হচ্ছে বাউল সাউন্ডটা দেখতে হবে, কোথায় দেখতে হয়, কতক্ষণ দেখতে হয়, সেটা আমরা আরেকদিন আলোচনা করব। লিভার যদি বড় থাকে এবং লিভার যদি বিশেষ করে লং কেজে একটা হ্যাপাটোসেলুলার কার্সিনোমা যদি মনে হয়, তখন হ্যাপাটিক ব্রুই আছে কিনা, রাব আছে কিনা। স্প্লিন যদি হিউজলি এনলার্জ থাকে, একদম ম্যাসিভ স্প্লিনোমেগালি, আম্বিলিকাস ক্রস করে গিয়েছে, সেই ক্ষেত্রে স্প্লিনিক রাব দেখতে মানে নট সো ইম্পর্টেন্ট, মানে দেখলেন আর কি। তার মানে ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা অস্কালটেশন, সেটা হচ্ছে বাউল সাউন্ড আর একটা রেনাল ব্রুই আমরা বলি। রেনাল ব্রুইটা খুব ইম্পর্টেন্ট, এটা স্যাররা ইম্পর্টেন্টলি দেখতে চায়। ঠিক আছে, তাহলে রেনাল ব্রুই আছে কিনা এবং হচ্ছে বাউল সাউন্ড প্রেজেন্ট আছে কিনা, এটা আপনি তাহলে শেষ আমাদের। নাও ইজ দ্য নার্ভাস সিস্টেম 1 মিনিট অ্যান্ড হচ্ছে মাস্কুলোস্কেলেটাল সিস্টেম 1 মিনিট বলে 2 মিনিটস ইনশাল্লাহ আমি শেষ করে দিব। এটা আর ডিটেলস করবো না, অনেক সময় হয়ে গেছে। এত সময় ধৈর্য ধরে আসলে ক্লাস করা যায় না, আমি নিজে হলেও করতাম না, আপনারা কেন করেন আমি জানি না। তো আমি নিজে হলে কখনো এত সময় ক্লাস করতাম না, তবে আমি করি যেগুলো আবার ইন্টারেস্টিং ক্লাস, সেগুলো আমি টানা 10 ঘন্টা করতে পারি। হ্যাঁ, লাস্ট ডিসেম্বরে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল রেডিসন ব্লুতে, সেখানে আমি টানা 31টা সেশনে আমি বসেছিলাম একদম, শুধুমাত্র মাঝখানে একটু টি ব্রেক, লাঞ্চ ব্রেক, এগুলো ছাড়া টানা 31টা সেশন। আমার এত ইন্টারেস্টিং লেগেছে যে আমি এখান থেকে আমার উঠতেই মন চাচ্ছিল না। তারপরে গতকালকে একটা ওয়েবিনার প্রেজেন্ট করেছি, মানে কার্ডিয়াক ইলেকট্রোফিজিওলজির উপরে, অ্যাক্সেসরি পাথওয়ে। সেখান থেকে আমার মনে হচ্ছিল এটা যেন শেষ না হয়, সেশনটা চলতেই থাকুক, কেন শেষ হয়ে যাচ্ছে, মানে এতটা ইন্টারেস্টিং। মানে যখন জানার জন্য করি তখন অনেক অনেক ইন্টারেস্টিং লাগে, আর যখন জানার জন্য মনে হয় না তখন মনে দূর এত কথা শুনে কি লাভ, ঠিক আছে, এগুলো শুনবই না। তাহলে যদি আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হয় তাহলে আপনার কাছে ভালো লাগবে, আর যদি আনইম্পর্টেন্ট মনে হয় এত সময় ধৈর্য ধারণ করা একটা ইম্পসিবল একটা বিষয়। তাহলে নার্ভাস সিস্টেম, আমরা টোটাল নার্ভাস সিস্টেম আপনাকে কখনোই এক্সামিনেশন করতে দিবে না। তাহলে আমরা আগে বলে নিই যে নার্ভাস সিস্টেমের এক্সামিনেশনের পার্টগুলোকে একটু দেখেন। এটা লং কেজে লাগবে, লং কেজে এসব পয়েন্ট মেনশন করতে হয়। হায়ার সেরিব্রাল ফাংশন কীভাবে করতে হয় পরে একটু ডিটেল আলোচনা করব। সাইন অফ মেনিনজিয়াল ইরিটেশন, সেটা আরেকটা ফাংশন। ক্রেনিয়াল নার্ভস এক্সামিনেশন, মোটর এক্সামিনেশন, সেন্সরি এক্সামিনেশন অ্যান্ড সেরিব্রাল ফাংশন টেস্ট। এখন আমি একটু 1 মিনিটে বলে দিই আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য কী কী লাগবে। হায়ার সেরিব্রাল ফাংশন কীভাবে অ্যাসেস করতে হয়, এটা কখনো আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদেরকে করতে দেবে না। সাইন অফ মেনিনজিয়াল ইরিটেশন মাঝে মাঝে আপনাকে দিবে, অনেক টিচারই দিবে। সাইন অফ মেনিনজিয়াল ইরিটেশন কীভাবে পারফর্ম করতে হয়। ধরেন আপনি 200 জন পরীক্ষার্থী, ধরেন ময়মনসিংহ মেডিকেল কলেজ স্টুডেন্টে 210 জন পরীক্ষার্থী, সবার ভাগ্যে হয়তো এইসব এক্সামিনেশন পড়বে না, কিন্তু 200 জনের ভিতরে 4-5 জনের পড়ে যেতে পারে। এই জন্য এটা 200 জনকে শিখে রাখতে হবে। আর এতক্ষণ যা বললাম যে চেস্টের এক্সামিনেশান, প্রিকোডিয়ামের এক্সামিনেশান, এই অ্যাবডোমেনের, এইগুলা 200 জনের 180 জনকেই ফেস করতে হবে। তো কিন্তু এই এক্সামিনেশন যেটা হায়ার, এই যে সাইন অফ মেনিনজিয়াল ইরিটেশন, হয়তো বা 200 জনকে ফেস করতে হবে না, 4-5 জন ফেস করতে হবে, কিন্তু সবাইকে তো জানা থাকতে হবে, কার ভাগ্যে পড়ে তার তো কোনো ঠিক নেই। আর আপনাকে ভালো ডক্টর হওয়ার জন্য তো এমনিতেও জানতে হবে। তাহলে সাইন অফ মেনিনজিয়াল ইরিটেশনের 3টা এক্সামিনেশন, একটা হচ্ছে নেক রিজিডিটি, একটা হচ্ছে কার্নিক সাইন, একটা হচ্ছে ব্রুডজিনস্কি সাইন। এটা আমরা শিখে নিব বা অন্য একটা ক্লাসে ডিসকাস করব।
ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন, এটা একটু লিখে রাখেন আপনারা অথবা পরে লিখে রাখবেন। সেটা হচ্ছে যে ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশনে সব ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন করতে দেয় না মেডিসিনের পরীক্ষায়। তাহলে কোনগুলো একদমই দেয় না, জীবনে কখনোই দিবে না মেডিসিনের পরীক্ষায়? সেটা হচ্ছে আপনাকে অডিটরি, যে ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ, এইডথ ক্রেনিয়াল নার্ভ, এইগুলো মেডিসিন পরীক্ষা এক্সামিনেশন করতে দিবে না। এটা আপনি ইএনটি পরীক্ষার জন্য শিখবেন, এটা মেডিসিন পরীক্ষার জন্য তেমন লাগবে না। ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ, তারপরে স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ আছে না, 11th নার্ভ, এইগুলো এক্সামিনেশন করতে দেয় না ইয়াতে মেডিসিনের পরীক্ষায়। তাহলে মোস্ট কমনলি দেয় কোনগুলো মেডিসিনের পরীক্ষা? আপনাকে মোস্ট কমনলি ফেশিয়াল নার্ভ এক্সামিনেশন দেবে, ফেশিয়াল নার্ভ এক্সামিনেশন, তারপরে ট্রাইজেমিনাল নার্ভ এক্সামিনেশন দিতে পারে কিছু কিছু ক্ষেত্রে, ট্রাইজেমিনাল, অকুলোমোটর নার্ভ এক্সামিনেশন দিবে, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড হচ্ছে অপটিক নার্ভ এক্সামিনেশন। এই নার্ভ এক্সামিনেশনগুলো ইম্পর্টেন্ট। ভ্যাগাস নার্ভ, গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ, এগুলো কখনো মেডিসিনের এক্সামিনেশনে দিবে না। মানে এগুলো নিয়ে আপনাকে এত ওরিড হওয়ার কিছু নাই, এগুলো থিওরিটিক্যালি জেনে রাখবেন, যদি দিয়েই ফেলে কিছু একটা করে টোরে মানে ওই দিনটা পার করবেন, মানে পাস করাটাই হবে টার্গেট তখন। বাট মোস্ট ইম্পর্টেন্টলি, মোস্ট কমনলি আপনাকে ফেশিয়াল নার্ভ এক্সামিনেশন করতে দেবে, ট্রাইজেমিনাল নার্ভ এক্সামিনেশন করতে দেবে, অকুলোমোটর নার্ভ এক্সামিনেশন করতে দেবে এবং অপটিক নার্ভ এক্সামিনেশন করতে দেবে। প্রথম যে নার্ভটা অলফ্যাক্টরি, এগুলো কখনো এক্সামিনেশন করতে দেওয়া হয় না। অলফ্যাক্টরি নার্ভ এক্সামিনেশন করতে দেওয়া হয় না, ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ এক্সামিনেশন করতে দেওয়া হয় না, স্পাইনাল অ্যাক্সেসরি এক্সামিনেশন করতে দেয় না, তবে হাইপোগ্লোসাল এক্সামিনেশন করতে দেয়, এটা কিন্তু মনে রাখতে হবে, হাইপোগ্লোসালটা দেয়। আর ভ্যাগাস, গ্লোসোফেরিঞ্জিয়াল, এগুলো সাধারণত দেয় না, বাকিগুলো আপনাকে এক্সামিনেশন করতে দেয়। ভেরি সিম্পল। ক্রেনিয়াল নার্ভ মানে আলহামদুলিল্লাহ বলবেন, ক্রেনিয়াল নার্ভের মতো সহজ কোনো এক্সামিনেশন এই পুরো মাথা থেকে পা পর্যন্ত আর কোথাও নাই। অন্যগুলোতে অনেক প্রসিডিউর দেখেন, চেস্টের পারকাশন করে আপনি কিছু পাবেন কিনা কোনো ঠিক নাই, অসকালটেশনে কিছু করে বুঝবেন কিনা কোনো ঠিক নাই, লিভার কি ঠিক মতো পাবেন কিনা, স্প্লিন পাবেন কিনা কোনো ঠিক নাই, এক্সপার্ট না হওয়া পর্যন্ত এগুলো পাওয়া যায় না। বাট ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন এত এত সিম্পল, ভেরি সিম্পল, একদম চোখের সামনে থেকে দেখেই বোঝা যায়, অথবা নর্মাল মানুষ বসায় রেখে আপনাকে শুধু এক্সামিনেশনটা করতে দিবে, এর চেয়ে সহজ কোনো জিনিস নেই। কিন্তু আপনাকে শিখতে হবে, আপনাকে ক্রেনিয়াল নার্ভ ভেবে ভয় পেয়ে বাসায় ওই কম্বলের নিচে লুকিয়ে থাকলে হবে না। ক্রেনিয়াল নার্ভ খুবই সহজ, একটু শিখতে হবে, দুজন ফ্রেন্ড নিয়ে একটু প্র্যাকটিস করতে হবে। আর যারা পোস্ট গ্রাজুয়েট পরীক্ষার্থী, ক্রেনিয়াল নার্ভ যদি আপনার কোনো দিন পরে, ভেরি সিম্পল টু ডায়াগনোস ক্রেনিয়াল নার্ভ রিলেশনস। তবে সমস্যা একটাই, আপনাকে যদি অফথেলমোস্কোপি দেয়, সেই অফথেলমোস্কোপি রিলেটেড অপটিক অ্যাট্রফি, পেপিলিডিমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, রেটিনাল হিমোরেজ, তাই না, এইসব জিনিসগুলো আপনাকে একটু আগে থেকে চর্চা করে রাখতে হবে। এটা আমার কাছেও কঠিন লাগে, আপনাদের কাছেও হয়তো কঠিন লাগে, তবে একটু এক্সপার্ট হলে পারা যাবে, সমস্যা হবে না। কিন্তু আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য অফথেলমোস্কোপি লাগবে না, বাকি যে টেস্টগুলো সেগুলো আপনি একদম বসেই 1-2 মিনিটে করে ফেলতে পারবেন, ভেরি সিম্পল টেস্ট। এগুলো নিয়ে আমি একদিন আলোচনা করবো না, একদম সহজ এটা। ওই এবং কোনো ধরনের অ্যাবনর্মাল ফাইন্ডিং সাধারণত দেয় না, নর্মালি পেশেন্ট, কিন্তু আপনি এক্সামিনেশন পারেন কিনা এটা দেবে। তাহলে এই গেল আপনার ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন। মোটর এক্সামিনেশন, আপার লিম, লোয়ার লিম দুইটাই শিখে রাখতে হবে, তবে শুধুমাত্র লোয়ার লিম দেবে। এবং এখানে মনে রাখবেন, আপনাকে বলতে পারে পারফর্ম দ্য মোটর এক্সামিনেশন অফ দ্য লোয়ার লিম, এটা শুধুমাত্র আন্ডার গ্রাজুয়েট পরীক্ষা। পোস্ট গ্রাজুয়েশনে এভাবে দিবেন, এভাবে বললে তো আপনি বুঝেই যাবেন যে মোটর এক্সামিনেশনে কী সমস্যা আছে, তাই না? আপনাকে বলবে এক্সামিন দ্য লোয়ার লিম, এরকম বলতে পারে পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা। সেই এক্সামিনেশনে কি এক্সামিনেশন করবেন? নিউরোলজিক্যাল করবেন, সেখানে মোটর করবেন নাকি সেন্সরি করবেন, নাকি ভাস্কুলার এক্সামিনেশন করবেন, নাকি জেনারেল এক্সামিনেশন করবেন, সেটা আপনার ইন্টেলিজেন্স দিয়ে তাৎক্ষণিক ওইখানে পেশেন্টের পায়ের দিকে তাকিয়ে, নাকি মাস্কুলোস্কেলেটাল এক্সামিনেশন করবেন, তাই না? সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন এক্সামিনেশনটা আগে করবেন। বাট আন্ডার গ্রাজুয়েট পরীক্ষার্থীদের এত বড় এক্সামিনেশন আপনাকে দিবে না। পারফর্ম দ্য মোটর এক্সামিনেশন অফ দ্য লোয়ার লিম, এটা দেয়, এটা অনেক স্টুডেন্টকেই দেয়, স্যারদের খুবই প্রিয়। এবং স্যাররা আরও সহজ করে দেয় মোটর এক্সামিনেশনকে, শুধুমাত্র নি জার্ক দেখাতে বলে, শুধুমাত্র অ্যাঙ্কেল জার্ক দেখাতে বলে, শুধুমাত্র প্লান্টার রেসপন্স দেখাতে বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখন জায়গায় একটা বলছি, নার্ভাস সিস্টেম থেকে নি জার্ক এক্সামিনেশন করতে দেবে, অ্যাঙ্কেল জার্ক এক্সামিনেশন করতে দেবে, প্লান্টার রেসপন্স। আমি দুঃখের সাথে বলতে চাই, এগুলো এক্সামিনেশন কেউ ভালো পারে না, মানে উইথ ফিউ এক্সেপশনস আর কি। মানে এগুলো টেকনিকটাই আসলে পারে না। এটা টেকনিক পারার জন্য মানে খেটে শিখতে হবে, মানে নিজে একদম ভালো করে এটা টেকনিকটা নিজের হাতে আনতে হবে, এবং যে টেকনিকটা আসলে পারে তার কাছ থেকে শিখতে হবে। এটা ব্লাইন্ডলি এই নিজে হাতুড় দিয়ে পিটা এই হ্যামার দিয়ে এইগুলো হয় না আপনার। ওই এটা সব কিছু টেকনিক আছে, খুবই চমৎকার টেকনিক আছে। আপনি টোকা দিলেই নিজার এলিসিট করতে পারবেন, টোকা দিলেই অ্যাঙ্কেল জার্ক এলিসিট করতে পারবেন, খুব চমৎকারভাবে প্লান্টার রেসপন্স এলিসিট করতে পারবেন। বাট এই টেকনিক আপনাকে আনতে হবে। আপনি ঘরে বসে এটা জীবনে কখনো পারবেন না, ভিডিও দেখে পারবেন না, ইউটিউব দেখে পারবেন না, কোনো কিছু দেখেই আপনি জীবনে কোনো দিনও পারবেন না। সেটা আপনাকে টেকনিকটা আনতে হবে। এই টেকনিকটার ব্যাপারে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টরা একটু সতর্ক থাকবেন, যদি ভুল হয়ে যায় ওই দিন আর পরীক্ষাটা পাস হবে না। আর আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরা সিস্টেমটা কীভাবে এক্সামিনেশন করতে হয় এবং থিওরিটিক্যাল কোয়েশ্চেন
সেগুলো আমরা পরে একদিন আলোচনা করব। তাহলে মোটর এক্সামিনেশন লোয়ার লিমটাই বেশি দিবে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের। সেন্সরি এক্সামিনেশন সাধারণত আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের দেওয়া হয় না, তবে জেনে রাখবেন যে বিশেষ করে ডরসাল কলাম সেন্সেশন কীভাবে দেখতে হয় এবং ল্যাটারাল কলাম সেন্সেশন কীভাবে দেখতে হয়। ডরসাল কলামের ভিতরে আমাদের ভাইব্রেশন সেন্স, জয়েন্ট পজিশন সেন্স, এগুলো কীভাবে দেখতে হয়। আর ল্যাটারাল কলাম আমাদের পেইন, তারপরে হচ্ছে পেইনটা টেম্পারেচার, এগুলো কীভাবে দেখতে। এছাড়া সাধারণত দেয় না। একটু ডার্মাটোমগুলো সম্পর্কে ধারণা রাখবেন, সারা থিওরিটিক্যালি জিজ্ঞাসা করতে পারে যে ডার্মাটোমস, লোয়ার লিম্বের ডার্মাটোমগুলো একটু দেখাতো, সেইভাবে একটু দেখাতে বলতে পারে। আর মোস্ট ইম্পর্টেন্টলি সেরিবেলার ফাংশন টেস্ট, এটা করতে দিবে, আর এমবিবিএস স্টুডেন্টদেরকেও করতে দিবে। এটা সেরিবেলার ফাংশন টেস্টের সম্পর্কে ধারণা রাখবেন। যে লাস্ট ওয়ান ইজ দ্য মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, এটা বলি শেষ। মাস্কুলোস্কেলেটাল সিস্টেমে সাধারণত আন্ডার গ্রাজুয়েট পরীক্ষায় কখনোই কিছু দেওয়া হয় না, এটা হচ্ছে প্রথম কথা, যে কিছুই সাধারণত জানা দরকার নেই। তবে গল স্ক্রিনিংটা সম্পর্কে একটু জেনে রাখবেন, গেট আর্ম লেগ স্পাইন কীভাবে সহজে এক্সামিন করা যায়। আর হ্যান্ড এক্সামিনেশন এটা আন্ডার গ্রাজুয়েটদের লাগবেই না, একদমই লাগবে না। এটা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের একটা, বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিসের হ্যান্ড থাকতে পারে, হ্যাঁ, তো এই হ্যান্ড এক্সামিনেশন শিখবেন। আর জয়েন্ট এক্সামিনেশনের ভিতরে স্পেশালি পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টরা আপনারা নি জয়েন্ট এক্সামিনেশন শিখবেন। সব জয়েন্টই আপনাদের লাগবে, কারণ মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের লং কেস থাকবে আপনার পরীক্ষায়। আমার এফসিপিএস পরীক্ষার লং কেসটাও ছিল মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের। তো এই সব জয়েন্টের এক্সামিনেশনই লাগবে, তবে শর্ট কেসের জন্য মোস্ট ইম্পর্টেন্টলি নি জয়েন্টের এক্সামিনেশন লাগবে। এটা আন্ডার গ্রাজুয়েটদের জন্য লাগেই না, তারপরেও লাগে না, আপনি একটু শিখে রাখবেন, সমস্যা তো নেই, খুবই সহজ, এগুলো ভেরি সিম্পল। নি জয়েন্ট এক্সামিনেশন আপনার এখানে অন্য সিস্টেমে যেরকম বলি ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কালটেশন, এই জিনিসগুলোকেই ঘুরিয়ে মাস্কুলোস্কেলেটাল সিস্টেমে বলা হয় লুক, ফিল, মুভ। লুক মানে ইন্সপেকশন, ফিল মানে পালপেশন, মুভ মানে হচ্ছে মাস্কুলোস্কেলেটাল মুভমেন্ট। এটা স্পেশাল ফর দ্য মাস্কুলোস্কেলেটাল সিস্টেম। তাহলে সেটা কীভাবে নি জয়েন্ট এক্সামিনেশন করা যায়, সেটার প্যাথোলজি কী, তারপরে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের ক্রসিংগুলো কেমন হয়, সেটা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য লাগবে, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য তেমন লাগবে না। তো এতক্ষণ ধৈর্য ধরে, অনেক ধৈর্য আপনাদের, মানে থ্যাংক ইউ ভেরি মাচ। এত সময় ধৈর্য ধরে আসলে অনেকেই দেখলাম যে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আছেন, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে আউটলাইনটা আমি দিলাম আজকে, এখানে কোনো কথাই আসলে তেমন আমি কিছু বলি নাই, ইম্পর্টেন্ট তেমন কিছু নাই, সবই আনইম্পর্টেন্ট কথা, শুধুমাত্র আউটলাইনটা দিলাম আর কি, যে এই ধরনের শর্ট কেস আপনার জন্য অপেক্ষা করছে। আপনি দু একটা শর্ট কেস শুধুমাত্র পরীক্ষার আগের দিন এই বন্ধুকে ডাকলেন, এই বন্ধু একটু দেখা দিত, মাথা থেকে পা পর্যন্ত শর্ট কেসটা একটু দেখাও। আমরাও করেছি এরকম, মানে আমি বলতে চাচ্ছি না যে আমরা একদম খুব ভালো ছিলাম, আপনারা একদম খারাপ হয়ে গেছেন, বিষয়টা এরকম না। আসলে বললামই তো যে ফাইনাল প্রফের আগে অনেক প্রেশার থাকে, তো এই প্রেশারের জন্য আমাদের অবস্থা এরকমই হয়েছিল, হ্যাঁ। তারপরেও চেষ্টা করবেন, এখন যেহেতু আমাদেরকে প্রপারলি গাইডলাইন হয়তো বা অনেকেই দেয় নাই, যদি গাইডলাইন পেতাম, আমি এখনও বিশ্বাস করি যে আমি যদি স্ট্রং ভালো গাইডলাইন পেতাম, আমি আজকের চেয়ে অনেক ভালো কিছু করতে পারতাম হয়তো, হ্যাঁ। ঠিক আমি বিশ্বাস করি আপনাদেরকে যদি প্রপার গাইডলাইন দেওয়া হয়, আপনারা অনেক ভালো করবেন, আপনাদের ভিতরে সেই মেরিট আছে, আপনারা মেরিটোরিয়াস, কেন পারবেন না, সব কিছু পারেন, এটা পারা তো এত বেশি কঠিন না, বাট আপনাদেরকে প্রপারলি গাইডলাইন দিতে হবে, এবং গাইডলাইনগুলো মনে হয় না দেওয়া হয়, এটাই প্রবলেম। হয়তো বা একটা মেডিকেলে একজন মেডিসিনের ভালো টিচার আছেন, এটা তো আমরা আশা করি না। আমরা চাই যেন বাংলাদেশের সকল মেডিকেল কলেজগুলোতে মেডিসিনের ভালো ভালো টিচার থাকবেন। শুধু নিজে ভালো হলে হবে না, একজন স্যার আছেন খুব ভালো নাম করা, সব ধরনের পৃথিবীর সব ডিগ্রি আছে, আর কত নাম ডাকুন, আর কিন্তু উনি স্টুডেন্টের জন্য কিছু করেন না, ওই ধরনের ভালো টিচারদেরও আমাদের প্রয়োজন নেই। একটু হার্ড করে, আমি নিজেও টিচার, নিজেকে হার্ড করে বললাম, ঠিক আছে, নিজের গোত্রকে হার্ড করে বললাম যে আমরাও এরকম টিচার চাই যারা স্টুডেন্টদেরকে তার জ্ঞানটাকে 100% বিতরণ করে দিবে। যেমন আমি সবসময় চেষ্টা করি যে আমি যা জানি সব কিছু যেন বলে দিই, মানে কোনো কিছুই রাখবো না আমার ভিতরে। আমার ভিতর থেকে কোনো কেউ যদি কিছু পেয়ে যদি উপকৃত হয়, সে যদি ভালো শিখতে পারে, এটা আমার সোসাইটির জন্য লাভ হবে, আমার নেক্সট জেনারেশনের জন্য লাভ হবে, সবার ভালোর জন্য লাভ হবে। তো আউটলাইন দিলাম, ইনশাল্লাহ প্রতি সপ্তাহে একটা সিস্টেম ডিটেল করার চেষ্টা করব। মানে পড়াশোনাটা এরকমই, মানে আজকে 2 ঘন্টা আলোচনা করলাম বা 2.5 ঘন্টা আলোচনা করলাম, তাই না? কিন্তু আমি যখন আবার কার্ডিওভাস্কুলার সিস্টেম আলোচনা করব, তখনও সেই আবার 2 ঘন্টা আলোচনা। কার্ডিওভাস্কুলার সিস্টেমে শুধু ইন্সপেকশন আলোচনা করব, আবার সেই 2 ঘন্টা আলোচনা। শুধু পালপেশন আলোচনা করব, আবার সেই 2 ঘন্টা আলোচনা। পালপেশনের একটা পয়েন্ট আলোচনা করব, আবার সেই 2 ঘন্টা আলোচনা। মানে এগুলো হচ্ছে স্টেপ ওয়াইজ পড়াশোনা আর কি, মানে আপনি কতটুকু দরকার, তারপরে আপনি সেখান থেকে আপনি আলোচনা করে নেবেন। তো আপনার আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য এত কিছু লাগবে না, আমরা একটা সিস্টেম ইনশাল্লাহ প্রতি সপ্তাহে, প্রেফারেবলি আমি আলাপ করেছি মানে রেসপন্সিবল পার্সন যারা আছে এই অনলাইনের ক্লাসগুলো ম্যানেজ করে থাকেন, ওনাদের সাথে আলোচনা করেছি যেন একটা সিস্টেম এই রবিবারেই
যেন হয়, রেগুলারিটি সবার ভিতরে যেন থাকে, যে রবিবার দিন রাত 9টায় শর্ট কেজের আলোচনা হয়। তো এইভাবে ইনশাল্লাহ সবগুলো সিস্টেম আগামী 6-7 সপ্তাহের ভিতরে আশা করি একদম ডিটেলস আলোচনা আমি করে দিতে পারবো আর কি। আর বাদ বাকিটুকু আপনারা নিজেদের টিচারদের কাছ থেকে শিখবেন, নিজেদের বড় ভাইদের কাছ থেকে শিখবেন, তারপরে বই থেকে পড়বেন, পরে কনফিডেন্স ডেভেলপ করার চেষ্টা করবেন। কারো কোনো প্রশ্ন থাকলে করেন, 4 থেকে 5 মিনিট বা 10 মিনিট আর আলোচনা করি। যদি প্রশ্ন না থাকে তাহলে সামারাইজ করে শেষ করে দিব। অনেক অনেক ধন্যবাদ সবাইকে এত লম্বা সময় থাকার জন্য। কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা শুরু থেকে একটু রিভিউ করে দিব যে আসলে কি আলোচনা করলাম, মাথায় কিছু আছে না কিছু মনে আছে নাকি সব কিছুই ভুলে গেলাম। আচ্ছা, তাহলে আমি সামারাইজ করা শুরু করি, কারো প্রশ্ন থাকলে আনসার দেব। তাহলে আমাদের আজকের ক্লাস ছিল আউটলাইন অফ শর্ট কেজেস অফ মেডিসিন ফর আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস। যদিও আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস, কিছু পোস্ট গ্রাজুয়েট কথাবার্তা বলেছি, কারণ পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের কিন্তু আন্ডার গ্রাজুয়েট নলেজটা ছাড়া পাস হবে না। আচ্ছা, লিস্ট অফ সিস্টেমস আমরা বলেছি জেনারেল এক্সামিনেশন, কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন, রেসপিরেটরি সিস্টেম, অ্যাবডোমেনকে আর কোনো সিস্টেমে ভাগ করিনি, যে এটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম, জেনারেটরি সিস্টেম, এইভাবে ভাগ করিনি, এজ এ হল অ্যাবডোমেন। তারপরে নার্ভাস সিস্টেম আর হচ্ছে মাস্কুলোস্কেলেটাল সিস্টেম। নেক্সট হচ্ছে জেনারেল এক্সামিনেশনের কি কি পয়েন্ট আছে এটা আমরা আউটলাইন করেছি, কিন্তু কোন পয়েন্টগুলো এমবিবিএসে আলাদা করে শর্ট কেস পারফর্ম করতে হয় সেগুলো আমরা বলেছি। যেমন এনিমিয়াটা একটু পারফর্ম করা লাগতে পারে এমবিবিএসে, জন্ডিস এক্সামিনেশন পারফর্ম করা লাগতে পারে, ইডিমা এক্সামিনেশন পারফর্ম করা লাগতে পারে, তারপরে ক্লাবিং পারফর্ম করা লাগতে পারে, তারপরে আমরা বলেছিলাম যে পালস এক্সামিনেশন করতে দিতে পারেন স্যাররা, ব্লাড প্রেশার এক্সামিনেশন করতে দিতে পারেন, আর লিম্ফ নোডস, মোস্ট ইম্পর্টেন্টলি লিম্ফ নোডস স্পেশালি ভাগ করে সার্ভাইকেল লিম্ফ নোড, এক্সিলারি লিম্ফ নোড, এই দুইটা দিতে পারেন। থাইরয়েড গ্ল্যান্ড এক্সামিনেশন করতে দিতে পারেন মাঝে মাঝে। দেন কার্ডিওভাস্কুলার সিস্টেমের প্রিকর্ডিয়াম এক্সামিনেশন করতে দিতে পারেন অ্যাজ এ হোল প্রিকর্ডিয়াম। ইন্সপেকশনটা শুধু আলাদা করে দেন না স্যাররা, শুধু পালপেশন আলাদা করে দেন। সেই পালপেশনে আমরা বলেছি অ্যাপেক্স বিট, থ্রিল, পালপেবল P2, লেফট পেরিস্টেনাল হিপ, এপিগ্যাস্ট্রিক পালসেশন কীভাবে এক্সামিন করতে হয়। পারকাশন কখনোই দেন না, এটা ইউজুয়ালি করা লাগে না। তারপরে অসকালটেশনের ভিতরে আমি বেসিক 4টা এরিয়া, কিন্তু আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য 6টা অসকালটেশন বেসিক্যালি করতে হবে। মাইট্রাল, ট্রাইকাসপিড, পালমোনারি, এওরটিক অ্যান্ড স্পেশালি মাইট্রোস্টেনোসিসের লেফট ল্যাটারাল পজিশন করে যে অসকালটেশনটা করি আমরা, আর এওরটিক রিগার্জিটেশনের লিনিং ফরওয়ার্ড করে বসিয়ে যে অসকালটেশনটা করি সেটা করতে হবে। আর আমাদের কমেন্ট করতে হবে অ্যাবাউট দ্য হার্ট সাউন্ড, মারমার অ্যান্ড আদার এডেড সাউন্ড, এগুলো সম্পর্কে বলতে হবে। অসকালটেশন প্রসিডিউরটা আমরা বলেছিলাম এটা আপনাদের ডেভিডসনের এই ছকটা দেখার জন্য, অথবা হাচিসনের একটা ছক আছে, একই সেম এই দুটো, এটা একটু ম্যাকলিওড ফলো না করার জন্য বলেছিলাম। তারপরে পালস এক্সামিনেশন আমরা বলেছিলাম যদি ডিটেলস পালস এক্সামিনেশন করতে দেয় তাহলে এখানে পালসের রেট, রিদম, ভলিউম, ক্যারেক্টার, রেডিয়াল অথবা রেডিও ফিমোরাল ডিলে, তারপরে কন্ডিশন অফ দ্য আর্টেরিয়াল ওয়াল, পেরিফেরাল পালসেস সব প্রেজেন্ট অর নট, এগুলো সব বলতে হবে পালস এক্সামিনেশনে যদি শুধু পালস এক্সামিনেশন করতে দেয়। আচ্ছা, ব্লাড প্রেশার যদি শুধু এক্সামিনেশন করতে দেয় তাহলে বোথ পালপেটরি অ্যান্ড অসকালটেটরি মেথডে ব্লাড প্রেশার এক্সামিনেশন করতে হবে। ভেরি সিম্পল, ভয় পাওয়ার কোনো কারণ নেই, পালপেটরি অ্যান্ড অসকালটেটরি একদম একসাথেই করা যায়। তারপরে এটা রাইট আর্ম লেফট আর্ম দুই আর্মে করতে হবে, এবং পোস্টারাল হাইপোটেনশন আছে কিনা দাঁড়িয়ে করতে হবে। এটা ইউজুয়ালি দেয় না, আমি বললাম যে ব্লাড প্রেশার এক্সামিনেশন দেয় না, যদি দেয় আগে থেকে প্রিপেয়ার্ড থাকবেন যে এটা তো এমবিবিএস পরীক্ষা দিতেই পারে, কোনো কোনো স্যারদের পছন্দ তো দিতেই পারে, সেই জন্য এইটা পালপেটরি অ্যান্ড অসকালটেটরি একসাথে করতে হয়, রাইট আর্ম লেফট আর্ম একসাথে করতে হয়, পোস্টারাল ড্রপ আছে কিনা দেখতে হয়। তারপরে জেবিপি এক্সামিনেশন সাধারণত দেয় না। রেসপিরেটরি সিস্টেমের আমরা বলেছিলাম এটা ফ্রম ফ্রন্ট অথবা ফ্রম ব্যাক আলাদা করে দিতে পারে, টোটাল রেসপিরেটরি সিস্টেমে দিতে পারে, শুধু ইন্সপেকশন, শুধু পালপেশন, শুধু পারকাশন, শুধু অসকালটেশন আমাদের দিতে পারে। তারপরে আমরা বলেছিলাম অ্যাবডোমেনের ভিতরে ইন্সপেকশন, পালপেশন, মোস্ট কমনলি আপনাকে পালপেট করতে দিতে হবে পারে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই পালপেশনের ভিতরে এই যে আন্ডার গ্রাজুয়েট পরীক্ষা এমবিবিএস পরীক্ষায় সরাসরি স্যার অর্গান পালপেশন দিবেন, যেমন পালপেট দ্য লিভার এটা দিবেন, পালপেট দ্য স্প্লিন এটা দিবেন, এই লিভার স্প্লিন খুব বেশি কমনলি দেন। হ্যাঁ, এবং সেখানে প্যাথোলজি থাকতেও পারে নাও থাকতে পারে, সাধারণত প্যাথোলজি হলে পেশেন্টই দিবেন আপনাদের পরীক্ষাতে। যদি স্প্লিনোমেগালির একটা কেস থাকে ওইটা পরীক্ষার হলে নিয়ে যাবেন, লিভারের যদি হ্যাপাটোমেগালির কেস থাকে সেটাও নিয়ে যাবেন। কোনো কিছু না থাকলেও পালপেট করতে দিতে পারেন যে প্রসিডিউর দেখার জন্য আপনি প্রসিডিউরটা পারেন কিনা। তারপরে আমাদের
পারকাশনের ভিতরে স্পেশালি এসআইটিসের স্ট্যাটাস ইভ্যালুয়েশন করতে দিবে, তখন শিফটিং ডালনেস এবং ফ্লুইড থ্রিল কীভাবে দেখতে হয়, দুইটাই করবেন নাকি একটা করলেও হয়, এগুলো আমরা পরে আলোচনা করবো একদিন। তারপরে অ্যাবডোমিনের অসকালটেশন সাধারণত করতে দেয় না, যদি দেয় অ্যাটলিস্ট বাউল সাউন্ড এবং রেনাল ব্রুইটা দেখবেন। তারপরে নার্ভাস সিস্টেমে হায়ার সাইকিক ফাংশন দেয় না ইভালুয়েট করতে, আমরা বলেছিলাম সায়েন্স অফ মেনিজিয়াল ইরিটেশন দিতে পারে। ক্রেনিয়াল নার্ভস এক্সামিনেশনের ভিতরে আপনাকে দিতে যেগুলো দেয় না একদম, সেগুলো হচ্ছে অলফেক্টরি নার্ভ দেয় না, ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ দেয় না, তারপরে স্পাইনাল অ্যাক্সেসরি দেয় না, ভ্যাগাস দেয় না, গ্লোসোফারিঞ্জিয়াল দেয় না। এছাড়া বাকি যেগুলো আছে যেমন ফেসিয়াল নার্ভ, ট্রাইজেমিনাল নার্ভ, অকুলোমোটর নার্ভ, অপটিক নার্ভ, তারপরে আপনার হাইপোগ্লোসাল নার্ভ, এগুলো টেস্ট করতে দিতে পারে এমবিবিএস পরীক্ষাতে। তারপরে আমরা বলেছিলাম যে মোটর এক্সামিনেশন স্পেশালি লোয়ার লিম্বেরটা দিবে, কিন্তু আপার লিম্বেরটাও শিখে রাখবেন। লোয়ার লিম্বের ভিতরে আবার ভাগ করে শুধুমাত্র নি জার্ক, শুধুমাত্র অ্যাঙ্কেল জার্ক, শুধুমাত্র প্লান্টার রেসপন্স, এগুলো এমবিবিএস পরীক্ষাতে দিবে, কিন্তু পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় এত সহজ জিনিস দিবে না। তারপরে সেন্সরি এক্সামিনেশন ভেরি রেয়ারলি দিতে পারে, ভেরি রেয়ারলি, কমনলি একদম দেয় না। আর সেরিবেলার ফাংশন টেস্ট মাঝে মাঝে দিতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে এই মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের কোনো এক্সামিনেশনে এটা ক্রস শুধুমাত্র এমবিবিএস এ ইউজুয়ালি দেওয়া হয় না, তবে একটু নি জয়েন্টের এক্সামিনেশন, গল স্ক্রিনিংটা একটু দেখে রাখবেন। তবে আশা করি যতটুকু বলেছি এইটুকুকে বেসলাইন করে এখন আপনারা নিজেরা শেখার জন্য স্যারদের কাছ থেকে কীভাবে এই তথ্যগুলো আদায় করে নেওয়া যায়, বড় ভাইদের কাছ থেকে কীভাবে আদায় করে নেওয়া যায়, বই পুস্তকে কীভাবে পড়া যায়, পড়াশোনা স্টার্ট করে দিবেন। এবং আপনাদের প্রতি রিকোয়েস্ট যে পড়াশোনাটা করবেন অনেক আগে থেকে। থার্ড ইয়ার স্টুডেন্টরা এখন থেকে এটা প্র্যাকটিস করা শুরু করবেন, ফোর্থ ইয়ারে এগুলো রিভিউ করবেন, ফিফথ ইয়ারে আবার রিভিউ করবেন, ব্লগ পোস্টিংয়ে গিয়ে আবার রিভিউ করবেন, তাহলেই শুধুমাত্র আপনি শর্ট কেজে আপনি এক্সপার্ট হতে পারবেন। আর যদি এটা পরীক্ষার আগের দিনের জন্য রেখে দেন তাহলে আর এতক্ষণ যে কথা বললাম এগুলো, এই পরিশ্রম আর কোনো কাজে লাগবে না। তো সবাই ভালো থাকবেন, সবাই সব পরীক্ষায় পাশ করেন, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। শুভরাত্রি।